আসসালামু আলাইকুম। তো আমরা অঙ্গাণু অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো অঙ্গাণু সবগুলা শেষ। আজকের ক্লাসে আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করব, অর্থাৎ নিউক্লিয়াস অঙ্গাণু, মানে নিউক্লিয়াস অঙ্গাণু আলোচনা করা হয়েছে। তারপরে নির্জীব বস্তু সমূহ আলোচনা করা হয়েছে। তারপরে যে টপিকটা রয়েছে সেটা হলো ক্রোমোজোম। তো ক্রোমোজোম টপিকটা আসলে অনেক বড়, এখানে ক্রোমোজোম নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে, এর ভৌত গঠন, রাসায়নিক গঠন, এরকম মানে বিস্তারিত ক্রোমোজোম নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এই ক্রোমোজোম যে টপিকটা, এটার যে ভিডিওটা হবে ওটাকে আমরা দুইটা পার্টে বিভক্ত করব। দুইটা পার্ট মিলে আমরা এই ক্রোমোজোম টপিকটা একদম A to Z কমপ্লিট করব। তো কথা না বাড়াই শুরু করি আজকে আমাদের টপিক হলো ক্রোমোজোম। আজকে হলো তোমার ক্রোমোজোমের পার্ট 1 ভিডিওটা হবে। তো কি হবে, আজকে হলো তোমার ক্রোমোজোমের পার্ট 1 ভিডিওটা হবে। তো শুরু করি তোমার ক্রোমোজোমের পার্ট 1 ভিডিও। তো আমি যে কাজটা করি, তোমাদের প্রথমে বইটা দাগিয়ে দিব, দেন তারপরে হলো তোমাদের টপিক বিস্তারিত আলোচনা করব। তো চলে যাও তোমরা ক্রোমোজোম টপিকে। তো ক্রোমোজোম টপিক হলো নিউক্লিয়াস, যেখানে আলোচনা করা হয়েছে তার মানে তার পরের পৃষ্ঠাতেই আছে। তো চলে আসো ক্রোমোজোম টপিকে। তো ক্রোমোজোম টপিকে তোমার 3 নাম্বার লাইনে লেখা আছে, 3 নাম্বার লাইনে লেখা আছে যে ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। এটা এখানে লেখা আছে 3 নাম্বার লাইনে, ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ, এতটুকু দাগাও। দাগানোর পরে দেখবা নিচের লাইনে একটা ওয়ার্ড আছে, তোমার বোল্ড করে লেখা আছে আদি ক্রোমোজোম। তো তোমরা আদি ক্রোমোজোম ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে দেখবা বোল্ড করে তোমার নিচের প্যারা, এই প্যারার নিচের প্যারা দেখবা বোল্ড করে একটা লাইন লেখা আছে। তো ওই লাইনে তুমি প্রথমে মানে এগুলো আমি ওই শব্দাংশ হিসেবে বলবো, তোমরা ওই হিসাবে দাগাবা। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, এতটুকু দাগাও। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, এতটুকু দাগানোর পরে অনুলিপন ক্ষমতা সম্পন্ন, এতটুকু দাগাও। তারপরে রং ধারণকারী, এতটুকু দাগাও। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, এতটুকু দাগাও। বংশগতীয় উপাদান, এতটুকু দাগাও। তারপরে হলো মিউটেশন প্রকরণ, এতটুকু দাগাও। কি কি দাগাবা? নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, এতটুকু দাগাও। অনুলিপন ক্ষমতা সম্পন্ন, এতটুকু দাগাও। রং ধারণকারী, এতটুকু দাগাও। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, এতটুকু দাগাও। বংশগতীয় উপাদান, এতটুকু দাগাও। মিউটেশন প্রকরণ, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমরা একদম নিচে চলে আসো, নিচে একটা প্যারা আছে সংখ্যা। তো সংখ্যা প্যারা 3 নাম্বার লাইনের শেষের দিকে লেখা আছে প্রাণীতে সর্বনিম্ন 2n = 2। প্রাণীতে সর্বনিম্ন 2n = 2, এতটুকু দাগাও। পাশে দেখবে একটা ওয়ার্ড লেখা আছে গোল কৃমি, এই গোল কৃমি ওয়ার্ডটা দাগাও। তারপরে দেখবে যে এবং লিখে লেখা আছে সর্বাধিক 2n = 1600, সর্বাধিক 2n = 1600, এতটুকু দাগাও। পাশে রেডিওলারিয়া একটা ওয়ার্ড লেখা আছে, ওই রেডিওলারিয়া ওয়ার্ডটা দাগাও। রেগুলার রিওয়ার্ডটা দাগাইছো, দেন দেখবে একটা ছক দেয়া আছে। তো এই ছকে তোমার বিভিন্ন মানে উদ্ভিদ আর প্রাণীর নাম দেয়া আছে, সাথে হলে এদের ক্রোমোজোম সংখ্যা দিয়ে আছে। মানে এই ছক পুরো মুখস্থ করা কখনোই সম্ভব না। তো এখানে কিছু কিছু স্পেসিফিক আছে যেগুলো মানে অনেক ইম্পর্টেন্ট, ওই স্পেসিফিক গুলো আমরা পড়বো। তো আমি তোমাদেরকে বলতেছি, তোমরা ওই অনুযায়ী দাগাও। তোমরা ধানের ক্রোমোজোম সংখ্যাটা দাগাও। গমের ক্রোমোজোম সংখ্যাটা দাগাও। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যাটা দাগাও। গোল আলুর ক্রোমোজোম সংখ্যাটা দাগাও। তারপরে তোমার হলো তামাকের ক্রোমোজোম সংখ্যাটা দাগাও। তামাকের ক্রোমোজোম সংখ্যাটা দাগাও। পাটের ক্রোমোজোম সংখ্যাটা দাগাও। এইগুলা এগুলা হলো তোমার উদ্ভিদের মধ্যে। দেন প্রাণীর মধ্যে আসো, প্রাণীর মধ্যে মানুষের ক্রোমোজোম সংখ্যাটা দাগাও। মানুষের ক্রোমোজোম সংখ্যাটা দাগাও। দেন হলো গরুরটা দাগাও। ছাগলেরটা দাগাও। কবুতরেরটা দাগাও। এগুলা দাগানোর পরে তোমার চলে আসো গরিলারটা দাগাও। গিনিপিগেরটা দাগাও। গরিলা আর গিনিপিগেরটা দাগাও। দাগানোর পরে তোমার নিচে চলে আসো, নিচে গোল কৃমিরটা দাগাও। রেশম পোকারটা দাগাও। হাইড্রারটা দাগাও। এইগুলা আরেকবার রিপিট করতেছি: মানুষ, গরু, ছাগল, কবুতর, তারপরে তোমার হলো গরিলা, গিনিপিগ, তো গোলকৃমি, রেশম পোকা আর হাইড্রা। আর হলো উদ্ভিদের মধ্যে তোমার ধান, গম, পেঁয়াজ, তারপরে হলো গোল আলু, তামাক আর হলো পাট। এইগুলো মোটামুটি পড়বে, এইগুলো পড়লে মোটামুটি কমন পেয়ে যাবে। এর বাইরে তেমন কিছু একটা আসবে না, এইচএসসি তে তো আসবে না। আর মেডিকেলের জন্য আর কয়েকটা জানা ভালো, বাট আপাতত এইচএসসি এর জন্য এইগুলাই জেনে রাখো। তো এইগুলা তোমাদের একটু মাথায় রাখা লাগবে, এইগুলো একবারে তোমার কখনোই মুখস্থ হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। তারপরে কি আছে, তারপরে তোমরা চলে যাও, তোমার এখানে দেখবে একটু করে পরে মানে এই পাশের পৃষ্ঠায় একটা প্যারা লেখা আছে অবস্থান। তো অবস্থান প্যারাতে ঠিক আছে অবস্থান নিউক্লিয়াসে। তো এই পুরাটুকু দেখাও যে অবস্থান নিউক্লিয়াসে। তারপরে দেখবা যে একটা শুরু হয়েছে এখানে কি মানে একটা মানে হেডলাইন লেখা আছে ক্রোমোজোমের ভৌত গঠন। তো এখানে ঢুকো। এখানে ঢুকানোর পর তোমার দ্বিতীয় লাইনে লেখা আছে কি কোষ বিভাজনের মেটাফেজ দশায়, এতটুকু দেখাও যে কোষ বিভাজনের মেটাফেজ দশায়। তারপরে তোমার একটু করে পরে লেখা আছে অত্যন্ত সুগঠিত, তার একটু পরে লেখা আছে দৃষ্টিগোচর। অত্যন্ত সুগঠিত, তার একটু পরে লেখা আছে দৃষ্টিগোচর। তো এতটুকু দাগাও।
দাগানোর পরে তোমার হলো প্রথমে একটা পয়েন্ট লেখা আছে ক্রোমাটিন। ক্রোমাটিন প্রথমে একটা পয়েন্ট কি লেখা আছে, ক্রোমাটিন। তো এই ক্রোমাটিন ওয়ার্ডটা দাগাও। তো ক্রোমাটিন ওয়ার্ডটা দাগাইছো, তো ক্রোমাটিন ক্রোমাটিন ওয়ার্ডটা দাগাইছো। তো ক্রোমাটিনে তোমার একটু কোটা পরে মানে সেকেন্ড লাইনে তোমার লেখা আছে ডিএনএ প্রোটিন যৌগ। ক্রোমাটিন কি, ক্রোমাটিন হলো তোমার ডিএনএ প্রোটিন যৌগ। ক্রোমাটিন হলো ডিএনএ প্রোটিন যৌগ, এতটুকু দাগাও। ক্রোমাটিন হলো ডিএনএ প্রোটিন যৌগ। তারপরে তার 3 লাইন পরে লেখা আছে হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত থাকা অবস্থায় ডিএনএ কে নিউক্লিওজোম বলা হয়। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত থাকা অবস্থায় ডিএনএ কে নিউক্লিওজোম বলা হয়। তারপরে তোমার একটু ওটা পরে লেখা আছে ক্রোমাটিনকে দুভাগে। ক্রোমাটিনকে দুভাগে এতটুকু দাগাও, যে ক্রোমাটিনকে দুভাগে এতটুকু দাগাইছো। দাগানোর পরে দেখবে যে ওই দুইটা ভাগ লেখা আছে হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন। এই দুইটা ওয়ার্ড দাগাও, হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন, এই দুইটা ওয়ার্ড দাগাইছো। দাগানোর পরে দেখবা যে নিচের প্যারা, এর পরের প্যারার প্রথমে মানে প্রথম লাইনের শেষের দিকে লেখা আছে অধিক কুণ্ডলিত, এতটুকু দাগাও যে অধিক কুণ্ডলিত। তার একটু ওটা পরে লেখা আছে তোমার নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, এতটুকু দাগাও। তারপরে বোল করে লেখা আছে হেটারোক্রোমাটিন, এতটুকু দাগাও। তার এক লাইন মানে তার নিচের লাইনে লাস্টে লেখা আছে কোম কুণ্ডলিত, এতটুকু দাগাও। তারপরে একটু ওটা পরে লেখা আছে সক্রিয় ডিএনএ ধারণ করে, সক্রিয় ডিএনএ ধারণ করে। তারপরে হলো তোমার একটা ওই ওয়ার্ডটা দিয়ে আছে ইউক্রোমাটিন, তো সক্রিয় ডিএনএ ধারণ করে এতটুকু দাগাও। তারপরে ইউক্রোমাটিন ওয়ার্ডটা দাগাও। তারপরে একটা প্যারা আছে তোমার ক্রোমাটিন, তো ক্রোমাটিড 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 প্যারাতে যাও। ক্রোমাটিড প্যারা থেকে যাওয়ার পরে দেখবে যে লেখা আছে মেটাফেজ পর্যায়, দ্বিতীয় লাইনে লেখা আছে কি মেটাফেজ পর্যায়, তো এই এতটুকু দাগাও যে মেটাফেজ পর্যায়। তারপরে তার নিচে লেখা আছে দেখা যায়, দেখা যায় টুকু দাগাও। দেখা যায় টুকু দাগাবা। দাগানোর পরে তার নিচের লাইনে চলে আসো প্রতিটি ক্রোমোজোমে, প্রতিটি ক্রোমোজোমে এতটুকু দাগাও। তারপরে একটু করে পরে লেখা আছে এক জোড়া ক্রোমাটিড থাকে, এতটুকু দাগাও যে এক জোড়া ক্রোমাটিড থাকে। তারপরে এই প্যারা, এই ক্রোমাটিড প্যারার একদম লাস্টের লাইন লেখা আছে অ্যানাফেজ পর্যায়ে দুটি ক্রোমাটিড দুটি ক্রোমোজোমে পরিণত হয়, তো এই পুরা লাইনটুকু দাগাও, অ্যানাফেজ থেকে পরিণত হয় পর্যন্ত পুরাটুকু দাগাও। তারপরে একটা প্যারা আছে সেন্ট্রোফিয়ার মানে সেন্ট্রোমিয়ার, তো সেন্ট্রোমিয়ারে তোমার সেকেন্ড লাইনের শুরুতে লেখা আছে অরঞ্জিত অঞ্চল, অরঞ্জিত অঞ্চল, অরঞ্জিত অঞ্চল, তো এতটুকু দাগাও। তারপরে দেখবা যে এক লাইন পরে তোমার লেখা আছে সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোমে একটি খাঁজের সৃষ্টি করে, সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোমে একটি খাঁজের সৃষ্টি করে, তো এতটুকু এতটুকু দেখাও যে সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোমে একটি খাঁজের সৃষ্টি করে। দেন বলা আছে যে এই খাঁজকে, এই খাঁজকে এতটুকু দেখাও, এই খাঁজকে। তারপর লেখা আছে তোমার মুখ্য কুঞ্চন বা মুখ্য খাঁজ, ইংলিশে লেখা আছে প্রাইমারি কনস্ট্রিকশন, তো এখানে মুখ্য কুঞ্চনও দাগাবা, মুখ্য খাঁজও দাগাবা, প্রাইমারি কনস্ট্রিকশন এতটুকু দাগাবা। দাগানোর পরের লাইনে তোমার লেখা আছে যে আদর্শ ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে, তো এই লাইনটা পুরোটুকু দাগাও যে আদর্শ ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে, এই পুরো লাইনটুকু দাগাও। পুরো লাইনটুকু দাগানোর পরে দেখবে যে 5 নম্বরে একটা প্যারা লেখা আছে তোমার কাইনেটোকোর, কাইনেটোকোর, তো এই কাইনেটোকোর ওয়ার্ডটা দাগাও। ওয়ার্ডটা দাগানোর পরে দেখাও ভিতরে একটা ওয়ার্ড আছে, শুরুতে একটা ওয়ার্ড আছে সেন্ট্রোমিয়ারে, তো এই সেন্ট্রোমিয়ারে টুকু দাগাও, সেন্ট্রোমিয়ারে টুকু দাগাও, সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারে টুকু দাগাবা। দাগানোর পরে তোমার হলো নিচের লাইন, নিচের লাইনে লেখা আছে কি, নিচের লাইনে লেখা আছে তোমার কাইনেটোকোরে মাইক্রোটিউবুল সংযুক্ত হয়, এই লাইনটুকু দাগাও যে কাইনেটোকোরে মাইক্রোটিউবুল সংযুক্ত হয়। তারপরে কি, তারপরে দেখবে একটা প্যারা আছে তোমার ক্রোমোমিয়ার, তো ক্রোমোমিয়ার ওয়ার্ডটা দাগাও, ক্রোমোমিয়ার ওয়ার্ডটা দাগাও, তো ক্রোমোমিয়ার ওয়ার্ডটা দাগাবা। দাগানোর পরে কি আছে, দাগানোর পরে দেখবে একটু করে পরে লেখা আছে মানে তোমার এই প্রথম লাইনের লাস্টে লেখা আছে যে ক্ষুদ্র গুটিকা, ক্ষুদ্র গুটিকা, এতটুকু দাগাও যে ক্ষুদ্র গুটিকা, ক্ষুদ্র গুটিকা। তারপরে দেখবা যে একদম লাস্টে মানে সেকেন্ড লাইনে লেখা আছে মায়োসিসের প্রথম প্রোফেজের, মায়োফেজের প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদেশায় ক্রোমোমিয়ারের সংখ্যা এবং অবস্থান সুস্পষ্ট দেখা যায়। মায়োসিসের প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদেশের ক্রোমোমিয়ারের সংখ্যা ও অবস্থান স্পষ্ট দেখা যায়, এই লাইনটা পুরো দেখাও, মায়োসিসের থেকে শুরু করে দেখা যায় পর্যন্ত পুরো লাইনটুকু দেখাও। তার একটু করে পরে একটা ওয়ার্ড আছে ইডিওমিয়ার, এই ইডিওমিয়ার ওয়ার্ডটা দেখাও। দেখানোর পর দেখো সাথে আরেকটা শুরু আরেকটা প্যারা আছে, ওই প্যারার হেডলাইন দিয়ে আছে তোমার গৌণ কুঞ্চন, গৌণ খাস, সেকেন্ডারি কনস্ট্রিকশন, তো এটা পুরাটুকু দাগাও, এই তিনটা তিনটা ওয়ার্ডই দাগাও। দাগানোর পরে দেখবা দ্বিতীয় লাইনে লাস্টে লেখা আছে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, বা ইংলিশে লেখা আছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন নর্থ, তো এই পুরাটুকু দেখাও, বাংলাও দেখাও ইংলিশও দেখাও। দেখানোর পরে দেখো একটু ওটা পরে লেখা আছে মানুষের 5 জোড়া নথ থাকে, তো তোমরা মানুষের 5 জোড়া নথ থাকে এতটুকু দেখাও, ব্র্যাকেটে যে নাম্বার গুলো দিয়ে আছে নাম্বার গুলো দেখানোর কোনো দরকার নেই, তোমরা জাস্ট মানুষের 5 জোড়া নথ থাকে এতটুকু দেখাও। তারপরে একটা প্যারা আছে, প্যারার নাম প্যারা হলো তোমার স্যাটেলাইট, স্যাটেলাইট প্যারা, তো স্যাটেলাইট স্যাটেলাইট প্যারায় তোমার 3 নম্বর লাইনে লেখা আছে নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়, নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোম স্যাট স্যাট ক্রোমোজোম বলা হয়, এতটুকু দেখাও যে নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। দেন 3টা উদাহরণ দিয়ে আছে তুলা পাটসোলা, তুলা পাটসোলা, এই 3টা উদাহরণ দেখাও।
উদাহরণ দেখানোর পর দেখবা বোল্ড করে লেখা আছে যে সোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, সোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, এতটুকু দেখাও, এই পুরো লাইনটুকু দেখাও। দেখানোর পরে দেখবে একটা প্যারা আছে টেলোমিয়ার, তো টেলোমিয়ার প্যারাতে যাও, টেলোমিয়ার প্যারাতে টেলোমিয়ার ওয়ার্ডটা দেখাও। দেন তৃতীয় লাইনে তোমার লেখা আছে অধিক বয়সে মানুষের জোড়া রোধে তোমার টেলোমিয়ার বিশেষ ভূমিকা রাখে। অধিক বয়সে মানুষের জোড়া রোধে টেলোমিয়ার বিশেষ ভূমিকা রাখে, তো এতটুকু জানা লাগবে। এই এতটুকু দাগাও, অর্থাৎ অধিক বয়সে থেকে ভূমিকা রাখে পর্যন্ত এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে দেখবা যে সেকেন্ড প্যারা শুরুর দিকে একটা বোল্ড করে লেখা আছে ক্রোমোজোমের মাথায় ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার। ক্রোমোজোমের মাথায় ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার। তো এই লাইনটুকু পুরাটুকু দাগাও যে ক্রোমোজোমের মাথায় ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার, এই পুরা লাইনটুকু দাগাও। পুরা লাইনটুকু দাগানোর পরে এক লাইন পরে লেখা আছে একটি কোষ কতবার বিভক্ত হবে টেলোমিয়ার তা নির্ধারণ করে, এই পুরা লাইনটুকু দাগাও। তার পাশে একটা লাইন আছে প্রতি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, এতটুকু দাগাও। প্রতি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, এতটুকু দাগাও। এই পর্যন্তই শেষ, আর তোমার এখানে কিছু দাগানো লাগবে না। পরের পৃষ্ঠায় চলে আসো, পরের পৃষ্ঠায় বা ওই পৃষ্ঠায় থাকতে পারে, তোমার অনেকগুলা ছক আছে, 4টা ছক দিয়ে আছে। এখন এই 4টা ছকে কি কি দাগাবো আমি বলে দিচ্ছি। তো প্রথম ছকে আসো, প্রথম ছকে কি, প্রথম ছকের 1 নাম্বার পয়েন্ট, মানে প্রথম ছকটা হলো তোমার সেন্ট্রোমিয়ার আর ক্রোমোমিয়ারের মধ্যে পার্থক্য। তো প্রথম সে দাও, মানে 1 নাম্বারে যাও, 1 নাম্বারে তোমার সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে দেখো সব ধরনের প্রকৃত ক্রোমোজোমেই দেখা যায়, পুরাটুকুই দাগাও। পুরাটুকু দাগাবা, তারপরে হলো তোমার তোমার মানে আর হলো ক্রোমোমিয়ারে 1 নাম্বারে শুধু নিচের লাইনটা দেখা যাবে মায়োসিস প্রোফেজ এক পর্যায়ে দেখা যায়, মায়োসিস প্রোফেজ এক পর্যায়ে দেখা যায়, এতটুকু দেখো নিচের লাইনটুকু। তারপরে 2 নাম্বারে এসে 2 নাম্বারে সেন্টোমিয়ারের ক্ষেত্রে অরঞ্জিত খাস বিশেষ, এতটুকু দেখো। আর ক্রোমোমিয়ারের ক্ষেত্রে ডার্ক ব্যান্ড, এতটুকু দেখো। সেন্টোমিয়ারের ক্ষেত্রে 3 নাম্বারে এসে একটি দাগাও, আর ক্রোমোমিয়ারের ক্ষেত্রে 3 নাম্বারে এসে তোমার অসংখ্য ওয়াটটা দাগাও। কোনো সেন্টোমিয়ারের ক্ষেত্রে 4 নাম্বারে এসে ডিএনএ অল্প কুণ্ডলিত, এতটুকু দাগাও। আর হলো ক্রোমোমিয়ার ক্ষেত্রে ডিএনএ অধিক কুণ্ডলিত, এতটুকু দাগাও। সেন্টোমিয়ারের ক্ষেত্রে 5 নাম্বারে তোমার কোনো জিন থাকে না, কোনো জিন থাকে না, এতটুকু দাগাও, যে কোনো জিন থাকে না, এতটুকু দাগাও। আর ক্রোমোমিয়ারের ক্ষেত্রে কি, ক্রোমোমিয়ারের ক্ষেত্রে এক বা একাধিক জিন থাকে, এতটুকু দাগাও, যে এক বা একাধিক জিন থাকে। এই হলো তোমার প্রথম ছক। দেন দ্বিতীয় ছক হলো তোমার সেন্ট্রোজোম আর সেন্ট্রোমিয়ারের মধ্যে পার্থক্য। তো সেন্ট্রোজোমে তোমার 1 নাম্বার পয়েন্টে তোমার প্রাণী কোষে, এতটুকু দাগাও। আর সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণী কোষ, এতটুকু দাগাও। দেন হলো সেন্ট্রোমিয়ারের 2 নাম্বারে সাইটোপ্লাজমি অঙ্গাণু, এতটুকু দাগাও। আর সেন্ট্রোমিয়ারের 2 নাম্বারে নিউক্লিয় বস্তু, এতটুকু দাগাও। দেন হলো সেন্ট্রোমিয়ারের 3 নাম্বার পয়েন্টে মাকুতন্তু গঠনে সহায়তা করে, এতটুকু দাগাও। আর সেন্ট্রোজোমের 3 নাম্বার পয়েন্টে মাকুতন্তু গঠনে সহায়তা করে, এই পুরা লাইনটুকু দাগাও। আর সেন্ট্রোমিয়ারের 3 নাম্বার পয়েন্টে মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত লাগে, এই পুরাটুকু দাগাও, সংযুক্ত রাখে, পুরাটুকু দাগাও। তারপরে কি, তারপরে হলো সেন্ট্রোজোমের 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্টে আরএনএ ও প্রোটিন, এতটুকু দেখাও। আর সেন্ট্রোমিয়ারের 4 নাম্বার পয়েন্টে ডিএনএ ও প্রোটিন, এতটুকু দেখাও। তারপরে সেন্ট্রোজোমের 5 নাম্বার পয়েন্টে সেন্ট্রিওল থাকে, এতটুকু দেখাও। আর হলো সেন্ট্রোমিয়ারের অনুপস্থিত, এতটুকু দেখাও। আরেকবার বলি, 1 নাম্বার পয়েন্টে প্রাণী কোষ, উদ্ভিদ ও প্রাণী কোষ। 2 নাম্বার পয়েন্টে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, নিউক্লিয় বস্তু। 3 নাম্বার পয়েন্টে মাকুতন্তু গঠনে সহায়তা করে, মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত রাখে। 4 নাম্বার পয়েন্টে আরএনএ ও প্রোটিন, আর ডিএনএ ও প্রোটিন। আর হলো 5 নাম্বার পয়েন্টে সেন্ট্রিওল থাকে, আর হলো অনুপস্থিত। এবার এরপরে আসে কি, এরপরে আসে হলো তোমার মুখ্য কাজ আর গৌণ কাজের মধ্যে পার্থক্য। তো মুখ্য কাজ আর গৌণ কাজের মধ্যে পার্থক্য তোমার প্রথম পয়েন্টে, মুখ্য কাজের ক্ষেত্রে প্রধান কাজ সেন্ট্রোমিয়ার সংলগ্ন, প্রধান কাজ সেন্ট্রোমিয়ার সংলগ্ন, এতটুকু দাগাও। আর হলো এটা তুমি গৌণ কাজে কিছু দাগানোর কোনো কিছু দরকার নেই। দেন হলো তোমার মুখ্য কাজের দ্বিতীয় পয়েন্টে সেন্ট্রোমিয়ার থাকে, এতটুকু দাগাও, সেন্ট্রোমিয়ার থাকে, এতটুকু দাগাও। আর হলো গৌণ কাজে 2 নাম্বার পয়েন্টে নিউক্লিওলার অর্গানাইজার থাকে, নিউক্লিওলার অর্গানাইজার থাকে, এতটুকু দাগাও। তারপরে মুখ্য কাজের 3 নাম্বার পয়েন্টে কাইনেটোকোর থাকে, এতটুকু দাগাও। মুখ্য কাজের 3 নাম্বার পয়েন্টে কাইনেটোকোর থাকে, এতটুকু দাগাও। আর গৌণ কাজের 3 নম্বর পয়েন্টে থাকে না, এতটুকু দাগাও। মুখ্য কাজের 4 নাম্বার পয়েন্টে ক্রোমোজোমকে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত করা, এতটুকু দাগাও। মুখ্য কাজের 4 নাম্বার পয়েন্টে ক্রোমোজোমকে স্পিন্ডল তন্তুর সাথে সংযুক্ত করা, এতটুকু দাগাও। আর হলো গৌণ কাজের 4 নাম্বার পয়েন্টে নিউক্লিওলাস উৎপন্ন করা, এতটুকু দাগাও। গৌণ কাজের 4 নাম্বার পয়েন্টে কি, নিউক্লিওলাস উৎপন্ন করা, এতটুকু দাগাও। তা আবার বলতেছি, 1 নাম্বার পয়েন্ট প্রধান কাজ সেন্ট্রোমিয়ার সংলগ্ন, 2 নাম্বার পয়েন্ট সেন্ট্রোমিয়ার থাকে, নিউক্লিয়ার অর্গানাইজার থাকে। 3 নাম্বার পয়েন্ট কাইনেটোকোর থাকে, থাকে না। 4 নাম্বার পয়েন্ট ক্রোমোজোমকে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত করা, আর নিউক্লিওলাস উৎপন্ন করা। এই হলো আমার 3 নাম্বার ছক। দেন 4 নাম্বার ছকে আসো, 4 নাম্বার ছকে হলো ক্রোমাটিড আর ক্রোমাটিনের মধ্যে পার্থক্য। ক্রোমাটিড আর ক্রোমাটিন মধ্যে পার্থক্য, তো প্রথমে 1 নাম্বার পয়েন্টে আসো। ক্রোমাটিডের ক্ষেত্রে ক্রোমোজোমের দাগাও, তাই না হলো সমান 2 ভাগে বিভক্ত, সমান 2 ভাগে বিভক্ত, এতটুকু দাগাও।
আর ক্রোমাটিনের ক্ষেত্রে ক্রোমোজোমের গঠন উপাদান, ক্রোমোজোমের গঠন উপাদান এতটুকু দাগাও। ক্রোমাটিনের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্টে ক্রোমোজোমের গঠন উপাদান এতটুকু দাগাও। দেন হলো ক্রোমাটিডের 2 নম্বর পয়েন্টে মেটাফেজ পর্যায়ে এতটুকু দাগাও যে মেটাফেজ পর্যায়ে। আর হলো তোমার ক্রোমাটিনের হলো তোমার 2 নম্বর পয়েন্টে ইন্টারফেজ ও প্রোফেজের শুরুতে, ইন্টারফেজ ও প্রোফেজের শুরুতে, তারপরে লাস্টে দেখা যায় আছে, দেখা যায় এটুকু দেখাও। ইন্টারফেজ দেখাও, প্রোফেজের শুরুতে দেখাও, তারপরে দেখা যায় এতটুকু দেখাও। দেন 3 নম্বরে পরবর্তীতে স্বতন্ত্র ক্রোমোজোমে পরিণত হয়। পরবর্তীতে কি হয়? পরবর্তীতে স্বতন্ত্র ক্রোমোজোমে পরিণত হয়। এটা হলো ক্রোমাটিডের 3 নম্বরে দাগাও। আর ক্রোমাটিনের 3 নম্বরে ক্রোমোজোমে লীন হয়ে যায়, এতটুকু দাগাও। এই হলো ক্রোমাটিন আর ক্রোমাটিন। তারপরে লাস্টে আরেকটা আছে ক্রোমোজোম আর ক্রোমাটিনের মধ্যে পার্থক্য। তো ক্রোমোজোম, তো ক্রোমোজোমে তুমি 1 নম্বরে অবিভক্ত ওয়ার্ডটা দাগাও, অবিভক্ত ওয়ার্ডটা দাগাও। আর হলো তোমার ক্রোমাটিডে কি? ক্রোমাটিডে দুভাগে বিভক্ত ক্রোমোজোমের এক অর্ধাংশ, দুভাগে বিভক্ত ক্রোমোজোমের এক অর্ধাংশ, এতটুকু দাগাও। দেন কি? দেন হলো তোমার 2 নম্বর পয়েন্টে, 2 নম্বর পয়েন্টে কোষ বিভাজনের সকল পর্যায়ে দৃশ্যমান হয়, এতটুকু দাগাও। কোষ বিভাজনের সকল পর্যায়ে দৃশ্যমান হয়, এটা ক্রোমোজোমের ক্ষেত্রে দাগাও। ক্রোমাটিডের ক্ষেত্রে মেটাফেজ পর্যায়ে দেখা যায়, এতটুকু দাগাও। মেটাফেজ পর্যায়ে দেখা যায়, এতটুকু দাগাও। দেন হলো ক্রোমোজোমের 3 নম্বর পয়েন্টে নিউক্লিয় রেটিকুলাম থেকে উৎপন্ন, এতটুকু দাগাও। আর ক্রোমাটিডে হলো তোমার ক্রোমোজোমের বিভক্তির মাধ্যমে সৃষ্টি হয়, এতটুকু দাগাও। আরেকবার বলতেছি, 1 নম্বর পয়েন্টে অবিভক্ত দুভাগে বিভক্ত ক্রোমোজোমের এক অর্ধাংশ, এতটুকু দেখাও। 2 নম্বর পয়েন্টে কোষ বিভাজনের সকল পর্যায়ে দৃশ্যমান হয়, মেটাফেজ পর্যায়ে দেখা যায়। এ হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? নিউক্লিয়ার রেটিকুলাম থেকে উৎপন্ন ক্রোমোজোমের বিভক্তির মাধ্যমে সৃষ্টি হয়। তো আমি মোটামুটি তোমার 5টা ছকই বলার ট্রাই করলাম। তো আসলে ছক জিনিসগুলো বলা একটু মানে একটু জটিল টাইপের। এই জন্য তোমরা যদি আমার কথা শুনে বুঝতে পারো, একবার না বুঝতে পারলে আরেকবার একটু দেখো, না হলে ওই যে আমি আমার এমবি পেজে, পেজের ছবি দিয়ে দেবো, তো ওইখান থেকে একটু মিলাই দেখাই। তো এই হলো আমার শখ, আমার শখ গুলো কাভার হয়ে গেল। তো এই শখ গুলো অনেক ইম্পর্টেন্ট, এই শখ গুলা থেকে প্রশ্ন আসে, এমসিকিউ সিকিউ দুইটাই এই শখ গুলা থেকে আসার মতো। তারপরে আমরা যাই, তারপরে যাই হলো আমার ক্রোমোজোমের প্রকারভেদ। তো ক্রোমোজোমের প্রকারভেদ নামক একটা টপিক আছে, এই পৃষ্ঠা লাস্টেও থাকতে পারে, অনেকের অন্য পৃষ্ঠায় থাকতে পারে। তো ক্রোমোজোমের প্রকারভেদ, প্রথম প্রকারভেদ হলো সেন্টোমিয়ারের সংখ্যা অনুযায়ী, সেন্টোমিয়ারের সংখ্যা অনুযায়ী, এতটুকু দাগাও। দাগানোর পরে এখানে দেখো এই প্রকারভেদ গুলার নাম আছে মনোসেন্ট্রিক, তোমার ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজ আর অ্যাসেন্ট্রিক। তো তোমাদের এখানে কি হবে? এই নামগুলো মুখস্থ করা লাগবে। তো তোমরা মনোসেন্ট্রিক দাগাও, ডাইসেন্ট্রিক দাগাও, পলিসেন্ট্রিক দাগাও, ডিফিউজ দাগাও, অ্যাসেন্ট্রিক দাগাও। এখন তোমাদের কথা হলো এখানে তারপরে ভিতরে তোমাদের কিচ্ছু দাগানো লাগবে না, জাস্ট ডাইসেন্ট্রিকের মধ্যে দেখবে যে একটা উদাহরণ লেখা আছে, ডাইসেন্ট্রিকের প্রথম লাইনেই একটা উদাহরণ লেখা আছে গোম, এই গোম ওয়ার্ডটা দাগাও। ডাইসেন্ট্রিকের ক্ষেত্রে এই গোম ওয়ার্ডটা দাগাও। আর পলিসেন্ট্রিকের তোমার হলো সেকেন্ড লাইনে একটা উদাহরণ দিয়ে আছে কলা, এই কলা ওয়ার্ডটা দাগাও। অর্থাৎ এই যে এখানে তোমার 5টা প্রকারভেদ আছে, তোমার শুধু প্রকারভেদের নামগুলো দাগানো লাগবে। আর ডাইসেন্ট্রিকের উদাহরণ গম, আর হলো পলিসেন্ট্রিকের উদাহরণ কলা, এই দুইটা জিনিস দাগানো লাগবে, আর কিছু এখানে তোমাদের দাগানো লাগবে না। তারপরে তোমার আরেকটা প্রকারভেদ আছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এখানে কি কি দাগাবা একটু বলি। তো প্রথমে তোমার 1 নম্বরে আসে, 1 নম্বরে তোমার লেখা আছে মধ্যসেন্ট্রিক বা মেটাসেন্ট্রিক। তো দুইটা ওয়ার্ডই দাগাও, মধ্যকেন্দ্রিকও দাগাও, মেটাসেন্ট্রিকও দাগাও। দেন ভিতরে যাও, ভিতরে যাওয়ার পরে দেখবা প্রথম লাইনে লেখা আছে সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানে, সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানে, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে 3 নম্বর লাইনে লেখা আছে তোমার ইংরেজি ভি অক্ষরে, 3 নম্বর লাইনে লেখা আছে কি? ইংরেজি ভি অক্ষরে। তো এতটুকু দাগাও, ইংরেজি ভি অক্ষরে। দাগানোর পরে দেখবে একটুটা পরে একটা ইংলিশ ওয়ার্ড লেখা আছে সোলেনাম নিগারাম, সোলেনাম নিগারাম, এই সোলেনাম নিগারাম ওয়ার্ডটা দাগাও, সোলেনাম নিগারাম এই ওয়ার্ডটা দাগাও। এই ওয়ার্ডটা দাগাইলা, দাগানোর পরে তোমার হলো এর নিচের লাইনে তোমার লেখা আছে মানুষের এক্স ক্রোমোজোম, এর নিচের লাইনে কি লেখা আছে? মানুষের এক্স ক্রোমোজোম। তো মানুষের এক্স ক্রোমোজোম এই ওয়ার্ডটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে 2 নম্বরে চলে এসো। 2 নম্বরে প্রথমে তোমার লেখা আছে উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক, উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক, দুইটা ওয়ার্ডই দাগাও। দুইটা ওয়ার্ডই দাগাবা। দাগানোর পরে দেখবা যে প্রথম লাইনে লেখা আছে সেন্ট্রোমিয়ারটি মধ্যখান থেকে একটু এক পাশে, সেন্ট্রোমিয়ারটি মধ্যখান থেকে একটু এক পাশে, এই পুরাটুকু দাগাও। দাগানোর পরে তোমার তৃতীয় লাইনে লেখা আছে ইংরেজি এল অক্ষর, ইংরেজি এল অক্ষর, এতটুকু দাগাও, ইংরেজি এল অক্ষর, এতটুকু দাগাবা। দাগানোর পরে তারপরে দেখবা যে তোমার 3 নম্বর লাইনে লেখা আছে মানুষের, শুধু মানুষের টুকু দাগাও, মানুষের ওয়ার্ডটুকু দাগাও। দাগানোর পরে 3 নম্বরে চলে আসো। 3 নম্বরে লেখা আছে তোমার উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক। তো দুইটা ওয়ার্ডই দাগাও। দাগানোর পরে প্রথম লাইনে লেখা আছে সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি, সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি, এতটুকু দাগাও। দাগানোর পরে 3 নম্বর লাইনে তোমার লেখা আছে ইংরেজি যে অক্ষরে, ইংরেজি যে অক্ষরে, এতটুকু দাগাও যে ইংরেজি যে অক্ষরে, এতটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার এর এক লাইন পরে এর এক মানে এর নিচের লাইনে একটা ওয়ার্ড লেখা আছে তোমার ব্র্যাকেটে লেখা আছে ঘেট কুচু,
ঘেটকুচু, এই ঘেটকুচু ওয়ার্ডটা দাগাও, ঘেটকুচু ওয়ার্ডটা দাগাও। তো ঘেটকুচু ওয়ার্ডটা দাগাইছো, তারপরে তোমার এই ঘেটকুচু ওয়ার্ডটার নিচের লাইনে দেখবা একটা ওয়ার্ড লেখা আছে মনোশ্রমিক উদ্ভিদ, মনোশ্রমিক উদ্ভিদ, মনোশ্রমিক উদ্ভিদ। তো এই ঘেটকুচুর নিচে এই মনোশ্রমিক উদ্ভিদ এতটুকু দাগাও, তো মনোশ্রমিক উদ্ভিদ এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা যে একটুকুটা পরে তোমার লেখা আছে ওয়াই ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম ওয়ার্ডটা দেখাও, ওয়াই ক্রোমোজোম, অর্থাৎ ওই যেই লাইনে মনোশ্রমিক উদ্ভিদ আছে ওই লাইনে শেষে ওয়াই ক্রোমোজোম ওয়ার্ডটা আছে, ওয়াই ক্রোমোজোম ওয়ার্ডটা দেখাও। দেন চারে চলে আসো, চারে তোমার হলো প্রথমে লেখা আছে প্রান্তকেন্দ্রিক বা ট্যালোসেন্ট্রিক, তো এই দুইটা ওয়ার্ড দাগাও। দেন হলো সেন্ট্রোমিয়ারটি একেবারে প্রান্তভাগে, এতটুকু দেখাও যে সেন্ট্রোমিয়ারটি একেবারে প্রান্তভাগে প্রথম লাইনে লেখা আছে। লেখা আসার পরে তোমার পাশের পৃষ্ঠায় থাকতে পারে বা ওই পৃষ্ঠায় থাকতে পারে, লেখা আছে ইংরেজি আই অক্ষরে, ইংরেজি আই অক্ষরের এতটুকু দাগাও যে ইংরেজি আই অক্ষরে। তারপরে তোমার হলো ইংরেজি আই অক্ষরে দাগাইলা, দাগানোর পরে তোমার হলো লেখা আছে উদ্ভিদে সাধারণত প্রান্ত কেন্দ্রিক ক্রোমোজোম থাকে না, উদ্ভিদে সাধারণত প্রান্ত কেন্দ্রিক ক্রোমোজোম থাকে না, তাই এই পুরাটুকু দাগাও যে উদ্ভিদে সাধারণত প্রান্ত কেন্দ্রিক ক্রোমোজোম থাকে না। তার পাশে আবার একটা লাইন লেখা আছে মানুষের ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই, মানুষের ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই, তো এতটুকু দাগাও। দাগালে অর্থাৎ দুইটা লাইনে দাগাও যে উদ্ভিদের সাধারণত প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম থাকে না, এই লাইনটুকু দাগাবা, আবার মানুষের ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই, এই লাইনটুকু দাগাবা। দাগাইলা, দাগানোর পরে তোমার হলো একটা প্যারা আছে, দাগানোর পরে গ দিয়ে তোমার লেখা আছে দেহর গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী, অর্থাৎ এটা হলো তোমার কি, এটা হলো তোমার ক্রোমোজোমের আরেকটা প্রকারভেদ, কি অনুযায়ী, দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী, তো এতটুকু দাগাও। এতটুকু দাগাইলে, দাগানোর পরে প্রথমে তোমার বোল্ড করে লেখা আছে অটোজোম, তো অটোজোম ওয়ার্ডটা দাগাও। অটোজোম ওয়ার্ডটা দাগানোর পরে তোমার প্রথম লাইনে লেখা আছে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে, দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে, এই পুরা লাইনটুকু দাগাও। পুরা লাইনটুকু দাগাবা, দাগানোর পরে তার নিচের লাইনে লেখা আছে মানুষে, মানুষেটুকু দাগাও, তার একটু পরে লেখা আছে 22 জোড়া অটোজোম, তো 22 জোড়া অটোজোম এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে তারপরে 2 নাম্বার পয়েন্টে তোমার লেখা আছে সেক্স ক্রোমোজোম, বোল্ড করে লেখা আছে সেক্স ক্রোমোজোম। তো এই সেক্স ক্রোমোজোম প্যারা তোমার শুরুতে লেখা আছে জীবের লিঙ্গ নির্ধারণ করে, জীবের লিঙ্গ নির্ধারণ করে, এতটুকু দাগাও। জীবের লিঙ্গ নির্ধারণ করে এতটুকু দাগালে, তারপর নিচের লাইনে লেখা আছে দুই প্রকার, দুই প্রকার, তার পাশে লেখা আছে এক্স ও ওয়াই, তো দুই প্রকার দাগাবা, এক্স ও ওয়াই দাগাবা। তারপরে কি আছে, তারপরে হলো তোমার তোমার তার পাশের লাইনে লেখা আছে মানুষে এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, তো এই পুরাটুকু দেখাও যে মানুষে এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। দেন একটুকুটা পাশে একটা ওয়ার্ড লেখা আছে স্ত্রী দেহে, স্ত্রী দেহে, এতটুকু দেখাও। তারপরে একটুকুটা পরে লেখা আছে এক্স এক্স, এক্স এক্স দেখাও। দাগানোর পরে তারপরে তোমার লেখা আছে পুরুষ দেহে, পুরুষ দেহে দেখাও, তার একটুকুটা পরে লেখা আছে এক্স ওয়াই, এক্স ওয়াই দেখাও। এক্স ওয়াই দাগাইলা, দাগানোর পরে দেখবা যে বোল্ড করে দুইটা রোগের নাম দিয়ে আছে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, তো এই দুইটা ওয়ার্ড দাগাও। এই দুইটা ওয়ার্ড দাগানোর পরে একটু করে পরে তোমার বোল্ড করে লেখা আছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, তো এই পুরাটুকু দাগাও যে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে দেখবা যে বোল্ড লাইন দিয়ে আছে যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন বা উপাদান, তো এই চলে আসো, এই প্যারাতে চলে আসো। তো এই প্যারাতে তোমার হলো প্রথম লাইনে লেখা আছে প্রধান রাসায়নিক উপাদান নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, প্রধান রাসায়নিক উপাদান এতটুকু দেখাও, তারপরে নিউক্লিক অ্যাসিড ওয়ার্ডটা দেখাও, তারপরে প্রোটিন ওয়ার্ডটা দেখাও। প্রোটিন ওয়ার্ডটা দাগাইলা, দাগানোর পরে তোমার নিউক্লিক অ্যাসিড এক দিয়ে নিউক্লিক অ্যাসিড লেখা আছে, লেখার পরে এর ভিতর লেখা আছে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড দেখাও, তারপরে দুই ধরনের এতটুকু দেখাও। দাগানোর পরে তোমার এক হলো ডিএনএ আর দুই হলো আরএনএ, ডিএনএ দেখাও, আরএনএ দেখাও। দাগানোর পরে তোমার প্রথমে ডিএনএ এর কথা বলা আছে, তো ডিএনএ তে যাও, ডিএনএ প্যারায় শুরুতে লেখা আছে এর পূর্ণরূপ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এতটুকু পুরা দাগাও। পুরা দাগানোর পরে একটু করে পরে লেখা আছে ক্রোমোজোমের স্থায়ী উপাদান, এই এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার নিচের লাইনের শুরুতে তোমার লেখা আছে ক্রোমোজোমের, এতটুকু দাগাও। তারপরে একটু করে পরে লেখা আছে শতকরা প্রায় 45 ভাগ, শতকরা প্রায় 45 ভাগ, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার একটু পরে লেখা আছে দ্বিসূত্র বিশিষ্ট, দ্বিসূত্র বিশিষ্ট, এতটুকু দাগাও যে দ্বিসূত্র বিশিষ্ট। তার একটু করে পরে তোমার লেখা আছে সৌরপিলাকার, সৌরপিলাকার ওয়ার্ডটা দাগাও। সৌরপিলাকার ওয়ার্ডটা দাগাইলা, দাগানোর পরে তোমার এক লাইন পরে তোমার লেখা আছে ক্রোমোজোমের ডিএনএ ও হিস্টোন প্রোটিনের অনুপাত হচ্ছে 1:1, ক্রোমোজোমের ডিএনএ ও হিস্টোন প্রোটিনের অনুপাত কত, 1:1, এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে জীবের প্রায় 90 ভাগ ডিএনএ ক্রোমোজোমে থাকে, এই পুরাটুকু দাগাও যে জীবের প্রয়োজনে, অর্থাৎ 1:1 পরে লেখা আছে জীবের প্রায় 90 ভাগ ক্রোমোজোম কোথায় থাকে, সরি জীবের প্রায় 90% ডিএনএ কোথায় থাকে, ক্রোমোজোমে থাকে। এই পুরাটুকু দেখাও যে জীবের প্রায় 90% ডিএনএ হলো তোমার ক্রোমোজোমে থাকে, এতটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার সরি তোমার আরএনএ, আরেকটা টপিক আছে তোমার আরএনএ, তো আরএনএ শুরুতে তোমার এর পূর্ণরূপটা দিয়ে আছে,
ওই আরএনএ পূর্ণরূপ হলো তোমার রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই রাইবো নিউক্লিক অ্যাসিড পুরাটুকু দাগাও, পুরাটুকু দাগানোর পরে তোমার তারপরে রাইবো নিউক্লিক অ্যাসিডের পাশে ক্রোমোজোমে লেখা আছে এতটুকু দাগাও, তারপরে লেখা আছে শতকরা 0.2 থেকে 1.4 ভাগ, শতকরা 0.2 থেকে 1.4 ভাগ। তো এই এতটুকু দাগাও যে শতকরা 0.2 থেকে 1.4 ভাগ। তারপরে হলো তোমার একটু করে পরে লেখা আছে ক্রোমোজোমের স্থায়ী উপাদান নয়, ক্রোমোজোমের স্থায়ী উপাদান নয়, এই পুরাটুকু দাগাও। তারপরে একটু করে পরে তোমার লেখা আছে এক সূত্র বিশিষ্ট, এই ওয়ার্ডটা দাগাও। তারপরে একটা প্যারা আছে, প্যারার নাম কি? প্যারার নাম হলো প্রোটিন। তো প্রোটিন, প্যারা, প্রোটিন ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে দেখবা নিচের লাইনে লেখা আছে ক্রোমোজোমে, এতটুকু দাগাও। তার একটু পরে লেখা আছে শতকরা 55 ভাগ, এতটুকু দাগাও। প্রোটিন ক্রোমোজোমে, তারপরে লেখা আছে তোমার শতকরা 55 ভাগ, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে তোমার হলো 1 নাম্বার, এতটুকু তো দাগাইছো। দাগানোর পরে তোমার 1 নাম্বার দিয়ে একটা পয়েন্ট লেখা আছে যে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। তো এই এই প্যারাটা দাগানো লাগবে না, না এই প্যারা সেকেন্ড লাইনে লেখা আছে বেশিরভাগ ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে, বেশিরভাগ ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে। তো এই ওয়ার্ডটুকু দাগায়, এই ওয়ার্ডটুকু দাগানোর পরে তার পাশের লাইনে লেখা আছে প্রোটামিন পাওয়া যায় শুধু শুক্রাণুর ক্রোমোজোমে। তো এই লাইনটুকু দেখো, প্রোটামিন থেকে শুরু করে শুক্রাণুর ক্রোমোজোম পর্যন্ত এতটুকু দেখো, অর্থাৎ দুইটা লাইনে দেখো বেশিরভাগ ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে, এতটুকু দাগাবা। তারপরে প্রোটামিন পাওয়া যায় শুধু শুক্রাণুর ক্রোমোজোমে, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে এই পৃষ্ঠায় আর কিছু দাগানো লাগবে না। পরে দেখবা যে একটা শক আছে, তো এই শকে তোমরা চলে যাও, এই শকে তোমরা চলে আসো। এই শকে তোমরা চলে আসার পরে তো এই শকটা খুব ইম্পর্টেন্ট। তো শকটা এই যে এখানে এতক্ষণ যা পড়লে এটা এই শকে সুন্দর মতো দিয়ে আছে। তো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, তো প্রথমে তোমার 4টা পয়েন্ট দিয়ে আছে, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতব, আয়ন, এনজাইম, এই 4টা পয়েন্টে দাগাও। নিউক্লিক অ্যাসিডের ভিতরে ডিএনএ আরএনএ দিয়ে আছে, এই 2টা পয়েন্ট দাগাও। দেন প্রোটিনের মধ্যে তোমার দিয়ে আছে হিস্টোন বা ব্র্যাকেটে খাদ্যধর্মী, এতটুকু দাগাও। হিস্টোন ব্র্যাকেটে খাদ্যধর্মী, এতটুকু দাগাও। তার নিচে লেখা আছে হলো কি, নিচে লেখা আছে ক্রোমোজোমের গাঠনিক উপাদান, এই ক্রোমোজোমের গাঠনিক উপাদানটুকু দাগাও। তারপরে আরেকটা আছে হলো তোমার নন হিস্টোন ব্র্যাকেটে অ্যাসিড ধর্মী লেখা আছে, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার নিচে লেখা আছে এনজাইম হিসেবে কাজ, এতটুকু দাগাও। এতটুকু দাগালে দেন ধাতব আয়নে যাও। ধাতব আয়নে 2টা ধাতব আয়নের কথা বলা আছে, ক্যালসিয়াম প্লাস প্লাস, Fe++, তো এই 2টা ওয়ার্ড দাগাও। দেন এনজাইমে যাও, এনজাইমে 3টা এনজাইমের কথা বলা আছে, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ আর নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ। তো এই তিনটা এনজাইম দাগাও, এই 3টা এনজাইম দাগাও। মানে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ আর নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ, এই 3টা এনজাইমের নাম দাগাও। দাগানোর পরে আমাদের একটা প্যারা আছে ক্রোমোজোমের কাজ, তো এই প্যারায় আসো। তো এই প্যারায় তোমার প্রথমে যেটা বলা আছে যে ক্রোমোজোম হলো বংশগতির ধারক ও বাহক, এই পুরাটুকু দাগাও। দাগানোর পরে একটু করে পরে লেখা আছে বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ করে, এই পুরাটুকু দাগাও। দাগানোর পরে 3 নাম্বারে চলে আসো, 3 নাম্বারে চলে আসো। 3 নাম্বারে লেখা আছে ডিএনএ বা জিন অণু ধারণ করে, এই পুরাটুকু দাগাও। 3 নাম্বার পয়েন্ট পুরাটুকু দাগাও। 4 নাম্বার পয়েন্টের লাস্টের দিকে লেখা আছে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করা, এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করা, এই পুরাটুকু দাগাও। পুরাটুকু দাগাইলা, দাগানোর পরে তোমার হলো 5 নাম্বারে তোমার লেখা আছে সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে, 5 নাম্বার পয়েন্ট পুরা দাগাও। সেক্স থেকে শুরু করে ভূমিকা রাখে পর্যন্ত পুরাটুকু দাগাও। তারপরে তোমার 6 নাম্বার পয়েন্টে দেখবে একটা ওয়ার্ড লেখা আছে জিন, জিন ওয়ার্ডটা দাগাও। 6 নাম্বার পয়েন্টে জিন ওয়ার্ডটা দাগাও। তার একটু গোটা বড় লেখা আছে জীবনের ব্লু প্রিন্ট, এতটুকু দাগাও। যে জীবনের ব্লু প্রিন্ট, এতটুকু দাগাও। দেখবা এর নিচে একটা বোল্ড লাইন করে দিয়ে আছে, এর নিচে একটা বোল্ড লাইন করে বলা আছে কি, বোল্ড লাইন করে বলা আছে হলো বি ক্রোমোজোম। তো এই বি ক্রোমোজোম ওয়ার্ডটা দাগাও, ওয়ার্ডটা দেখাও। দেন এর ভিতরে যাবে, এর ভিতরে দেখবা সেকেন্ড লাইনে একটা ওয়ার্ড পাবা ক্ষুদ্র, এই ক্ষুদ্র ওয়ার্ডটা দাগাও। ক্ষুদ্র ওয়ার্ডটা দাগাও। ক্ষুদ্র ওয়ার্ডটা দাগাইলা, সেকেন্ড লাইনে আছে তোমার ক্ষুদ্র নামক একটা ওয়ার্ড আছে শুরুর দিকে, ক্ষুদ্র ওয়ার্ডটা দাগাও। তার একটু করে পরে একটা ওয়ার্ড আছে নন ভাইটাল, নন ভাইটাল ওয়ার্ডটা দাগাও, নন ভাইটাল ওয়ার্ডটা দাগাবা। তার একটু করে পরে একটা ওয়ার্ড আছে হিটারোক্রোমাটিন সম্পন্ন, এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে তার নিচের লাইনে শুরুতে লেখা আছে অল্প জিন বহনকারী, এতটুকু দাগাও, অল্প জিন বহনকারী। দাগাইলা, দাগানোর পরে একটু করে পরে লেখা আছে মেন্ডেলিয়ান সূত্র অনুসরণ করে না, এতটুকু দাগাও যে মেন্ডেলিয়ান সূত্র অনুসরণ করে না। তারপরে তোমার একটু ওরা পরে লেখা আছে আত্মকেন্দ্রিক বংশগতীয় পদার্থ, এই পুরাটুকু দাগাও। আত্মকেন্দ্রিক বংশগতীয় পদার্থ। তার একটু পরে একটা ওয়ার্ড আছে ভুট্টাতে, ভুট্টাতে ওয়ার্ডটা দাগাও, ভুট্টাতে ওয়ার্ডটা দাগাও। তারপরে দেখবা ব্রাকেটে লেখা আছে উড়াল চন্ডাল উদ্ভিদ, একটা উদ্ভিদের নাম আছে উলট চন্ডাল উদ্ভিদ, সরি উড়াল না, উলট চন্ডাল উদ্ভিদ। তো এই নামটা দাগাও, এই নামটা দাগাবা। তারপরে তোমার হলো নিচে নিচে দেখবা যে লেখা আছে তোমার উলট চন্ডাল উদ্ভিদ কলসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করে, কলসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করে। তো এই পুরা লাইনটাও দেখা যায় উলট চন্ডাল উদ্ভিদ কলসিসিন অ্যালকালয়েড
উৎপন্ন করে, এই পুরা লাইনটুকু দাগাবা। তার একটু করে পরে লেখা আছে যা গেটে গেটে বাতের উত্তম ঔষধ, যা গেটে বাতের উত্তম ঔষধ, এতটুকু দাগাবা, যা গেটে বাতের উত্তম ঔষধ, এতটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার ইসে চলে যাও, তোমার হলো তারপরে দেখবা যে একটা প্যারা লেখা আছে বংশগতীয় বস্তু। তো এই বংশগতীয় বস্তুর প্রথমে একটা প্যারা দিয়ে আছে, তারপরে সেকেন্ড একটা প্যারা দিয়ে আছে, অর্থাৎ তোমার দেখবা যে একটা প্যারা শুরু হয়েছে, অর্থাৎ একটা হেডলাইন দেওয়া আছে নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিড হেডলাইন যেখানে দেওয়া আছে তার উপরের লাইনে, তার উপরের লাইনের উপরের লাইন, অর্থাৎ তার উপরে দেখবা যে দুইটা লাইন আছে তোমার, দেখবা বংশগতীয় বস্তুর প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, বংশগতীয় বস্তুর প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। এটা হলো নিউক্লিক অ্যাসিড যেই প্যারাটা আছে, নিউক্লিক অ্যাসিড যেই প্যারাটা আছে ওর উপরে দুই লাইন পরে, অর্থাৎ উপরে যদি তুমি দুইটা লাইন ক্রস করো তার ওই দুই লাইন পরে দেখবা একটা লাইনে লেখা আছে বংশগতির ও বস্তুর প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। তো এতটুকু দাগাও। দেন তার নিচের লাইনে, ওইটা সোজাসুজি নিচের লাইনে লেখা আছে যিনি হচ্ছে জীবের সকল বৈশিষ্ট্যের ধারক, এতটুকু দাগাও, যিনি হচ্ছে জীবের সকল বৈশিষ্ট্যের ধারক। তোমরা যদি না পাও তাহলে প্রথম থেকে একটু রিডিং পড়ো, রিডিং পড়লেই পেয়ে যাবা। এই হলো মূলত আজকের আমাদের ক্রোমোজোম টপিক। তো আমি A to Z সব তোমাদেরকে দাগাই দিলাম, এখন আমি তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না, বলতে একটু রিভার্স করো, নাই হলো এফবি প্যাসেজের ছবিটা দেখো, তারপর এটা আমি বলবো যে তোমরা আমার কথা শুনে বোঝার ট্রাই করো। আর এটা এইভাবে তোমরা দাগাই নাও। আর আমি ক্রোমোজোম টপিকটা সবই দাগাই দিলাম দুইটা ভিডিওর মাধ্যমে, আমি পুরা ধরো দিকেই বুঝতে পারতেছো অনেক বড় একটা টপিক, আমি দুইটা ভিডিওর মাধ্যমে A to Z সব কাভার করে দেবো। তো আমি ধরে নিচ্ছি তোমাদের দাগানো কমপ্লিট, এখন আমি তোমাদেরকে পড়ানো শুরু করব। তো শুরু করি পড়ানো। তো আজকে আমাদের টপিক কি, আজকে আমাদের টপিক হলো ক্রোমোজোম। তো ক্রোমোজোম নিয়ে কিন্তু এই যে এই অধ্যায় পড়াচ্ছে, অধ্যায় কিন্তু প্রায় শেষের দিকে, অধ্যায় অর্ধেকের বেশি হয়ে গেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনেক জায়গায় এই ক্রোমোজোম ওয়ার্ডটা এসেছে, এটা এই ক্রোমোজোম ওয়ার্ডটা আমরা অনেক জায়গায় পেয়েছি। এখন কথা হলো এই ক্রোমোজোম জিনিসটা কি, এটা আমাদের জানা লাগবে যে আসলে ক্রোমোজোম জিনিসটা কি। তোমরা কিন্তু অলরেডি জানো ক্রোমোজোম কি, তো আমি অত বিস্তারিত বলবো না, তোমাদের জাস্ট একটু ধারণা দিই। এই ধরো একটা নিউক্লিয়াস আছে, ধরো একটা একটা কোষ, কোষের মধ্যে একটা অঙ্গাণু আছে নিউক্লিয়াস, এতটুকু আমরা জানি। তার নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়াসের মধ্যে এরকম সুতার ন্যায় পদার্থ আছে। তো এটার একটা সুন্দর নাম আছে, এটার নাম কি, এটার নাম হলো তোমার ক্রোমাটিন তন্তু। তো এই সুতাকে কি বলা হয়, এই সুতাকে তোমার ক্রোমাটিন তন্তু বলা হয়। বাট এই সুতার আবার দশা আছে, দশা বলতে এই সুতাটা যখন কোষ হলো তোমার অবিভাজন অবস্থায় থাকে বা বিশ্রাম অবস্থায় থাকে তখন এটা সুতা হিসেবে থাকে, বা যখন এটা তোমার বিশ্রাম অবস্থায় থাকে না, যখন এই কোষটা কি হয়, কোষটা বিভাজন অবস্থায় চলে যায়। আর কোষ যখন বিভাজন অবস্থায় যাবে তখন এই নিউক্লিয়াসও বিভাজন অবস্থায় যাবে, আর নিউক্লিয়াস যখন বিভাজন অবস্থায় যায় এর ভিতরে যে সুতা আছে অর্থাৎ ক্রোমাটিন তন্তু আছে সেটা কি হয়, সেটা হলো তোমার এরকম এরকম একটা নির্দিষ্ট একটা শেপ গঠন করে, অর্থাৎ এই পুরা সুতাতে এরকম কয়েকটা ক্রোমোজোমে পরিণত হয়, কয়েকটা এরকম গঠনে পরিণত হয়, যে এই যে গঠনটা তৈরি হয়েছে এটাকে তোমার মূলত ক্রোমোজোম বলা হয়। এই জিনিসটাই কি, এই জিনিসটা হলো তোমার ক্রোমোজোম, এই জিনিসটাই হলো ক্রোমোজোম। তো ক্রোমোজোম কোথায় আছে, কিভাবে হয়, এতটুকু আমরা শিখলাম। যেন ক্রোমোজোম সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আমাদের জানা লাগবে। তো প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে তোমার বলা আছে যে ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান হলো ডিএনএ। এখন আমি তোমাদেরকে বলি যে ক্রোমোজোমের আসলে প্রধান রাসায়নিক উপাদান ডিএনএ না, ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান হলো তোমার ডিএনএ প্লাস প্রোটিন, এই দুইটা হলো তোমার ক্রোমোজোমের মেইন রাসায়নিক পদার্থ। ডিএনএ প্লাস প্রোটিন, শুধু ডিএনএ না, এখানে তোমার ওই জিনিসটা এই জন্য তোমাদেরকে দাগাইছি যাতে তুমি জিনিসটা নিয়ে সতর্ক হও যে ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান কখনোই ডিএনএ না। তোমরা এই জিনিসটা একদম ইনকমন মাথায় রাখবা যে কি, ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান হলো ডিএনএ প্লাস প্রোটিন। তো এই দুইটাকে একত্রে তোমার কি বলা হয়, এই দুইটাকে একত্রে তোমার ক্রোমাটিন বলা হয়, ক্রোমাটিন বলা হয়। অর্থাৎ ডিএনএ আর প্রোটিনকে একত্রে তোমার কি বলা হয়, ক্রোমাটিন বলা হয়। এখানে প্রোটিন বলতে মূলত হিস্টোন প্রোটিনকে বোঝায়, বা তোমার বইতে ওরকম ভাবে বলা নাই কোনো জায়গায় হিস্টোন প্রোটিনের নাম। তো তোমরা জানবা যে কি ক্রোমাটিন হলো একটা ডিএনএ প্রোটিন যৌগ। ক্রোমাটিন কি, ক্রোমাটিন হলো একটা যৌগ, যেটা কেমন যৌগ, এটা হলো তোমার ডিএনএ প্রোটিন যৌগ। ক্রোমাটিন হলো একটা ডিএনএ প্রোটিন যৌগ। আর এটা কি, এটা হলো তোমার ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান। ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান কি, এই ক্রোমাটিন। আর এই ক্রোমাটিনটা কি, ক্রোমাটিনটা হলো তোমার ডিএনএ প্রোটিন যৌগ, এতটুকু তুমি মাথায় রাখবা। আর তুমি যদি আরো একটু মানে ভিতরে জানতে চাও তাহলে এই যে এখানে এখানে যে প্রোটিনটা আছে এই প্রোটিনটা মূলত তোমার, এই প্রোটিনটা মূলত তোমার হিস্টোন প্রোটিন। বাট তুমি এতটুকুই মাথায় রাখবা যে ডিএনএ প্রোটিন যৌগ, এতটুকু জানলেই তোমার হচ্ছে আপাতত যে এই ক্রোমাটিনটা কি, ক্রোমাটিনটা হলো তোমার মূলত ডিএনএ প্রোটিন যৌগ। তো এতটুকু আমরা জানলাম। দেন তারপরে আমাদের কি জানা লাগবে, তো এইখানে আমরা এই যে এখানে তোমার কি আছে, এখানে তোমার আমি যে কিছু পয়েন্ট দাগাই দিচ্ছি যে এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য এখানে দিয়ে আছে। তো বেসিক জিনিসটা আমি তোমাদেরকে পড়াই দিলাম, এখন এর কিছু বৈশিষ্ট্য আমাদের জানা লাগবে। তো
তো প্রথম বৈশিষ্ট্য কি, এটা হলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। তো একটু আগে যা পড়াইলাম ওইটা দেখেই তুমি বুঝতে পারছো যে এর অবস্থান নিউক্লিয়াসের মধ্যে। তো এটা কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু নতুন কিছু না যে এটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান। আমি তোমাদেরকে বলছি যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু থাকে, পরে যখন বিভাজন অবস্থায় যায় ওটা ক্রোমোজোম হয়ে যায়। তার মানে এর অবস্থান কোথায়, নিউক্লিয়াসের মধ্যে। তো এটা মুখস্থ করার কিছু না, তোমরা এটা অলরেডি জানো। দেন কি আছে, দেন হলো অনুলিপন ক্ষমতা সম্পন্ন, অনুলিপন ক্ষমতা সম্পন্ন। তো এই জিনিসটাও নতুন কিছু না। নতুন কেন কিছু না তোমাদেরকে বলি। এটা হলো কি আরেকটা বৈশিষ্ট্য দিয়ে আছে তোমার অনুলিপন ক্ষমতা সম্পন্ন। এখন অনুলিপন জিনিসটা কি, অনুলিপন জিনিসটা আমি তোমাদেরকে এর আগেও কোনো একটা ক্লাসে বলছি। তো অনুলিপন একটা বাংলা টার্ম, এর একটা সুন্দর একটা ইংলিশ আছে, এটাকে তোমার কি বলে, এটাকে তোমার রেপ্লিকেশন বলা হয়। তো তোমরা অনেকে অনুলিপন নাই চিনতে পারো, বা তোমরা অনেকেই রেপ্লিকেশন জিনিসটা চিনো যে রেপ্লিকেশন কি। আর আমিও তোমাদেরকে বারবার বলেছি রেপ্লিকেশন কি। তোমরা একটুকুটা পরে 3-4 ক্লাস পরে দেখবা যে একটা টপিক পড়তেছো, টপিকটার নাম হলো রেপ্লিকেশন। তো রেপ্লিকেশন হলো একটা প্রসেস, আমাদের বডিতে একটা হওয়া একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে একটা পুরাতন ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি করা হয়। যে প্রসেসের মাধ্যমে কি হয়, যে প্রসেসের মাধ্যমে একটা পুরাতন ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি করা হয়, এটার নামই হলো তোমার রেপ্লিকেশন। এখন কথা হলো, তার মানে কি রেপ্লিকেশন, তার মানে এখানে রেপ্লিকেশন, রেপ্লিকেশনের বাংলা কি, বাংলা হলো অনুলিপন। তো এতটুকু আমরা চিনলাম যে অনুলিপন কি। এখন এখানে কি বলছে, ক্রোমোজোমের একটা বৈশিষ্ট্য হলো অনুলিপন ক্ষমতা সম্পন্ন। এখন আমি তোমাদেরকে কি বলছি, আমি তোমাদেরকে বলছি হলো যে ডিএনএ, ডিএনএ কি করে, ডিএনএ হলো তোমার রেপ্লিকেশনের মাধ্যমে তোমার পুরাতন ডিএনএ নতুন ডিএনএ তে পরিণত হয়। এখন তোমাদেরকে কিন্তু আমি এটাও বলেছি যে এই যে ক্রোমোজোম, এই যে আমি ক্রোমোজোম তোমাদেরকে পড়াচ্ছি, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে যদি তুমি এর মানে যে রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন কি, এটা হলো একটা ডিএনএ প্রোটিন যৌগ, ডিএনএ প্রোটিন যৌগ। অর্থাৎ এর মধ্যে তুমি কি পাবা, এর মধ্যে যে ডিএনএ পাবা, জায়গায় জায়গায় এরকম প্রোটিন পাবা, ডিএনএ পাবা আর জায়গায় জায়গায় প্রোটিন থাকে। এখন ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে সেই তো তোমার রেপ্লিকেশন করবে, রেপ্লিকেশন করে সংখ্যা বাড়াবে। এখন সবগুলা ডিএনএ যদি ক্রোমোজোমের মধ্যে সংখ্যা বাড়ায় তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি কিন্তু আমার ক্রোমোজোমেরই, ক্রোমোজোমের মধ্যে কি আছে, ক্রোমোজোমের মধ্যেই কিন্তু তোমার এই রেপ্লিকেশনটা হচ্ছে, তাই না? এখন এই ডিএনএ ঠিক আছে, ডিএনএ হলো তোমার রেপ্লিকেশন করতেছে, এটা আমরা একদম শিওর জানি। এখন কথা হলো ডাইরেক্টলি ডিএনএ রেপ্লিকেশন করতেছে, বাট ডিএনএটা কোথায় আছে, ডিএনএটা ক্রোমোজোমে আছে। তাহলে কি আমরা বলতে পারি না যে ক্রোমোজোমও রেপ্লিকেশন করতেছে ইনডাইরেক্টলি, কারণ ডিএনএ রেপ্লিকেশন করতেছে আর ডিএনএটা ক্রোমোজোমের মধ্যে আছে, এই জন্য আমরা ইনডাইরেক্টলি বলতে পারি যে ক্রোমোজোমও রেপ্লিকেশন করতেছে। এই জন্য বলছে যে এটা হলো কি অনুলিপন ক্ষমতা সম্পন্ন বা রেপ্লিকেশন ক্ষমতা সম্পন্ন। এই হলো আরেকটা জিনিস। দেন কি আছে, দেন হলো আমরা আরো তোমার কয়েকটা বৈশিষ্ট্য বলা আছে। তো এই হলো আরেকটা বৈশিষ্ট্য। দেন আরেকটা বৈশিষ্ট্য কি, রং ধারণকারী। তো এই জিনিসটা একটু নতুন, রং ধারণকারী। রং ধারণকারী কেন আমি তোমাদেরকে বলি। যখন হলো তুমি কি বলবো, এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম যখন তোমার এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে, তুমি যদি এই ক্রোমোজোম বা নিউক্লিয়াসের মধ্যে যদি কোনো রঞ্জক পদার্থ মানে ঢুকাই দাও, মানে এই যে ক্রোমোজোমের মধ্যে ধরো তুমি কি দিলে, এই ধরো ক্রোমোজোম আছে, এই ধরো এক জায়গায় ক্রোমোজোম আছে, এর মধ্যে তুমি একটা রঞ্জক পদার্থ দিলে, কি রঞ্জক পদার্থ দিলে, তুমি ক্লোরোফিল দিলে। ক্লোরোফিল দিবে। ক্লোরোফিল কি তুমি তো জানো যে এটার কারণে কি হয়, এটার কারণে প্লাস্টিডের রং সবুজ হয়। এখন তুমি এই ক্লোরোফিলটা কি করলে, এই ক্রোমোজোমকে এই ক্লোরোফিলটা দিয়ে দিলা, দিয়ে দিলে কি হবে, এই যে আমার ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা কি হবে, এই ক্রোমোজোমটা তোমার সবুজ রং ধারণ করবে। ক্রোমোজোমটা কি করবে, সবুজ রং ধারণ করবে। তো এইটাই হলো কাহিনী, যে এই জন্য কি বলছে রং ধারণকারী, অর্থাৎ রঞ্জক পদার্থ দিলে যে সব পদার্থ রং ধারণ করবে এমন না, কিছু কিছু পদার্থ আছে যারা রঙিন হয় না। বাট ক্রোমোজোম এমন একটা পদার্থ যেটা রঞ্জক পদার্থ দিলে রং ধারণ করতে পারে, এই জন্য এর একটা বৈশিষ্ট্য হলো রং ধারণকারী। তো এখানে তোমাদের আরেকটা জিনিস জানাই রাখি যে ক্রোমোজোমের গঠনটা কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি, যে ক্রোমোজোমের গঠন আসলে এরকম না, কিরকম হয়, ধরো এই একটা থাকে আর এই একটা থাকে আর মাঝখানে ধরো এরকম একটা ই থাকে। সে তো এই দুইটাকে তোমার কি বলা হয়, এই দুইটাকে তোমার ক্রোমাটিড বলা হয়, এই দুইটাকে কি বলা হয়, ক্রোমাটিড বলা হয়। তো ক্রোমাটিড সম্পর্কে আগে তোমাদেরকে বলছি, মানে পরে তোমরা জানবা, আগেও বলছি। তো এই দুইটা হলো ক্রোমোজোমকে, এই দুইটাকে ক্রোমাটিড বলা হয়। আর মাঝখানে যে এই যে গোল অংশ থাকে এটাকে তোমার কি বলা হয়, সেন্ট্রোমিয়ার বলা হয়, সেন্ট্রোমিয়ার বলা হয়। এখন যদি তুমি ক্রোমোজোমে এই ক্লোরোফিল রঞ্জকটা দাও তাহলে ক্রোমোজোমের যে ক্রোমাটিডটা আছে, ক্রোমাটিডটা সবুজ হয়ে যাবে, অর্থাৎ দুইটা ক্রোমাটিড তোমার সবুজ হয়ে যাবে, দুইটা ক্রোমাটিডই সবুজ হয়ে যাবে। বাট এই যে সেন্ট্রোমিয়ার আছে সে যেরকম ছিল সেরকমই থাকবে, সেন্টোমিয়ার আছে সে যেরকম ছিল সেরকমই থাকবে, অর্থাৎ সেন্টোমিয়ার রং, সেন্টোমিয়ার কোনো রং ধারণ করবে না, সেন্টোমিয়ার রং ধারণ করবে না। কিন্তু তোমার এই যে হলো তোমার হলো ই আছে, ক্রোমাটিড আছে, ক্রোমাটিড হলো তোমার রং ধারণ করবে। এখন কথা হলো তাইলে তোমার কেন বলছে যে ক্রোমোজোম রং ধারণকারী, কারণ ক্রোমোজোমে তোমার মেইনলি তোমার মানে একটা ক্রোমাটিড, একটা সেন্টোমিয়ার থাকে অনেক ক্ষুদ্র জায়গা জুড়ে, বাট ক্রোমোজোমে তোমার বেশিরভাগই হলো ক্রোমাটিড। আর আমি তোমাদেরকে আগে বলছি বায়োলজি হলো তোমার বেশিরভাগ জিনিস নিয়ে কাজ করে, এই জন্য তোমার যেহেতু পুরা ক্রোমাটিড রং ধারণ করতেছে এই জন্য বলে দিছে যে ক্রোমোজোম রং ধারণ করে। কারণ এক্সেপশনাল হলো তোমার হলো সেন্টোমিয়ার হলো এক্সেপশনাল, সেন্টোমিয়ার কি, সেন্টোমিয়ার হলো এক্সেপশনাল, কারণ কি সে রং ধারণ করতেছে না,
তার মানে সে এক্সেপশনাল, বাট বেশিরভাগ জায়গায় রং ধারণ করতেছে, এই জন্য বলে দিচ্ছে যে ক্রোমোজোম রং ধারণ করে। কিন্তু তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি যখন হলো কোনো রঞ্জক পদার্থ অ্যাড করবা ক্রোমোজোম রং ধারণ করবে, ঠিক আছে, বা তুমি যদি ভিতরে ঢোকো তাহলে ক্রোমোজোমের দুইটা অংশ আছে, দুইটা ক্রোমাটিড আছে, এই দুইটা ক্রোমাটিড রং ধারণ করবে, বাট মাঝখানে যে সেন্ট্রোমিয়ার থাকে সেন্ট্রোমিয়ার কখনোই রং ধারণ করবে না। এই হলো তোমার ক্রোমোজোমের একটা বৈশিষ্ট্য কি, রং ধারণকারী। নেক্সট আরেকটা বৈশিষ্ট্যের কথা এখানে বলা আছে, সেটা কি, সেটা হলো তোমার হলো নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা গঠিত। এখন কথা হলো নিউক্লিওপ্রোটিন জিনিসটা কি, নিউক্লিওপ্রোটিন জিনিসটা কি আমি অলরেডি তোমাদেরকে পড়াইছি যে ক্রোমোজোমের যে বেসিক গঠন, বেসিক গঠনটা কি, ক্রোমোজোমের বেসিক গঠন কি, ক্রোমোজোমের বেসিক গঠন হলো এটা হলো ডিএনএ প্রোটিন যৌগ। এটা কি যৌগ, এটা হলো তোমার ডিএনএ প্রোটিন যৌগ। তো ডিএনএ প্রোটিন যৌগ এটা তোমাদেরকে অলরেডি আমি বলেছি। এখন ক্রোমোজোমের মানে মেইনলি এটা গঠিত হলো তোমার ডিএনএ আর প্রোটিন দ্বারা। এখন কথা হলো এই যে এখানে প্রোটিন আছে, ঠিক আছে, আর এখানে কি আছে, ডিএনএ আছে। এখন কি ডিএনএ ওয়ান কাইন্ড অফ নিউক্লিক অ্যাসিড না, এতটুকু তো আমরা জানি যে ডিএনএ কি, ডিএনএ কিন্তু ওয়ান কাইন্ড অফ নিউক্লিক অ্যাসিড, এতটুকু আমরা জানি। এখন কথা হলো তুমি যখন প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিডকে মিক্স করবা তখন সেই প্রোটিনকে তোমার নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিয় প্রোটিন বলা হয়। অর্থাৎ প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড মিক্স করলে সেই প্রোটিনকে কি বলা হয়, সেই প্রোটিনকে তোমার নিউক্লিয় প্রোটিন বলা হয়। এখন এই ক্ষেত্রে তোমার হলো প্রোটিনের সাথে ডিএনএও মিক্স থাকতে পারে বা আরএনএও মিক্স থাকতে পারে, আবার ডিএনএ আরএনএ দুইজনে একসাথেও মিক্স থাকতে পারে, বাট একটা নিউক্লিক অ্যাসিড থাকা লাগবে অ্যাটলিস্ট, তাহলে ওই জিনিসটাকে তোমার নিউক্লিয় প্রোটিন বলা হয়। আর যদি তোমার হলো জিনিসটাকে এখন তোমার মনে হতে পারে ভাই আপনি তো বললেন ডিএনএ আর প্রোটিনের মিশ্রণকে আপনার হলো ই বলা হয়, ক্রোমাটিন বলে। হ্যাঁ, জিনিসটা কিরকম, তোমার যখন ডিএনএ আর হিস্টোন প্রোটিন একসাথে মিশ্রিত থাকবে তখন সেটাকে তোমার অবশ্যই ক্রোমাটিনই বলা হবে। তো এখানে তোমার হিস্টোন প্রোটিন ওইভাবে উল্লেখ নেই, এই জন্য আমি তোমাকে ডিএনএ প্রোটিন হিসেবেই পড়াচ্ছি। বাট এক্স্যাক্টলি ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলিত থাকলে সেটাকে ক্রোমাটিন বলা হবে। বাট যদি তোমার ডিএনএ জায়গায় আরএনএ থাকে আর অন্য কোনো প্রোটিন থাকে সেটাকেও আমরা নিউক্লিয় প্রোটিন বলবো। আবার ডিএনএ এর সাথে যদি অন্য কোনো প্রোটিন মিশ্রিত থাকে সেটাকেও আমরা নিউক্লিয় প্রোটিন বলবো। অর্থাৎ নিউক্লিয় প্রোটিনেরই একটা টাইপ হলো তোমার হলো ক্রোমাটিন। বাট মানে জিনিসটা এমনি তোমরা বলতে পারো যে সব ক্রোমাটিনই হলো তোমার নিউক্লিয় প্রোটিন, বাট সব নিউক্লিয় প্রোটিনই তোমার ক্রোমাটিন না। তোমরা বিষয়টা বুঝতে পারছো? তো এই জন্য তোমার যে ক্রোমোজোমের গঠনে তোমার প্রোটিনের সাথে যেহেতু ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড মিশ্রিত আছে এই জন্য বলছে কি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। তো আরেকটা বৈশিষ্ট্য আমরা বললাম যে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। দেন আরেকটা বৈশিষ্ট্য তোমার কি বলা আছে, আরেকটা বৈশিষ্ট্য বলা আছে তোমার বংশগতীয় উপাদান। বংশগতীয় উপাদান, তো বংশগতীয় উপাদান, তো এই জিনিসটাও কিন্তু নতুন করে বলার কিছু নাই, কারণ আমি তোমাদেরকে অলরেডি বলছি যে তখন হলো বাবা মা থেকে তার নতুন সন্তানটা হয়, তো এই সন্তানে কিন্তু বাবা মার বৈশিষ্ট্যটা থাকে। এখন বৈশিষ্ট্যটা কিভাবে আসে, বৈশিষ্ট্য আসার কারণই হলো নিউক্লিয়াস, বৈশিষ্ট্য আসার কারণই হলো ক্রোমোজোম, বৈশিষ্ট্য আসার কারণই হলো ডিএনএ, বৈশিষ্ট্য আসার কারণ হলো জিন। অর্থাৎ ডাইরেক্টলি বাবা মা থেকে বাবা মার যে জিন থাকে, বাবার কিছু জিন মায়ের কিছু জিন সন্তানের মধ্যে যায়। এই জিন যাওয়ার কারণে বাবা মার বৈশিষ্ট্যটা কি হয়, সন্তানের মধ্যে প্রকাশ পায়। এখন জিনটা কোথায় থাকে, জিনটা তোমার ডিএনএ এর মধ্যে থাকে। এখন ডিএনএটা কোথায় থাকে, ডিএনএটা তোমার ক্রোমোজোমের মধ্যে থাকে। তাহলে ইনডাইরেক্টলি আমরা বলতে পারি কি ক্রোমোজোমই হলে এই বংশগতীয় উপাদান। ডাইরেক্টলি জিন করে, বাট ইনডাইরেক্টলি ক্রোমোজোম হলো বংশগতীয় উপাদান। এই হলো ক্রোমোজোমের আরেকটা বৈশিষ্ট্য। আর দেন তোমার দুইটা প্রসেসের কথা বলা আছে, দুইটা প্রসেস কি, একটা হলো মিউটেশন আর প্রকরণ। এটা কিন্তু নতুন ভাবে তোমাদের পড়ানোর কিছু না, আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে অনেক সুন্দরভাবে বুঝাই দিয়েছিলাম যে মিউটেশন কি, প্রকরণ কি। তো তোমরা যদি লাস্ট ভিডিওটা না করে একটু করে আসো তাহলে তোমরা একদম ক্লিয়ার ধারণা পাবা যে মিউটেশন কি আর প্রকরণ কি। আমি যে শুধু বুঝাইছি এমন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে মিউটেশন আর প্রকরণ এই দুইটা প্রক্রিয়াতে ভূমিকা পালন করে। কারা ভূমিকা পালন করে, নিউক্লিয়াস, ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম, ডিএনএ, জিন, এই পাঁচটা জিনিসের পাঁচজনই তোমার হলো এই মিউটেশন আর প্রকরণের ভূমিকা পালন করে। তার মানে কি, ওইখানে তোমাদেরকে যখন ক্রোমাটিন তন্তু পড়াইছিলাম তখন আসছিল যে কি, যে তোমার মিউটেশন আর প্রকরণে মুখ্য ভূমিকা পালন করে কে, ক্রোমাটিন তন্তু। এখন যখন ক্রোমোজোম পড়াচ্ছি, ক্রোমোজোমে আসতেছে মিউটেশন প্রকরণে ভূমিকা পালন করে ক্রোমোজোম। পরে যখন জিন পড়াবো জিনেও আসবে, ডিএনএ পড়াবো ডিএনএ তেও আসবে। অর্থাৎ সব জায়গায় তুমি এই মিউটেশন আর প্রকরণকে পেয়ে যাবা। তো এই বিভিন্ন কিছু আসতে পারে, ধরো মিউটেশনের অপর দুইটা নাম আছে, এই দুইটা নামও আগের ভিডিওতে পড়াইছে যে মিউটেশনকে তোমার পরিব্যক্তি বলা হয়, পরিব্যক্তি বলা হয় বাংলায়, আবার অভিব্যক্তিও বলা হয়, অভিব্যক্তিও বলা হয়। দেন হলো প্রকরণ, প্রকরণকে তোমার ইংলিশে ভ্যারিয়েশন বলা হয়, ভ্যারিয়েশন বলা হয়। আরেকটা সুন্দর বাংলা নাম আছে পরিবৃত্তি, পরিবৃত্তি। তো এরকম কিছু নাম আছে। তো এই জিনিসগুলাতে মুখ্য ভূমিকা পালন করে পাঁচটা জিনিস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, জিন। তো যে কোনো কাউকে তুমি বসাইতে পারবা। তো এই হলো তোমার ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য, এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত। এটা নতুন কিছু না, অনুলিপন ক্ষমতা সম্পন্ন, এটাও তেমন নতুন কিছু না। তুমি যদি অ্যাপ্লিকেশন বোঝো, পরে অ্যাপ্লিকেশন পড়বো ওই টাইমে কিন্তু এই পয়েন্টটা নিয়ে তোমার তেমন একটা ঝামেলা বাঁধবে না। তারপরে কি আছে, তারপরে হলো তোমার একটা পয়েন্ট আছে রং ধারণকারী। তো এইটা একটা নতুন পয়েন্ট, এই পয়েন্টটা একটু নতুন, রং ধারণকারী, এই পয়েন্টটা একটু নতুন। তো এটা একটু তোমাদের মাথায় রাখা লাগবে। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, এটাও পুরাতন মানে
নতুন কিছু না। আমরা যদি ডিএনএ প্রোটিন যৌগ বুঝি যে ক্রোমোজোম প্রধানত ডিএনএ প্রোটিন যৌগ দ্বারা গঠিত, তার মানে আমরা এটা বুঝবো যে নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত। আর নিউক্লিওপ্রোটিন হলো প্রোটিনের সাথে একটা নিউক্লিক অ্যাসিড মিশ্রিত থাকা লাগবে। তারপরে কি বলা আছে, বংশগতি উপাদান, এটা তোমাদেরকে সে প্রথম থেকে বলে আসতেছে যে বংশগতি উপাদান, মিউটেশন প্রকরণ, লাস্টে ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু পড়াইছিলাম, ওটা যদি প্রপারলি পড়ো দেন এই পয়েন্টটাও পেয়ে যাবা। জাস্ট একটা নতুন পয়েন্ট পাওয়া লাগবে, কি রং ধারণকারী, এতটুকু বললেই হবে। তো এই মূলত আমার কি, এই মূলত হলো আমার ক্রোমোজোমের বৈশিষ্ট্য। তো তোমাকে যদি বলে যে তুমি ক্রোমোজোম সম্পর্কে কিছু বলো বা কিছু লেখো, তাইলে কিন্তু তুমি এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ধরো সবগুলো না লিখতে পারলেও চারটা মতো যদি লিখতে পারো তাইলেই না। এই হলো তোমার ক্রোমোজোমের বৈশিষ্ট্য। তারপরে কি আছে, তারপরে হলো ক্রোমোজোমের সংখ্যা নিয়ে একটা আলোচনা দিয়ে আছে। তো এই জিনিসটা একটু মানে মুখস্থ টাইপের, আর প্লাস হলো জিনিসটা কি, জিনিসটা হলো তোমার বারবার পড়া লাগে, বারবার পড়ে জিনিসটা একটু মুখস্থ রাখা লাগে। তো আমি তোমাদেরকে হালকা কিছু টেকনিক শিখাই। তো প্রথমে তোমাদেরকে দুইটা এমসিকিউ দাগাই দিছি, কি প্রাণী কোষে, ধরো প্রাণী কোষে, অর্থাৎ প্রাণী কোষের মধ্যে তোমার হলো সর্বনিম্ন ক্রোমোজোম, সর্বনিম্ন অর্থাৎ ক্রোমোজোম দেখো এক একটা প্রজাতিতে এক এক সংখ্যায় ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম এক একটা প্রজাতিতে এক এক সংখ্যায় ক্রোমোজোম থাকে। অর্থাৎ ধরো একটা মানে একটা প্রজাতি, মানে মানুষ একটা প্রজাতি, বিড়াল একটা প্রজাতি, কুকুর একটা প্রজাতি, তো মানুষে এক এক সংখ্যার ক্রোমোজোম থাকবে, কিন্তু সব মানুষেই ওই সেম সংখ্যার ক্রোমোজোম থাকবে। আবার বিড়ালে এক সংখ্যার ক্রোমোজোম থাকবে, সব বিড়ালে ওই সেম সংখ্যার ক্রোমোজোম থাকবে। তো ক্রোমোজোম সংখ্যাটা এইভাবে ডিফার করে, প্রজাতি ওয়াইজ ডিফার করে। তো কি মানে ক্রোমোজোম সংখ্যার একটা মানে সর্বনিম্ন মান আছে, একটা সর্বোচ্চ মান আছে। তো ওই জিনিসটা এখানে বলা আছে যে প্রাণী কোষের মধ্যে, অর্থাৎ প্রাণীদের মধ্যে তুমি সর্বনিম্ন ক্রোমোজোম কত পাবা, সর্বনিম্ন ক্রোমোজোম পাবা হলো তুমি দুইটা। দুইটা সর্বনিম্ন, কি প্রাণীতে সর্বনিম্ন দুইটা ক্রোমোজোম থাকে। কোন প্রাণীতে থাকে, গোল কৃমি, গোল কৃমিতে থাকে, গোল কৃমি। তো গোল কৃমি জিনিসটা কি, এটা সম্পর্কে তোমরা পরিচিত হবে যখন তোমরা কি পড়বে, যখন তোমরা হলো তোমার হলো ইসের হলো প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়তে পড়বা। তো প্রথম অধ্যায়তে তোমরা জানতে পারবে যে গোল কৃমি কারা। গোল কৃমি অনেক ক্ষুদ্র কৃমি, কৃমি অর্থাৎ পোকা টাইপের, অনেক ক্ষুদ্র পোকা, যেটা তুমি চোখে মানে তোমার অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা লাগবে, এটা আমাদের বডির মধ্যেও মানে থাকতে পারে, এরকম টাইপের কৃমি। তো এই হলো তোমার গোল কৃমি, অর্থাৎ এটা একটা প্রাণী। তো এই প্রাণীতে কি আছে, দুইটা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোম আছে। তো এই হলো তোমার হলো সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ দুই এরকম ক্রোমোজোম তুমি কখনো প্রাণীতে পাবা না। দেন হলো সর্বোচ্চ, সর্বোচ্চ কয়টা ক্রোমোজোম থাকতে পারে, তুমি প্রাণীতে সর্বোচ্চ কয়টা ক্রোমোজোম পাবা, প্রাণীতে তুমি সর্বোচ্চ 16টি ক্রোমোজোম পাবা, প্রাণীতে সর্বোচ্চ কয়টা ক্রোমোজোম পাবা, 16টি ক্রোমোজোম পাবা। তো এই 16টি ক্রোমোজোম কিসে পাওয়া যায়, এটা পাওয়া যায় হলো রেডিওল এরিয়াতে, রেডিওল এরিয়া। এখন কথা হলো রেডিওল এরিয়া কি, তো আমি তোমাদেরকে প্রথমের দিকে বলছিলাম, তোমাদেরকে প্রথমের দিকে কি বলছিলাম, পরজীবী। পরজীবী কারা, পরজীবী হলো যারা কি, যারা হলো অন্যের মানে কি বলবো, ওই ধরো ইসে তোমার প্রাণী জগৎকে 5 ভাগে ভাগ করা হয়েছে। ব্যাকটেরিয়াকে মনিরার ভিতরে ফেলাই দিছে, যখন প্রাণীকে অ্যানিমেলিয়ার ভিতরে ফেলাই দিয়েছে, উদ্ভিদকে প্লান্টির মধ্যে ফেলাই দিছে, ছত্রাককে ফাঞ্জার মধ্যে ফেলাই দিছে। তো এইগুলা ফেলানোর পরে বাকি যারা বেঁচে আছে, অর্থাৎ তাদেরকে কিসের ভিতরে ফেলাইছে, প্রোটিস্টার মধ্যে ফেলাইছে। তো প্রোটিস্টার মধ্যে একটা জাত আছে যেটা, যাদেরকে তোমার পরজীবী বলা হয়। তো পরজীবী কারা, পরজীবী বলতে তোমার হলো অ্যামিবা, অর্থাৎ এরা হলো অন্যের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ এরা অন্যের দেহে বাস করে, অন্যের দেহে বাস করে। তো এরাই মূলত তোমার পরজীবী। এর মধ্যে তোমার এক্সাম্পল হিসেবে তোমার অ্যামিবা আছে। তারপরে ম্যালেরিয়া রোগ ঘটায় একটা মানে জীবাণু, মানে জীবন আছে এরকম একটা জীবাণু, যেটাকে ম্যালেরিয়াল পরজীবী বলা হয়। তো এই ম্যালেরিয়াল পরজীবী আছে। তেমনই রেডিওলেরিয়াও এখানে আছে, অর্থাৎ এটাকে এদেরকে ইনকমন বলা হয় পরজীবী, পরজীবী বা প্রোটোজোয়া বলা হয়। এদেরকে ইনকমন কি বলা হয়, পরজীবী বা প্রোটোজোয়া বলা হয়। তো এটা হলো তোমার প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ এরা অন্যের দেহের উপরে মানে অন্যের উপরে ডিপেন্ড করে বেঁচে থাকে, এরা স্বাধীনভাবে বাঁচতে পারে না, অন্যের ক্ষতি করে বা অন্যের দেহের উপরে বসবাস করে এরা হলো বেঁচে থাকে। তো এরকমই একটা পরজীবী হলো কি এই রেডিওলেরিয়া, যেটা অন্যের দেহে বাস করে, এটা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। তো এই রেডিওলেরিয়াতে তুমি 16টা ক্রোমোজোম পাবা। রেডিওল এরিয়াটা তুমি কয়টা ক্রোমোজোম হবে, 16টা। তো 16টার অধিক ক্রোমোজোম কোনো প্রাণীতে তুমি কখনো দেখতে পাবা না, 16টার অধিক ক্রোমোজোম তুমি কখনো কোনো প্রাণীতে দেখতে পাবা না। তো এই হলো তোমার সর্বোচ্চ আর সর্বনিম্নের কাহিনী। তো সর্বোচ্চ সর্বনিম্ন ব্যতীত আমাদের ডেইলি লাইফে আমরা যেসব উদ্ভিদ গুলা চিনি, যেসব প্রাণীগুলা চিনি, সেইগুলার কিছু ক্রোমোজোম সংখ্যা তোমার নিচে ছক আকারে দিয়ে দিছে। তো ওই ক্রোমোজোম সংখ্যাগুলো তোমাদের একটু মনে রাখা লাগবে, এই ক্রোমোজোম সংখ্যাগুলো তোমাদের একটু মনে রাখা লাগবে, বলতে সব মনে রাখা লাগবে না, আমি তোমাদেরকে কিছু দাগিয়ে দিছি, ওইগুলা মনে রাখা লাগবে। এখন তোমরা কেমনে মনে রাখবে আমি তোমাদেরকে বলি। তো আমরা একটা জিনিস জানি যে ধান গম, তো ধান গম তো আমরা সবাই জানি যে ধান, তোমার ধান বললেই কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসতেছো ধানের পরে গম চলে আসে, ধানের পরে গম চলে আসে, এমন কখনো হয় না যে ধানের পরে পেঁয়াজ আসে, ধানের পরে রসুন আসে, ধানের পরে ভুট্টা আসে, ধান গম এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে একটা নর্মাল প্র্যাকটিস, যে ধান গম এমনি চলে আসে। তো ধান আর গমের ক্রোমোজোম দুইটা আমরা মিলাই পড়বো, যে ধানে তোমার কয়টা ক্রোমোজোম থাকে, ধানে তোমার হলো 24টা ক্রোমোজোম থাকে, সব বাংলায় লিখতেছি, ইংলিশে লিখতেছি না।
বাংলায় লিখতেছি, তো ওইভাবে মাথায় রেখো 24টা, তো 24টা ক্রোমোজোম আছে। তাহলে গোমে কয়টা ক্রোমোজোম থাকে? গোমে হলো তোমার 42টা ক্রোমোজোম থাকবে, তো 42টা। তার মানে কেমনে মনে রাখছি? এই যে 24কে উল্টাই দিলেই 42 পাওয়া যায়। ধানের পরে গম আসে, 24কে উল্টাই দিলেই 42 পাওয়া যায়। ধান কেন 24? কারণ প্রথমে যে আসে, যে প্রথম দ্বিতীয়, এক কম আর দুই বেশি, প্রথম দ্বিতীয় এক কম আর দুই বেশি, এটা তো আমরা সবাই জানি যে এক কম দুই বেশি, এর জন্য প্রথমে যে আসে, প্রথমে আমরা ধান বলি, তো প্রথমে কম আসবে তারপরে বেশি আসবে। কেমনে বেশি আসবে? ওটারে উল্টায় দেওয়া লাগবে, উল্টায় দিয়ে বেশি আসবে। তো এইভাবে আমরা ধান আর গমের ক্রোমোজোম সংখ্যাটা মনে রাখবো। দেন কি আছে? দেন তোমাদেরকে পেঁয়াজ পড়াইছি, তো পেঁয়াজ আর হলো পাট, পেঁয়াজ আর পাট এই দুইটা তোমরা মনে রাখবা, পেঁয়াজ আর পাট। কেন পেঁয়াজ আর পাট থাকবে? কারণ হলো কি দুইটার আগেই প আছে, দুইটার আগেই প আছে, পেঁয়াজ পাট, পেঁয়াজ পাট। এখন পেঁয়াজ পাট এখন কেমনে মনে রাখবা? মনে রাখবা হলো পেঁয়াজে কয়টা ক্রোমোজোম আছে? পেঁয়াজে হলো তোমার 16টা ক্রোমোজোম আছে। পেঁয়াজে কয়টা ক্রোমোজোম আছে? পেঁয়াজে তোমার 16টা ক্রোমোজোম আছে। আর পাটে কয়টা ক্রোমোজোম আছে? পাটে তোমার 14টা ক্রোমোজোম আছে। অর্থাৎ আশেপাশে পেঁয়াজ 16 পাট 14, পেঁয়াজ 16 পাট 14, এমনি মনে রাখো 16 14 16 14। তো এই যে দুইটা দেখো 16, দুই ডিফারেন্সে 14, তাহলে কিন্তু তোমাদের মাথায় চলে আসে। আর এখানে অবশ্যই মাথায় রাখবা যে ক্রোমোজোম সংখ্যা এগুলো সবসময় কি হয়? এগুলো সবসময় তোমার জোড় সংখ্যা হয়। কারণ এখানে তোমার হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের একটা বিষয় আছে, অর্থাৎ তোমার এই যে হাই 24টা, ধানের ক্ষেত্রে 24টা ক্রোমোজোম আছে, 24 হলো ধানের ডিপ্লয়েড সংখ্যা, অর্থাৎ 2n সমান সমান 24। বাট ধানের হ্যাপ্লয়েড সংখ্যা কত? হ্যাপ্লয়েড সংখ্যা হলো 12। অর্থাৎ তোমার যদি হ্যাপ্লয়েড বানানো লাগবে, এখন হ্যাপ্লয়েড কখনো তো পয়েন্টে হবে না, তাই না? ক্রোমোজোম তো তুমি কখনো পয়েন্টে সংখ্যা করতে পারবে না। এই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সবসময় জোরে রাখা হয়, যাতে হ্যাপ্লয়েডটা কি হয়, হ্যাপ্লয়েডটা যাতে পয়েন্টে না হয়, এর জন্য সবসময় জোড় সংখ্যা হয়। তার জন্য এই যে 16, এখন 16 এর আশেপাশের জোড় সংখ্যা কত? আশেপাশের জোড় সংখ্যা হলো উপরে গেলে 18 আর নিচে গেলে 14, 15 হওয়ারও কোনো চান্স নেই, 17 হওয়ারও চান্স নেই। তো এইভাবে বিভিন্ন টেকনিক্যালি তুমি এই যে এই দুইটা মনে রাখবা, এই দুইটা মনে রাখবা। তারপরে আর কি কি আছে? তারপরে আর দুইটা দাগাই দিছি, তোমার হলো আলু আর হলো তোমার তামাক, আলু আর তামাক। তো এই দুইটা মনে রাখার টেকনিকে তুমি আলু নিবা আর হলো তামাক নিবা, আলু আর তামাক, আলু আর তামাক। তো আলু আর তামাক তোমার মনে রাখার আসলে এই দুইটা তুমি মনে রাখবা এই যে 8 দিয়ে, 8 দিয়ে যে এর লাস্টে দুইটারই লাস্টে কি আছে? দুইটারই লাস্টে 8 আছে। আমি যে বাংলায় পড়াচ্ছি, বাংলায় পড়ে দুইটারই লাস্টে কি আছে? দুইটারই লাস্টে 8 আছে। 8 আছে, ভালো কথা। এটারও 8 আছে আর এটারও 8 আছে। এখন কি 8 এর আগে এর হলো 8 এর আগে 4 আছে আর এর 8 এর আগে 2 আছে। এটার 28টি, এটার 48টি। এইভাবে তোমরা বিভিন্ন টেকনিক্যালি মনে রাখবে। আমি ওইভাবে মনে রাখি যে আলু তামাক দুইটারই কি আছে? দুইটারই হলো লাস্টে কি আছে? দুইটারই লাস্টে 8 আছে। একটার 8 এর আগে 4 আছে, আটটার 8 এর আগে কি আছে? 2 আছে। এরকম বিভিন্ন ভাবে আমি মনে রাখি। তো এই হলো তোমার টিটি। তো এই 6টা উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা যদি তোমরা মনে রাখো, তাহলে কিন্তু তোমার এখানে কাভার হয়ে যাবে। অর্থাৎ এই উদ্ভিদ সময় আর বাকি উদ্ভিদ সম্পর্কে অতটা জানা লাগবে না। এই 6টা জানলে যদি তোমার পরীক্ষা আসে, এই 6টার ভিতর থেকে আসবে। তো গেল তোমার হলো উদ্ভিদেরটা গেল, দেন হলো প্রাণীরটাই আসি। তো প্রাণীরটা মুখস্থ করা আরো সহজ। প্রথমে মানুষে আছে। এখন মানুষের কয়টা ক্রোমোজোম আছে এইটা তো তোমার মানে এটা না জানলে আর কিছু বলার থাকবে না। মানুষের কয়টা ক্রোমোজোম আছে? তো পাশে তোমার মানুষের সাইন্টিফিক নামটা আছে, এটা এটা আমরা সবাই জানি, তাও তোমরা যারা জানো না তারা একটু জেনে রাখবা যে মানুষের সাইন্টিফিক নাম হলো হোমোস্যাপিয়েন্স। মানুষের সাইন্টিফিক নাম কি? মানুষের সাইন্টিফিক নাম হলো হোমোস্যাপিয়েন্স। তো এটা এখানে দিয়ে আছে, তো এখান থেকে তোমরা জেনে নিবা যে কয়টা মানুষের সাইন্টিফিক নাম হোমোস্যাপিয়েন্স। তো মানুষের ক্রোমোজোম কয়টা? 46টি, 46টি। তো এটা আমরা জানলাম। জানার পরে তোমার তারপরে কি দিয়ে আছে? তারপরে তোমাদের আছে গরু ছাগল। তো এই যে ধান গম যেরকম আমরা বলি, তেমন গরু ছাগলও আমরা অলরেডি বলে ফেলাছি যে গরু ছাগল, গরু ছাগল এই জিনিসটাও আমাদের মাথায় চলে আসে। এই জন্য তোমার এই গরু ছাগল, গরু ছাগল। তো এইখানেও আমরা পড়বো গরু ছাগল। তো গরু ছাগল, তো গরু ছাগল কেন করেছে? কারণ গরু ছাগল দুইজনেরই তোমার 60টা ক্রোমোজোম আছে। গরু ছাগল দুইজনেরই কয়টা ক্রোমোজোম আছে? দুইজনেরই কিন্তু 60টা ক্রোমোজোম আছে। তো আমরা মাথায় রাখবো যে আমরা যেমন গরু ছাগল পড়ি, এই গরু ছাগল কেন গরু ছাগল বলি? কারণ কি দুইজনেরই কি সেম সংখ্যক ক্রোমোজোম আছে। গরুরও 60টা ক্রোমোজোম আছে, ছাগলেরও 60টা ক্রোমোজোম আছে। তো এইভাবে কিন্তু আমরা আরো দুইটা মনে রাখতে পারবো। দেন আছে হলো কবুতর। এখন কবুতরটা কেন দাগাইছি? কবুতরটা দাগাইছি কারণ এই যে এখানে যতগুলা সংখ্যা আছে, অর্থাৎ এই যে এখানে আমি তোমাদেরকে যতগুলা সংখ্যা পড়াচ্ছি, এই সংখ্যার মধ্যে হাইয়েস্ট হলো 80। 80-র উপরে ক্রোমোজোম কারণ নেই, অর্থাৎ এই ছকে যে সংখ্যাগুলো দিয়ে আছে এর মধ্যে হাইয়েস্ট সংখ্যা হলো 80। তো এই 80টা ক্রোমোজোম কার আছে? এই 80টা ক্রোমোজোম হলো গার আছে, 80টা ক্রোমোজোম এই কবুতরের আছে। তো কবুতরের 80টা ক্রোমোজোম থাকলে হাইয়েস্ট আসে, তাহলে লোয়েস্টটাও পড়ে ফেলি। লোয়েস্টটা কি তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, যে এইখানে লোয়েস্ট, অর্থাৎ মানে প্রাণীর মধ্যেও লোয়েস্ট, আবার এইখানেও লোয়েস্ট। অর্থাৎ প্রাণীর মধ্যে হাইয়েস্ট 1600 রেডিওলার রেয়ার আছে, বাট এই জায়গায় এখানে ছকে যাদের যাদের দিয়ে আছে তাদের মধ্যে হাইয়েস্ট 80, যেটা কবুতরের আছে। তো এই লোয়েস্ট কত? লোয়েস্টটা পড়ে ফেলি। লোয়েস্টটা কি? লোয়েস্টটা হলো 2 গোলকৃমির। এটা তোমাদেরকে আগে বলছি যে গোলকৃমির 2টা আছে, এটা হলো লোয়েস্ট। তো এখানে দেখো তোমাদের অলরেডি কিন্তু 5টা পড়া হয়ে গেছে। এখন 5টা পড়া হয়ে গেছে, তারপরে তোমরা কিভাবে পড়বা? তারপরে তোমরা ইসেরটা পড়বা, তোমার হলো গরিলা আর হলো ইসেরটা পড়বা, গরিলারটা পড়বা, গিনিপিগেরটা পড়বা, গরিলা আর গিনিপিগেরটা পড়বা।
গতে গরিলা, আর গতে কি, গতে হলো তোমার গিনিপিগ। তো এই দুইটা জিনিস আসলে মনে রাখার তেমন কোনো টেকনিক নাই, এই দুইটা তোমাদেরকে একটু মুখস্থ করাই লাগবে যে গরিলাতে কয়টা আছে আর গিনিপিগে কয়টা আছে। তো গরিলাতে কয়টা আছে, গরিলাতে তোমার 48টা আছে। গরিলাতে কয়টা ক্রোমোজোম আছে, গরিলাতে তোমার 48টা আছে। আর গিনিপিগে কয়টা আছে, গিনিপিগে তোমার হলো 64টা আছে। তো এই গরিলাতে 48টা ক্রোমোজোম আছে, গিনিপিগে 64টা আছে। তো এটা তোমরা একটু মনে রাখবে, একটু মুখস্থ রাখবা। এটা তেমন কোনো টেকনিক আমি খাটাই না, আমি এমনি মনে রাখি গরিলা 48, গিনিপিগ 64, গরিলা 48, গিনিপিগ 64, এই দুইটা একটু মনে রাখবা। দেন এই যে মানুষের 46টা ক্রোমোজোম আছে, এখানে কিন্তু গরু ছাগলের সমান সংখ্যক ক্রোমোজোম আছে। গরু ছাগলে কিন্তু সমান সংখ্যক ক্রোমোজোম আছে, কারণ মানুষের সংখ্যা সমান ক্রোমোজোম কি কারোর আছে? হ্যাঁ আছে, একজনের আছে। সে হলো তোমার রেশম পোকা। এই রেশম পোকা, তো এই রেশম পোকার সাথে, এই রেশম পোকা কি, এই রেশম পোকারও তোমার 46টা ক্রোমোজোমই আছে। রেশম পোকা, তো এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো রেশম পোকা 46টা ক্রোমোজোম। কারণ কি, রেশম পোকা একমাত্র জীব যাদের ক্রোমোজোম সংখ্যা মানুষের সমান। এই জন্য এই জিনিসটা মাথায় রাখবা যে রেশম পোকার হলো মানুষের সমান ক্রোমোজোম থাকে। তাহলে কয়টা থাকে? 46টা। মানুষের 46টা তো মুখস্থ, তাই রেশম পোকাটাও করা হয়ে যাবে। তো গরিলা, গিনিপিগ বললাম, রেশম পোকা বললাম, আর কিছু বাদ গেছে, আর একটা জিনিস বাদ গেছে। তাছাড়া মোটামুটি আমি তোমাদেরকে কিন্তু অনেকগুলা কাভার করে দিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কিন্তু অলরেডি কাভার হয়ে গেছে। এখানে এই দুইটা একটু মনে রাখবা, গরু ছাগল দিয়ে 60 মনে রাখবা, সবচেয়ে বেশি 80, 80 দিয়ে কবুতর, আর সবচেয়ে কম গোলকিমি 2, মানুষের সমান রেশন পোকা 46। এমনি তোমরা এইগুলো একটু মনে রাখবা, মনে রাখবা। আর একটা বাদ গেছে, কি বাদ গেছে? তোমার হাইড্রা। হাইড্রা জিনিসটা বাদ গেছে। মানে হাইড্রাটা কেন দাগাই দিছি, কারণ তোমরা যখন হলো তোমার হলো প্রাণী বিজ্ঞানের 2 নাম্বার অধ্যায়তে পড়বা, তো 2 নাম্বার অধ্যায়তে তোমার তিনটা বিজ্ঞানী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই তিনটা বিজ্ঞানী, তিনটা প্রাণী নিয়ে, বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই তিনটা প্রাণীর একটা প্রাণী হলো তোমার হাইড্রা। যেহেতু এটা নিয়ে তোমার বইতে একটা বিস্তারিত আলোচনা করা হয়েছে, আর এখানে যেহেতু এটার ক্রোমোজোম সংখ্যা দেয়া আছে, ওইখানে দেয়া নাই, তো এই জিনিসটা আসার একটা চান্স থাকতে পারে। এই জন্য তোমাদেরকে পড়াইছি যে হাইড্রাটা দাগাই দিছি। হাইড্রার ক্রোমোজোম সংখ্যা কত? হাইড্রার ক্রোমোজোম সংখ্যা হলো 32টা। তো এটা একটু মুখস্থ রাখা লাগবে যে হাইড্রার ক্রোমোজোম সংখ্যা কয়টা। হাইড্রার ক্রোমোজোম সংখ্যা হলো 32। তো গরিলা, গিনিপিগ, হাইড্রা, এই তিনটা একটু মনে রাখা লাগবে। হাইড্রার কয়টা? 32টা ক্রোমোজোম। এইভাবে কিন্তু তুমি এই ছকটা আয়ত্ত করতে পারো, বাট একবারে কখনো হবে না। আস্তে আস্তে ধরো একবার পড়লা, দেন 2-3 সপ্তাহ পরে আরো একবার পড়লে, এরকম যদি তুমি 3 থেকে 4 বার একটু টাইম গ্যাপ নিয়ে নিয়ে পড়ো, একটু টেকনিক্যালি পড়ো, মিলাই মিলাই পড়ো। আমি যেভাবে পড়েছি গরু ছাগলের সেম, কবুতরের সবচেয়ে বেশি গোলকৃমি, মানুষের সমান রেশম পোকা, এরকম ভাবে যদি তোমরা পড়ো, ধানেরটা উল্টাইলে গমেরটা, এরকম ভাবে বিভিন্ন টেকনিক খাটাই যদি তুমি 3 থেকে 4 বার পড়ো, দেখবা যে ম্যাক্সিমাম তোমার মাথায় চলে গেছে। 1 থেকে 2টা মাথায় থাকবে না, তাছাড়া দেখবা যে ম্যাক্সিমাম মাথার ভিতরে ধরে গেছে। তো এইভাবে তোমরা এই ছকটা আয়ত্ত করবা। তো ছকটা গেল। দেন আরেকটা লাইন দাগাই দিছি যে হলো কি, অবস্থান নিউক্লিয়াসে, ক্রোমোজোমের অবস্থান নিউক্লিয়াসে। তো এটা তো তোমরা অলরেডি জেনে গেছো। নেক্সটে আমরা পড়বো ক্রোমোজোমের ভৌত গঠন। তো কি, ক্রোমোজোমের ভৌত গঠন। ভৌত গঠন, তো আমরা এখন কি বলবো? আমরা এখন বলবো ক্রোমোজোমের ভৌত গঠন। তো ক্রোমোজোমের ভৌত গঠন এখানে তোমার কি কি বলা আছে? তো এখানে তোমার প্রথম লাইনে কি বলা আছে? প্রথম লাইনে বলা আছে যে কোষ বিভাজনে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম একদম দৃষ্টিগোচর হয়। এখন এই জিনিসটা আসলে কি, তোমরা যখন কোষ বিভাজন পড়বা, তোমরা অলরেডি 9-10-এ কোষ বিভাজন বলছো। আমরা কিন্তু মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা আছে, কারণ 9-10-এ তোমরা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটা অনেক ভালোভাবে পড়ছো। কারণ মাইটোসিসের 5টা ধাপ আছে, এটা কিন্তু তোমরা সবাই জানো যে মাইটোসিসের 5টা ধাপ আছে। 5টা ধাপ কি? তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তো এর মধ্যে একটা ফেজ কি, একটা ফেজ হলো তোমার মেটাফেজ। এর একটা ধাপ কি, এর একটা ধাপ হলো তোমার মেটাফেজ। তো মেটাফেজ কি? মেটাফেজ হলো তোমার মাইটোসিসের একটা ধাপ, এতটুকু তোমরা জানো। এখন এই যে ক্রোমোজোম, আমি তোমাদেরকে কি বলেছি? আমি তোমাদেরকে বলেছি যে তোমার কোষের যখন বিভাজন অবস্থায় হয় যায়, তখন কি হয়? তখন হলো তোমার ক্রোমাটিন তন্তুটা কিসে পরিণত হয়? ক্রোমাটিন তন্তুটা তোমার ক্রোমোজোমে পরিণত হয়। আর যেরকম তোমাদেরকে আমি বলেছি, এখন যদি আমি আরো ভিতরে যাই, ভিতরে গেলে তোমার বিভাজনে, অর্থাৎ ক্রোমাটিন তন্তুটা তোমার আস্তে 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 ক্রোমোজোমে পরিণত হয়। তো তোমার যখন হলো ধরো প্রথমে তোমার ধরো বিভাজনের প্রথমে প্রোফেজ হয়, তারপরে প্রোমেটাফেজ হয়, তারপরে মেটাফেজ হয়। অর্থাৎ তোমার এই ক্রোমাটিন তন্তুটা যখন বিভাজনের প্রোফেজ আর প্রোমেটাফেজ পার করে, তখন এই দুইটা ফেজ পার করার পর সেই ক্রোমাটিন তন্তুটা একদম পূর্ণাঙ্গ ক্রোমোজোমে পরিণত হয়। আর প্রোফেজ প্রোমেটাফেজে আস্তে 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 তোমার হলো ক্রোমোজোমে পরিণত হইতে থাকে। যখন মেটাফেজে আসে, তখন মেটাফেজে একেবারে ক্রোমোজোমে পরিণত হয়। এই জন্য তোমার বলছে কি, যে তোমার বলছে এখানে যে কোষ বিভাজনের মেটাফেজ দশায় অত্যন্ত সুগঠিত এবং দৃষ্টিগোচর হয়। অর্থাৎ তুমি যখন মেটাফেজ দশায় যাবা, মাইটোসিস কোষ বিভাজনে, তখন ক্রোমোজোম গুলো একদম সুগঠিত, দৃষ্টিগোচর হবে। অর্থাৎ একদম প্রপারলি বোঝা যাবে যে জিনিসটা ক্রোমোজোম। বা তার আগে জিনিসটা কি হবে, ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম হচ্ছে, একদম প্রপারলি ক্রোমোজোমে হইতে পারে না, বাট মেটাফেজে একদম প্রপারলি পূর্ণাঙ্গ ক্রোমোজোমে পরিণত হবে। তো ওই জিনিসটাই মূলত এই লাইনটা দ্বারা বোঝাইছে। দেন তোমার বলে দিছে যে তারপরে তোমার কিছু পয়েন্ট দিছে, এই ভৌত গঠনে তোমার কিছু পয়েন্ট দিছে, অর্থাৎ ক্রোমোজোমের গঠনের সাথে রিলেটেড
কিছু পয়েন্ট সম্পর্কে তোমার এখানে বলা আছে। তো ওই পয়েন্টগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। তো প্রথমে কোন পয়েন্টটা নিয়ে কথা বলছে, ক্রোমাটিন। তো এইটা সম্পর্কে কিন্তু তোমাকে আমি বারবারই বলতেছি, ক্রোমাটিন। তো ক্রোমাটিন কি অলরেডি তোমরা জেনে গেছো, এখানে বলা আছে যে ডিএনএ প্রোটিন যৌগ, ডিএনএ প্রোটিন যৌগ। তো জিনিসটা আসলে প্রপারলি বলতে গেলে ডিএনএ আর হিস্টোন প্রোটিন যৌগ, বাট এখানে বলা নাই, এই জন্য আমরা এভাবেই বলবো যে ডিএনএ প্রোটিন যৌগ। অর্থাৎ ডিএনএ থাকবে, নিউক্লিক অ্যাসিড তোমার হলো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকে। বাট যখন তুমি ক্রোমোজোমে যাবা, ক্রোমোজোমের মধ্যে তোমার আরএনএ কে তুমি পাবা না। তার মানে তুমি বলতে পারতেছো ডিএনএ আর প্রোটিন, ডিএনএ আর প্রোটিন, এটা হলো কথা, ডিএনএ আর প্রোটিন। তো ক্রোমোজোম মূলত তোমার ডিএনএ আর কি দ্বারা গঠিত, ডিএনএ আর হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। মেইনলি মেইনলি কি ক্রোমাটিন দ্বারা গঠিত, ডিএনএ আর হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। বাট এখানে তোমার হিস্টোন প্রোটিনের কথা বলা নেই। আসলে জিনিসটা কেন বলা নেই, কারণ তোমার এখানে হিস্টোন প্রোটিনের পাশাপাশি আরো কিছু মানে হালকা পাতলা প্রোটিন থাকে। একদমই যে কোনো প্রোটিন থাকে না এরকম না, হালকা পাতলা প্রোটিন থাকে, পুরোপুরি যে হিস্টোন প্রোটিন থাকে এরকম না, বাট ম্যাক্সিমাম হিস্টোন প্রোটিনই থাকে। অর্থাৎ তুমি যদি দেখো, ধরো এখানে তোমার হলো এই যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে তোমার 90 যে প্রোটিন আছে তার ভিতরে 90%ই হিস্টোন প্রোটিন। আর বায়োলজি যেহেতু ম্যাক্সিমাম জিনিসটাকে সমর্থন করে, এই জন্য তোমার বলছে যে ক্রোমাটিন কথাটা আনছে, কারণ মূলত ডিএনএ আর হিস্টোন প্রোটিনকে তোমার ক্রোমাটিন বলা হয়। বাট এখানে ধরো 10% তো অন্যান্য প্রোটিন আছে, এজন্য তারা জিনিসটাকে আরো প্রপারলি বলার জন্য ডিএনএ প্রোটিন যৌগ বলছে ক্রোমাটিনকে। বাট ক্রোমাটিন মূলত ডিএনএ হিস্টোন প্রোটিন যৌগ। তো এই এই জিনিসটা আমাদের জানা লাগবে যে ক্রোমাটিন কি, ক্রোমাটিন হলো তোমার ডিএনএ প্রোটিন যৌগ। তো এতটুকু আমরা জানলাম। দেন তারপরে আমরা কি শিখবো, তারপরে তোমার হলো একটা কথা বলা আছে, একটা কথা বলা আছে কি, এই যে ক্রোমাটিন, এই যে ক্রোমাটিন, ক্রোমাটিনে কি আছে, ক্রোমাটিনে হলো তোমার ডিএনএ এর সাথে কি আছে, ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন আছে। দেখো এইখানে কিন্তু ওই জিনিসটা বলা আছে যে ডিএনএ এর সাথে, যে এই একটা লাইন তোমাদেরকে দাগাই দিছি যে হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত থাকা অবস্থায় তোমার ডিএনএ কে নিউক্লিওজোম বলা হয়। তো এখানে কিন্তু ওই জিনিসটাই বলছে, অর্থাৎ ক্রোমাটিন প্যারার মধ্যে এই কথাটা বলছে যে হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত থাকা অবস্থায় ডিএনএ কে তোমার নিউক্লিওজোম বলা হয়। অর্থাৎ এই যে হিস্টোন প্রোটিন, সরি এই যে ক্রোমাটিন, এখানে কি আছে, এখানে প্রোটিন আছে। কোন প্রোটিনটা আছে, মেইনলি হিস্টোন প্রোটিন আছে। মেইনলি কোন প্রোটিন আছে, মেইনলি কিন্তু হিস্টোন প্রোটিন আছে। তো এই যে তোমার হলো ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন যুক্ত আছে তোমার হলো এই যে ক্রোমাটিন। তো এই যে ডিএনএ, এই ডিএনএ কে তোমার কি বলা হয়, এই ডিএনএ কে তোমার নিউক্লিওজোম বলা হয়। অর্থাৎ ডিএনএ এর আরেক নাম নিউক্লিওজোম এরকম না, কিন্তু যখন এই ডিএনএ টা তোমার ক্রোমাটিনে থাকে বা হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, তখন এই ডিএনএ কে নিউক্লিওজোম বলা হয়। নরমালি দেখো একটা ডিএনএ আছে, নরমালি একটা ডিএনএ আছে, অর্থাৎ আলাদাভাবে একটা ডিএনএ আছে, তখন কিন্তু একে তুমি নিউক্লিওজোম বলতে পারবে না। বাট যখন ক্রোমাটিনের মধ্যে ডিএনএ আছে, যখন হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএ আছে, তখন সেই ডিএনএ কে আমরা নিউক্লিওজোমও বলতে পারবো। তো ওই জিনিসটা এখানে তোমার বলা আছে। তারপরে তোমার কি বলা আছে, তারপরে তোমার বলা আছে যে ক্রোমাটিনের প্রকারভেদ, অর্থাৎ তোমার ক্রোমাটিনকে দুই ভাগে ভাগ করা যায়। ক্রোমাটিনকে কয় ভাগে ভাগ করা যায়, তোমার দুই ভাগে ভাগ করা যায়। তো কি কি, তোমার একটা হলো তোমার হেটারোক্রোমাটিন। তো এখানে তোমার আমি যেভাবে পড়বো, আমি তোমাদেরকে দুইটা বৈশিষ্ট্য এখানে দাগাই দিচ্ছি, হেটারোক্রোমাটিনের দুইটা বৈশিষ্ট্য তোমাদেরকে জানা লাগবে। তো দুইটা বৈশিষ্ট্য কি, প্রথম বৈশিষ্ট্য কি, হেটারোক্রোমাটিন কি, হেটারোক্রোমাটিন হলো অধিক কুণ্ডলিত, অধিক কুণ্ডলিত। হেটারোক্রোমাটিন কি, অধিক কুণ্ডলিত, অধিক কুণ্ডলিত, অধিক কুণ্ডলিত। এখন অধিক কুণ্ডলিত কিরকম, ধরো এই যে ক্রোমোজোম, ধরো এটা একটা ক্রোমোজোম আছে, তো ক্রোমোজোমের মধ্যে কি আছে, ডিএনএ আছে, তারপরে প্রোটিন আছে, এরকম আছে। এখন প্রোটিন বলতে এখন ধরো অনেকগুলা তো ডিএনএ আছে, এখন যদি ডিএনএ গুলো ধরো এরকম ভাবে ধরো একটার উপরে আর একটা এরকম ডিএনএ ঢুকে ঢুকে একদম পেঁচায়, একদম কুণ্ডলিত, মানে সুতা যেরকম একসাথে থাকলে যেরকম থাকে ওইরকম অবস্থা তৈরি করে ফেলেছে ডিএনএ একসাথে থেকে। তো এই জিনিসটার মানে এই অবস্থাটা তুমি কিসের ক্ষেত্রে, তোমার এই অবস্থাটা তুমি হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে দেখতে পারবা। অর্থাৎ দুই টাইপের ক্রোমাটিন পাবা তুমি, একটা ক্রোমোজোমের মধ্যে দুই টাইপের ক্রোমাটিন পাবা, একটা হলো হেটারোক্রোমাটিন আর একটা হলো ইউক্রোমাটিন। তো যেখানে তুমি হেটারোক্রোমাটিন পাবা, ওইখানকার ডিএনএ গুলো একটা আরেকটার সাথে একদম জোড়াজড়ি করে, একদম মানে কি বলবো, মানে বোঝাই যাচ্ছে না যে কোনটা কিরকম ভাবে আছে। এই জন্য জিনিসটাকে বলছে হলো অধিক কুণ্ডলিত। দেন আরেকটা কয়েন কি বলছে, এখানে তোমার কি থাকে, এখানে তোমার হলো যে ডিএনএ গুলা থাকে এগুলো হলো নিষ্ক্রিয় ডিএনএ। তো এইখানে তোমার যে একটা পয়েন্ট বলছে, একটা পয়েন্ট কি বলছে, একটা পয়েন্ট বলছে হলো তোমার নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে। অর্থাৎ এই যে ডিএনএ গুলো তোমার জরায় পাকায় থাকে, তো এগুলো তোমার নিষ্ক্রিয় হয়। অর্থাৎ নিষ্ক্রিয় কেন, নিষ্ক্রিয় বলতে তোমার ডিএনএ যেই কাজটা, ডিএনএ যেই কাজ কি, ডিএনএ তোমার মেইন কাজ কি, বংশগতীয় বৈশিষ্ট্য বহন করা, তারপরে কি, তারপরে প্রোটিন তৈরি করে তোমার সব কাজকর্ম নিয়ন্ত্রণ করা, রেপ্লিকেশন করা। তো এই ডিএনএ গুলো কোনো কাজই করতে পারে না। কি, এই ডিএনএ গুলা কি করতে পারে না, এই ডিএনএ গুলা তোমার কোনো কাজই করতে পারে না, এগুলো একদম নিষ্ক্রিয়, মানে এগুলো এমনি পড়ে আছে, এগুলো কোনো কাজের না। এই জন্য মানে এই জন্য এদেরকে নিষ্ক্রিয় বলে। অর্থাৎ এরা কোনো কাজ করতে পারে, জাস্ট ডিএনএ হিসেবে পড়ে আছে, বাট এরা রেপ্লিকেশনও করতে পারবে না, বৈশিষ্ট্য বহনও করতে পারবে না, প্রোটিনও সংশ্লেষ করতে পারবে না। তো এই হলো এটা ক্রোমাটিনের বৈশিষ্ট্য, যে এইটা যে স্থানে থাকে ওইখানকার ডিএনএ গুলো একদম জড়াজড়ি অবস্থায় থাকে, এই জন্য অধিক কুণ্ডলিত বলেছে। আর এই ডিএনএ গুলো কোনো কাজের না,
এই জন্য বলছে কি নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে। তারপরে আরেকটা ক্রোমাটিন, আরেকটা প্রকারভেদ কি, আরেকটা প্রকারভেদ হলো তোমার ইউক্রোমাটিন। আরেকটা প্রকারভেদ হলো তোমার ইউক্রোমাটিন। তো ইউক্রোমাটিন সম্পর্কেও তোমার দুইটা জিনিস বলছে, ওইটার বিপরীত, অর্থাৎ হেটারোক্রোমাটিনে কি বলছিল অধিক কুণ্ডলিত, বাট এখানে হলো কম কুণ্ডলিত, অর্থাৎ এখানে যে ডিএনএ গুলো থাকে এগুলো অত জড়াজড়ি করে থাকে না। সেকেন্ড কথা কি, এখানকার যে ডিএনএ গুলো আছে এগুলা কি, এগুলো হলো সক্রিয় ডিএনএ, অর্থাৎ এগুলো সকল যাবতীয় কাজকর্ম করতে পারে, এরা বৈশিষ্ট্য বহন করতে পারে, এরা প্রোটিন সংশ্লেষ করতে পারে, এরা রেপ্লিকেশন করতে পারে, এরা সবকিছু করতে পারে। অর্থাৎ ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন পুরোপুরি উল্টা। তো তোমরা কি করবা, তোমরা যে কোনো একটার বৈশিষ্ট্য মনে রাখবে, অর্থাৎ ইউক্রোমাটিন মনে রাখতে পারো কম কুণ্ডলিত সক্রিয় ডিএনএ, আর হেটারোক্রোমাটিনটা মনে রাখবা, মনে রেখে জাস্ট ওয়ার্ডটা মনে রাখবা যে হেটারোক্রোমাটিন। আর বৈশিষ্ট্য লেখার সময় জাস্ট উল্টাটা বসাই দেবা, কমের বিপরীত কি বেশি বা অধিক, আর সক্রিয়র বিপরীত কি নিষ্ক্রিয়, ওইখানে জাস্ট এই দুইটা বিপরীত ওয়ার্ড বসাই এর বৈশিষ্ট্য লিখে দেবে। অর্থাৎ তোমরা যদি ইউক্রোমাটিনের দুইটা বৈশিষ্ট্য পড়ো তাহলে কিন্তু তোমার হেটারোক্রোমাটিনের দুইটা বৈশিষ্ট্য হয়ে যাবে, আলাদাভাবে পড়া লাগবে না। তুমি এই বৈশিষ্ট্য দুইটা যদি মানে জানো, বৈশিষ্ট্য দুইটা জানলেই তোমরা কিন্তু হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে যে জিনিস দুইটা আসলে কি। এই হলো তোমার ক্রোমাটিনের দুইটা প্রকারভেদ, মানে হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন। তো ক্রোমাটিন আমাদের এখানেই শেষ হচ্ছে। তারপরে আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক কি, নেক্সট টপিক হলো তোমার ক্রোমাটিড। তো ক্রোমাটিড জিনিসটা কি, এটা কিন্তু তোমাদেরকে আমি আগেই পড়াই দিয়েছি। ক্রোমাটিড জিনিসটা আসলে কি, ক্রোমাটিড কি, ক্রোমাটিড হলো এই ধরো একটা ক্রোমোজোম, এই ধরো একটা ক্রোমোজোম, আসলে জিনিসটা ওর অত প্রপারলি হয় না, বাট তোমরা তোমাদের বোঝা, তো এই দুইটা, এই যে এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে তোমার মূলত ক্রোমাটিড বলা হয়, এই দুইটা জিনিসকে ক্রোমাটিড বলা হয়। আর মাঝখানে যে গোল জিনিসটা আছে এটাকে তোমার সেন্ট্রোমিয়ার বলা হয়। সেন্ট্রো, এটা হলো একটা ক্রোমোজোমের বেসিক, একটা আদর্শ ক্রোমোজোমের গঠন। তো এই হলো তোমার ক্রোমাটিন, দুই ক্রোমাটিড। তো ক্রোমাটিড সম্পর্কে আমাদের কি কি জানা লাগবে, প্রথম কথা জানা লাগবে যে মেটাফেজ পর্যায়ে এদের দেখা যায়, কারণ তুমি একদম একটা স্পষ্ট ক্রোমোজোম, সেটা কোষ বিভাজনের কোন পর্যায়ে দেখা যায়, তোমার হলো ই পর্যায়ে দেখা যায়, হলো মেটাফেজ পর্যায়ে দেখা যায়। তো এটা তোমাদেরকে এই যে এই ভৌত গঠন শুরুতেই বলছি যে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম একদম দৃষ্টিগোচর, একদম পূর্ণাঙ্গ ক্রোমোজোম তৈরি হয়। তার মানে কি, যদি ক্রোমোজোমকে যদি তুমি একদম প্রপারলি মেটাফেজে দেখতে পারো, তাহলে ক্রোমাটিডকেও তো তুমি প্রপারলি মেটাফেজেই দেখতে পারবা, তাই না? তার আগে যে ক্রোমাটিড বা যে বাহুগুলো ছিল এগুলো তোমার কি ছিল, এরকম একদম কি বলবো, এরকম মানে দৃঢ় ছিল না, ওই সুতার মতো নেতায় পড়া ছিল, এরকম অবস্থা, এরকম ছিল, এরকম দৃঢ় ছিল না, সুতার মতো টাইপের ছিল। বাট যখন মেটাফেজ আছে তখন এগুলো একদম দৃঢ় হয়ে গেছে। অর্থাৎ তোমার এই যে ক্রোমাটিডটা আছে এটাও কি, এটা তোমার হলো কখন মেটাফেজে দেখা যায়, মেটাফেজে দেখা যায়। তো এই জিনিসটা তোমার প্রথমে বলা আছে, প্রথমে বলতে আমি প্রথমে যেইভাবে দেখাচ্ছি ওইখানে তোমার বলা আছে। দেন কি বলা আছে যে প্রতিটা ক্রোমোজোমে এক জোড়া ক্রোমাটিড থাকে। এক জোড়া মানে কি, এক জোড়া মানে তো দুইটা। আমি তোমাদেরকে কিন্তু এই জিনিসটা আগেই পড়াই ফেলেছি যে কি, ক্রোমাটিড কয়টা থাকে, এই যে ক্রোমোজোমে এই যে এই দুইটা হলো ক্রোমাটিড। একটা আদর্শ, এটা যদি একটা আদর্শ ক্রোমোজোম, এই আদর্শ ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে, দুইটা ক্রোমাটিড থাকে। একটা আদর্শ ক্রোমোজোমে দুইটা কি বলে, দুইটা ক্রোমাটিড থাকে আর একটা সেন্ট্রোমিয়ার থাকে। এখন সেন্ট্রোমিয়ারের সংখ্যাটা ডিফার করতে পারে, অর্থাৎ কিছু কিছু ক্রোমোজোমে এই সেন্ট্রোমিয়ার দুইটা, তিনটা, চারটা থাকতে পারে, বাট ক্রোমাটিড অলওয়েজ দুইটাই থাকবে। তো এই যে দুইটা থাকলো, গেল এই জিনিসটা জানলাম। আরেকটা কথা বলা আছে, আরেকটা কথা বলা আছে কি, এই যে তোমার হলো মাইটোসিসের, মাইটোসিসের কোষ বিভাজনের পাঁচটা পর্যায় আছে, এতটুকু আমরা সবাই জানি যে পাঁচটা পর্যায় আছে। তো পাঁচটা পর্যায়ের মধ্যে তোমার মেটাফেজের পরের পর্যায়ে হলো অ্যানাফেজ। তো অ্যানাফেজে কি হয় আমরা সবাই কিন্তু মোটামুটি জানি, না জানলেও জেনে নাও যে এই যে অ্যানাফেজে, অ্যানাফেজে অর্থাৎ এই যে একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোমে কি আছে, দুইটা ক্রোমাটিড আছে। তো অ্যানাফেজে কি হয়, অ্যানাফেজে হলো সেন্ট্রোমিয়ার বরাবর এই মাঝখান থেকে এই দুইটা হলো কি বলে, দুইটা ক্রোমাটিড তোমার বিভক্ত হয়ে যায়। অর্থাৎ এই যে ক্রোমোজোম, একটা ক্রোমোজোম ছিল, একটা ক্রোমোজোম তোমার দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ এই ক্রোমাটিডটা এইদিকে চলে যায়, এই ক্রোমাটিডটা এইদিকে চলে যায়। চলে যাওয়ার পরে এই যে পুরো একটা ক্রোমাটিড হালকা একটু সেন্টোমিয়ার আছে, এই পুরাটুক মিলে একটা নতুন ক্রোমোজোম তৈরি হয়, একটা নতুন কি তৈরি হয়, একটা নতুন ক্রোমোজোম তৈরি হয়। আবার এই জিনিসটাও আর একটা নতুন ক্রোমোজোম তৈরি, এইভাবেই তোমার একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমে তৈরি হয়। এই জন্য এখানে বলা হয়েছে যে অ্যানাফেজে কি হয়, অ্যানাফেজে প্রতিটি ক্রোমাটিড কি বলা হয়েছে, অ্যানাফেজে, অ্যানাফেজ পর্যায়ে দুটি ক্রোমাটিড দুটি ক্রোমোজোমে পরিণত হয়, দুটি ক্রোমাটিড তোমার দুইটা ক্রোমোজোমে পরিণত হয়, দুইটা ক্রোমোজোমে পরিণত হয়। তো এই জিনিসটা তোমার বলা আছে। অর্থাৎ অ্যানাফেজে কি হয়, অ্যানাফেজে তোমার এই ক্রোমোজোমটা দুই ভাগে বিভক্ত হয়, প্রতি ভাগে একটা ক্রোমাটিড থাকে আর একটু সেন্ট্রোমিয়ার থাকে। এই জিনিসটা কি হয়, একটা পূর্ণাঙ্গ ক্রোমোজোমে পরিণত হয়, এই একটা ক্রোমাটিড আর একটু সেন্ট্রোমিয়ার একটা পূর্ণাঙ্গ ক্রোমোজোমে পরিণত হয়। এটা কখনোই, এটা হলো মাইটোসিস বিভাজনে অ্যানাফেজ পর্যায়ে হয়। তো এই জিনিসটাই তোমার বলা হয়েছে। তো এই হলো তোমার ক্রোমাটিড সম্পর্কে জিনিসপত্র যেটা তোমার জানা লাগবে। দেন তারপরে কিসের কথা বলা আছে, তারপরে তোমার সেন্টোমিয়া। তো সেন্টোমিয়ার যে মাঝখানে যে জিনিসটা আছে ওটা হলো সেন্ট্রোমিয়া। তো সেন্ট্রোমিয়া সম্পর্কে কি কি জানা লাগবে আমরা একটু জানি। সেন্ট্রোমিয়া, তো সেন্ট্রোমিয়া তোমার প্রথমে কি বলা আছে, প্রথমে বলা আছে কি অরঞ্জিত অঞ্চল, অরঞ্জিত অঞ্চল, অরঞ্জিত অঞ্চল। অরঞ্জিত অঞ্চল কেন বলছে এটা তোমাদেরকে আগেই বলেছি, বাট তোমরা অনেকে হয়তো ক্যাচ করতে পারো না, আমি আরেকবার বলতেছি। সেন্টোমিয়ার কেন অরঞ্জিত অঞ্চল, অরঞ্জিত অঞ্চল
তোমাদেরকে যখন একটা পয়েন্ট বুঝাইছিলাম রং ধারণকারী, রং ধারণকারী কি, ধরো তুমি একটা রঞ্জক ক্লোরোফিল এটা তুমি ক্রোমোজোমের সাথে যোগ করলা, তাইলে কি হবে, ক্রোমোজোমের যে ক্রোমাটিড আছে ওটা হলো সবুজ রং ধারণ করবে, বাট এর মাঝখানে যে সেন্ট্রোমিয়ার আছে সে কোনো সবুজ রং ধারণ করবে না, সে যেরকম আছে সেরকমই থাকবে। এই জন্য তোমার এই সেন্ট্রোমিয়ারকে অরঞ্জিত অঞ্চল বলা হচ্ছে। অরঞ্জিত, দেখো এখানে এই যে রঞ্জন, রঞ্জন ওয়ার্ডটা আছে, রঞ্জন মানে তো রং, রঞ্জক, রঞ্জিত, রঞ্জন এগুলো মানে তো রং, কিন্তু এটা কি, এটা হলো মানে নেই, এটা হয় না। এই জন্য বলছে যে অরঞ্জিত অঞ্চল, অর্থাৎ তুমি যদি এখানে কোনো রঞ্জক পদার্থ দাও তাও এটা কি রং ধারণ করবে না, এই জন্য একে কি বলা হয়েছে, সেন্ট্রোমিয়ারকে বলা হয়েছে অরঞ্জিত অঞ্চল। তো ওই জিনিসটা তারপরে কি বলা হয়েছে, তারপরে তোমার বলা হয়েছে সেন্ট্রোমিয়ারের অবস্থানটিতে ক্রোমোজোমে একটি খাঁজের সৃষ্টি করে। অর্থাৎ তোমার ধরো এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, ধরো এই যে ক্রোমোজোম, তো এই যে এইখানে তোমার এই যে সেন্ট্রোমিয়ারটা আছে, এখন সেন্ট্রোমিয়ারটা এমনি থাকবে না, সেন্ট্রোমিয়ার কিভাবে থাকে, ধরো আমি তোমার দেখাই, এখানে তোমরা মুছে দিলা, এই যে এইখানে, তো এইখানে তোমার কি হবে, এই যে এইরকম ভাবে থাকবে, এইরকম ভাবে থাকবে। অর্থাৎ দেখো এই যে এইখানে কিন্তু একটা খাস তৈরি হয়েছে, অর্থাৎ নর্মালি ক্রোমোজোম কেমনে থাকার কথা, এই ক্রোমাটিডটা এরকম থাকার কথা, বাট এই যে যেখানে তোমার এই সেন্ট্রোমিয়ারটা হয়েছে ওই জায়গাটা এই যে এরকম একটু কি হয়েছে, এই জায়গাটা কিন্তু এরকম একটু তোমার বেঁকায় গেছে। তো এই যে এইখানে যে এই জিনিসটা তৈরি হয়েছে এই জিনিসটাকে তোমার খাজ বলা হয়, এই জিনিসটা খাজ বলা হয়। তো এখানে ওই কথাটাই বলছে, কথাটা কি বলছে যে সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোমে একটি খাস সৃষ্টি করে, এই যে তোমার সেই খাস, এই হলো তোমার সেই খাস, এই খাসটা হলো তোমার এই সেন্ট্রোমিয়ার অবস্থানটা, এই সেন্ট্রোমিয়ারটা তোমার এই যে এই খাসটা তৈরি করে ক্রোমোজোমে, খাসটা তৈরি করে। তো এই খাস যে এই খাসটা তৈরি করেছে, তো এই খাসটার একটা সুন্দর নাম আছে, এই খাসটাকে তোমার কি বলা হয়, মুখ্য খাস বলা হয়, মুখ্য খাস বলা হয়, মুখ্য খাস বলা হয় বা কুঞ্চন বলা হয়, মুখ্য কুঞ্চন বলা হয়, মুখ্য খাস বা মুখ্য কুঞ্চন বলা হয়। তো মুখ্য খাস বা মুখ্য কুঞ্চন বলা হয়, তো এটাকে ইংলিশে তোমার কি বলা হয়, ইংলিশে তোমার প্রাইমারি কনস্ট্রিকশন বলা হয়। তো ইংলিশ টার্মটা আমাদের একটু ইংলিশ টার্মটা জানা লাগবে, যে প্রাইমারি কনস্ট্রিকশন, মুখ্যর ইংলিশ হলো প্রাইমারি, আর হলো খাস, খাস বা কুঞ্চনের ইংলিশ হলো কনস্ট্রিকশন। তো এই ইংলিশ টার্মটা আমাদের জানা লাগবে, অর্থাৎ আমাদের এই তিনটা নামই জানা লাগবে, মুখ্য খাস, মুখ্য কুঞ্চন বা হলো প্রাইমারি কনস্ট্রিকশন, এটাই হলো এই খাসকে তোমার এই তিনটা নামে ডাকা হয়। তো এতটুকু আমাদের জানা লাগবে। তো এর আমরা বুঝলাম যে সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে ওই স্থানটা একটুকুটাই যে এরকম খাস মতো হয়ে যায়, তো ওই স্থানটাকে তোমার মুখ্য খাস বা মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন বলা হয়। তো গেল। আর তারপরে একটা কথা বলা আছে যে আদর্শ ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে, তো এটা তোমাদেরকে আগে আমি বলেছি যে কি, তোমার একটা ক্রোমোজোমে তোমার অলওয়েজ দুইটা ক্রোমাটিড থাকবে, ক্রোমাটিড দুইটার বেশিও থাকবে না, দুইটার কমও থাকে না। সেন্ট্রোমিয়ার কি হয়, এটা ডিফার করে, অর্থাৎ কোনো ক্রোমোজোমে একটা থাকে, কোনো ক্রোমোজোমে দুইটা তিনটা এরকম করে থাকে। এখন কথা হলো কি, কথা হলো তোমার এই যে সেন্ট্রোমিয়ার একটা আদর্শ ক্রোমোজোমে, অর্থাৎ ক্রোমোজোমে মূলত তোমার একটা সেন্ট্রোমিয়ার থাকারই কথা। আর কিছু কিছু জায়গায় যে মানে ডিফার করে একাধিক থাকে, বাট মূলত একটা ক্রোমোজোমে, একটা আদর্শ ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকারই কথা। এই জন্য বলছে যে আদর্শ ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে। এই হলো সেন্ট্রোমিয়ার সম্পর্কিত তথ্য। প্রথম কথা হলো কি, এটা হলো একটা অরঞ্জিত অঞ্চল। দ্বিতীয় কথা কি, এটা দ্বিতীয় কথা হলো এটা হলো তোমার ক্রোমোজোমের যেই স্থানে থাকে, মানে ক্রোমোজোমের যেই স্থানে অবস্থান করে ওইখানে একটা খাস তৈরি করে, এই খাসকে কি বলা হয়, এই খাসকে তোমার বলা হলো এই খাসকে তোমার মুখ্য খাস বা মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন বলা হয়। আর একটা আদর্শ ক্রোমোজোমে তোমার অলওয়েজ একটি সেন্ট্রোমিয়ারই থাকবে, একের অধিক সেন্ট্রোমিয়ার কখনো আদর্শ ক্রোমোজোমে থাকবে না, বাট কিছু কিছু ক্রোমোজোমে একাধিক থাকে, বাট আদর্শ ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ারই থাকবে। এতটুকু আমাদের জানা লাগবে। তারপরের পয়েন্টটা কি, তারপরের পয়েন্টটা আরেকটা পয়েন্ট সম্পর্কে জানা লাগবে কি, কাইনেটোকোর। তো কাইনেটোকোর জিনিসটা আমাদের চেনা লাগবে, যে কাইনেটোকোর জিনিসটা কি। নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হলো আমাদের কাইনেটোকোর। কাইনেটোকোর, তো কাইনেটোকোর জিনিসটাকে আমরা একটু চিনি, যে কাইনেটোকোর জিনিসটা কি। তো ধরো এই যে আমার ক্রোমোজোমের মাঝখানে কি আছে, আমার কই যে ক্রোমোজোমের মাঝখানে তোমার হলো এই যে এখানে তোমার হলো ক্রোমোজোমের মাঝখানে আমার এখানে কি আছে, এখানে এই যে সেন্ট্রোমিয়ার আছে। এখন এই সেন্ট্রোমিয়ারের ভিতরে যদি ঢোকো, অর্থাৎ সেন্ট্রোমিয়ার তো এরকম গোল একটা জিনিস, তো এর ভিতরে যদি তুমি এর ভিতরে যদি তুমি ঢোকো, তাহলে ঢুকলে তুমি একটা কিছু একটা পাবা, ধরো এরকম কিছু একটা পাইলা। তো এই জিনিসটাই হলো কি, এই জিনিসটা হলো কাইনেটোকোর। এই জন্য আমি তোমাদেরকে সেন্টোমিয়ার ওয়ার্ডটা দাগাইছে, অর্থাৎ সেন্টোমিয়ারের ভিতরে মূলত এই কাইনেটোকোরকে পাওয়া যায়। এখন কাইনেটোকোরটা সেন্টোমিয়ারের ভিতরে থেকে কি করে, সেন্টোমিয়ারের ভিতরে থেকে কি করে, যখন তোমার এই মাইটোসিস কোষ বিভাজন হয়, তো মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, তোমার প্রথমে তোমার সেন্টিওল হলো স্পিন্ডেল তন্তু তৈরি করে, উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল তৈরি করে, আর প্রাণীর ক্ষেত্রে কে তৈরি করে, সেন্টিওল তৈরি করে। এতটুকু আমরা অলরেডি জেনে গেছি। তো এই যে স্পিন্ডেল তন্তু, তো এটা কেন তৈরি হয়, এটা তৈরি হয় কারণ কি, এর সাথে তোমার হলো ক্রোমোজোম গুলো লেগে থাকবে, এর সাথে এক একটা তন্তুর সাথে, এক একটা সুতার সাথে এক একটা ক্রোমোজোম লেগে থাকবে। তো ওই জিনিসটাই কি, ওই জিনিসটা ক্রোমোজোম লেগে থাকে। কারণ ক্রোমোজোম কিভাবে লেগে থাকবে, এই যে ক্রোমোজোম, এই যে পুরো একটা ক্রোমোজোম, তো এই পুরা ক্রোমোজোম কিন্তু তোমার এই যে ধরো এটা হলো তোমার সেই স্পিন্ডেল তন্তু, তো এর সাথে কিন্তু পুরা ক্রোমোজোম লেগে থাকে না, এর সাথে শুধু কি লেগে থাকে,
শুধু সেন্ট্রোমিয়ার জিনিসটা লেগে থাকে। এখন কথা হলো এটা সেন্ট্রোমিয়ার লেগে থাকে, ঠিক আছে, বাট তুমি যদি আরো ভিতরে ঢোকো সেন্ট্রোমিয়ারের কে লেগে থাকে, সেন্ট্রোমিয়ারের ভিতরে ঢুকলি সেন্ট্রোমিয়ারের মূলত এই কাইনেটোকোরটাই হলো লেগে থাকে। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের মধ্যে কাইনেটোকোর আছে বলে সেন্ট্রোমিয়ার হলো তোমার স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকতে পারে। যদি কাইনেটোকোর সেন্ট্রোমিয়ারে না থাকলো তাহলে সেন্ট্রোমিয়ার কখনোই স্পিন্ডল তন্তু বা যে কোনো কিছুর সাথে কখনোই ক্রোমোজোম লেগে থাকতে পারতো না, সেন্ট্রোমিয়ার লেগে থাকতে পারতো না। সেন্ট্রোমিয়ার কোনো জায়গার সাথে লেগে থাকে তার একমাত্র কারণ হলো এই কাইনেটোকোর। তো এটাই মূলত তোমার কাইনেটোকোরের কাজ। তো এখানে একটা কথা বলছে কি, কাইনেটোকোরে মাইক্রোটিউবিউল সংযুক্ত হয়, অর্থাৎ শুধু মাইক্রোটিউবিউল না, স্পিন্ডল তন্তুর মাইক্রোটিউবিউল মানে তোমার সুতা টাইপের যে কোনো কিছু, অর্থাৎ একটা ক্রোমোজোমকে তুমি কোনো জায়গায় লাগাবা তোমার অবশ্যই এর সেন্ট্রোমিয়ার অংশটাই লাগানো লাগবে, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরই লাগবে। যদি আমার সেন্ট্রোমিয়ারে কাইনেটোকোর না থাকে তাহলে সেন্ট্রোমিয়ারটা কোনো কিছুর সাথে লেগে থাকতে পারবে না। তো ওই জিনিসটা এখানে বলছে যে কি হলো, তোমার কাইনেটোকোর হলো মাইক্রোটিউবিউলে সংযুক্ত হয়, অর্থাৎ কাইনেটোকোর মূলত সংযুক্ত করে, এতটুকু কথা। শুধু যে মাইক্রোটিউবিউলে করবে এমন না, এটা তোমার ওই স্পিন্ডল তন্তুতে করবো, দুনিয়ার সবকিছুতে ক্রোমোজোমকে সংযুক্ত করবে, কে করবে, এই কাইনেটোকোর করবে। এই হলো তোমার মূলত কাইনেটোকোর। তারপরে আমাদের কি সম্পর্কে জানা লাগবে, তারপরে তোমার ক্রোমোমিয়ার সম্পর্কে জানা লাগবে। তো ক্রোমোমিয়ার কথা তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম। ক্রোমোমিয়ার ক্রোমোমিয়ার কথাটা এর আগেও তোমাদেরকে বলেছিলাম, আবার বলি যে ক্রোমোমিয়ার জিনিসটা কি। ধরো এটা হলো আমার ধরো একটা ক্রোমোজোম, এই হলো আমার একটা ক্রোমোজোম, তো এই হলো আমার একটা ক্রোমোজোম। এখন এই যে ক্রোমোজোম, তো ক্রোমোজোমটা নর্মালি এরকম আছে, তো কি হয় তোমার হলো নর্মালি ক্রোমোজোম ঠিকই থাকে। এখন ক্রোমোজোমে তোমার বিভাজন আছে। ধরো আমরা তো মূলত মাইটোসিস মায়োসিস দুইটা কোষ বিভাজন চিনি। এখন আমরা 9-10 কিন্তু মাইটোসিসের 5টা ধাপ পড়েছি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপ পড়েছি যে মাইটোসিস 5টা ধাপে হয়। আর কিন্তু আমরা মায়োসিস সম্পর্কে কিন্তু 9-10 তেমন একটা পড়ি না, বাট তোমরা যখন 11-12 এর পরের অধ্যায়টা পড়বে তখন কিন্তু মায়োসিস সম্পর্কে বিস্তারিত পড়বো। অর্থাৎ মায়োসিস জিনিসটা মাইটোসিসের থেকেও অনেক বেশি জটিল। কেন জটিল, এই মায়োসিসের তোমার প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো মায়োসিস 1 আর একটা হলো মায়োসিস 2। তো মায়োসিস 1 কি, তোমার মায়োসিস 1 কে আবার তোমার 4 ভাগে ভাগ করা হয়, প্রোফেজ 1 তোমার হলো মেটাফেজ 1, তোমার হলো অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এরকম এক এক করে 4 ভাগে ভাগ করা হয়। আবার মায়োসিস 2 কেও আবার এরকম হলো প্রোফেজ 2, মেটাফেজ 2, হলো টেলোফেজ 2 এরকম ভাবে ভাগ করা হয়। তো এই যে প্রোফেজ যে 1 আছে, মায়োসিসের একটা ভাগ প্রোফেজ 1, এই প্রোফেজ 1 কে আবার 5টা ভাগে ভাগ করা হয়। 5টা ভাগ কি কি, তোমার লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপরে হলো তোমার ডিপ্লোটিন আর হলো ডায়াকাইনেসিস, এই 5 ভাগে ভাগ করা হয়। এই 5 ভাগ তো তোমাদের অত কিছু মাথায় ঢুকবে না, তোমরা জাস্ট মাথায় রেখো যে মাইটোসিসের একটা ভাগ, অর্থাৎ মায়োসিস কোষ বিভাজনের একটা ধাপ, কি একটা ধাপ হলো তোমার লেপ্টোটিন। তো যখন হলো তোমার হলো ক্রোমোজোম, ধরো নিউক্লিয়াস যখন হলো এই হলো কি, যখন হলো তোমার এই মায়োসিস বিভাজনে যাবে, তো তার কি হবে, সে হলো এই লেপ্টোটিন অবস্থায় আসবে। এখন লেপ্টোটিন অবস্থায় যখন হলো তোমার হলো ক্রোমোজোম কি যাবে, তোমার লেপ্টোটিন অবস্থায় যখন হলো এই যাবে নিউক্লিয়াস যাবে, তখন অলরেডি তোমার বিভাজন শুরু হয়ে গেছে। শুরু হলে কি হবে, তোমার এর ক্রোমাটিন তন্তুতে এরকম ক্রোমোজোমে পরিণত হয়ে যাবে, পুরোপুরি হবে না, হালকা পাতলা হয়ে যাবে। তো হালকা পাতলা ধরো ক্রোমোজোমটা একদম প্রপারলি গঠিত হয়নি, বাট হালকা পাতলা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে তোমার কি হবে, তোমার নর্মালি তুমি যখন মাইটোসিস বিভাজন হবে তখন এই জিনিসটা তুমি দেখতে পাবা না, বাট যখন তুমি হলো মায়োসিসের লেপ্টোটিনে তোমার যখন হলো হলো কি বলে নিউক্লিয়াস যখন হলো মায়োসিসের লেপ্টোটিন পর্যায়ে যাবে, তখন নিউক্লিয়াসের যে ক্রোমোজোমটা তৈরি হবে ওই ক্রোমোজোমের মধ্যে তুমি এরকম কালো 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 ফুটা দেখবা, এবং কালো কালো অসংখ্য এরকম কালো কালো ফুটা দেখবা। তো এই যে কালো কালো ফুটা দেখা যায়, এই জিনিসটাকে তোমার মূলত কি বলে, এই জিনিসটাকে মূলত তোমার ক্রোমোমিয়ার বলা হয়। অর্থাৎ এই ক্রোমোমিয়ারটা তোমার অন্য কোনো সময় দেখা যায় না, এটা শুধুমাত্র তোমার মায়োসিসের লেপ্টোটিন পর্যায়ে দেখা যায়। লেপ্টোটিন পর্যায়ে তোমার আস্তে আস্তে এই ফুটাগুলো তৈরি হয়। আস্তে আস্তে এই ফুটাগুলো কখন তৈরি হয়, মায়োসিসের লেপ্টোটিন পর্যায়ে। এখন কি হয়, তোমার লেপ্টোটিন পর্যায়টা হলো লেপ্টোটিন পার হয়ে তোমার লেপ্টোটিনের পরে তোমার জাইগোটিন পর্যায়ে হয়, তারপরে তোমার প্যাকাইটিন পর্যায়ে। তো লেপ্টোটিনের পরে যখন হলো তোমার জাইগোটিন পার হয়ে তোমার হলো এই কি বলে নিউক্লিয়াস যখন প্যাকাইটিন পর্যায়ে যায়, তখন কি হয়, তখন এই যে কালো দাগগুলো আস্তে আস্তে হোস্টেল হয়ে একদম মানে কি বলবো একদম সুগঠিত হয়ে যায়। অর্থাৎ তোমার লেপ্টোটিনে হইতে শুরু করে, কালো দাগগুলো তোমার হলো মানে দেখতে মানে কালো দাগগুলো তোমার তৈরি হওয়া শুরু হয় তোমার লেপ্টোটিন। তারপর লেপ্টোটিন আর জাইগোটিন জুড়ে হলো শুরু হয়, মানে হইতে থাকে, হইতে 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 যখন প্যাকাইটিনে যায়, প্যাকাইটিনে গেলে কালো দাগে একদম ভরে যায়, মানে প্যাকাইটিনে আর তৈরি হয় না তোমার, প্যাকাইটিনে একদম কালো দাগে ভরে যায়। কারণ প্যাকাইটিনে একদম প্রপারলি কালো দাগগুলো দেখা যায়, তো এটাই মূলত এই কালো দাগ, যে কালো দাগ এটাকে মূলত ক্রোমোমিয়ার বলা হয়। অর্থাৎ ক্রোমোমিয়ারের সূচনা কি হয়, তোমার মায়োসিস বিভাজনে লেপ্টোটিন পর্যায়ে শুরু হয়। ক্রোমোমিয়ারের সূচনাটা কখন হয়, মায়োসিস বিভাজনে লেপ্টোটিন পর্যায়ে। আর এটা একদম স্পষ্ট দৃষ্টিগোচর একদম প্রপারলি দেখা যায় কখন, প্যাকাইটিন পর্যায়ে।
এটা সূচনা ঘটে, ক্রোমোমিয়ারের সূচনা ঘটে কখন? সূচনা ঘটে হলো তোমার লেপটোটিন পর্যায়ে, মায়োসিসের লেপটোটিন পর্যায়ে। আর হলো এই ক্রোমোমিয়ার গুলো একদম সুস্পষ্ট হয়, প্রপারলি দেখা যায় কখন দেখা যায়? এই প্যাকাইটিন পর্যায়ে। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। এই মূলত তোমার ক্রোমোমিয়ার জিনিস। এখন ক্রোমোমিয়ার সম্পর্কে তোমার এখানে আর তেমন কিছু বলা নাই। এখানে তোমার আরেকটা কথা বলা আছে যে এই জিনিসটা আসলে কি, এই যে এইগুলা এইগুলা যে ফুটা ফুটা, তো এইগুলাকে তোমার বইতে কি বলা আছে? বইতে এইগুলাকে তোমার ক্ষুদ্র গুটিকা বলেছে। ক্রোমোমিয়ার মানে কি কি? ক্ষুদ্র গুটিকা, ক্ষুদ্র গুটির মতো। অর্থাৎ আমরা তো গুটি চিনি, গুটি এই যে এরকম হয়, ক্ষুদ্র মানে একদম ছোট গুটি, এই যে এরকম 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 ছোট। এটাকে তোমাদের বোঝার জন্য বলছে যে ক্রোমোমিয়ার জিনিসটা কি, ক্ষুদ্র গুটিকা, এই যে এই জিনিসটা ক্ষুদ্র গুটিকা। আরেকটা জিনিস বলছে, এই ক্রোমোমিয়ারের আরেকটা সুন্দর নাম আছে, ক্রোমোমিয়ারের একটা সুন্দর অপর নাম আছে, যেটাকে তোমার ইডিওমিয়ার বলা হয়। ক্রোমোজোমের একটা অপর নাম আছে, এটাকে তোমার ইডিওমিয়ার বলে। এই দুইটা জিনিস আমাদের জানা লাগবে, বাট মেইনলি আমাদের এই জিনিসটা বোঝা লাগবে যে আসলে ক্রোমোমিয়ার জিনিসটা কি। এটা কখনো তুমি দেখতে পারবে না, শুধুমাত্র মায়োসিস বিভাজনেই দেখতে পারবা। কেমনে দেখতে পারবা? যখন তোমার নিউক্লিয়াসটা মায়োসিস বিভাজনে লেপটোটিন পর্যায়ে যাবে, তখন আস্তে আস্তে এই ক্ষুদ্র গুটিকাগুলো তৈরি হওয়া শুরু হবে। মায়োসিস লেপটোটিন হলো, জাইগোটিন হলো, তখন জাইগোটিন পার হয়ে যখন প্যাকাইটিন দশায় যাবে, তখন এই ক্ষুদ্র গুটিকাগুলো তৈরি হয়ে তোমার পুরো ক্রোমোজোম ভরে যাবে। তখন প্যাকাইটিনে একদম সুস্পষ্ট ভাবে দেখতে পারবা যে আমার ক্রোমোজোমটা এই গুটিকায় ভরে গেছে। তো এই জিনিসটাই ক্রোমোজোম, তো ক্রোমোমিয়ার। তো আমাদের এই জিনিসটাই বোঝা লাগবে। আর এছাড়া অন্য একটা নাম ইডিওমিয়ার, আর এটা ক্ষুদ্র গুটিকা। এই হলো তোমার ক্রোমোমিয়ারের কাহিনী। তা আমি মোটামুটি তোমাদেরকে ক্রোমোমিয়ার জিনিসটা বুঝাইলাম, তোমাদেরকে মুখ্য কুঞ্চন আমি বুঝাইছি, তোমাদেরকে কিন্তু আমি মুখ্য কুঞ্চন বুঝাইছি। তাই না? এখন এখন কি আছে? এখন তোমার আছে হলো গৌণ কুঞ্চন। তো এখন তোমার কি আছে? এখন আছে তোমার গৌণ কুঞ্চন বা গৌণ খাস। তো আমি অলরেডি কিন্তু তোমাদেরকে পড়াইছি, তো জিনিসটা তোমাদেরকে আবার বলি। তোমার এই হলো একটা ক্রোমোজোম, এই হলো একটা, তো মাঝখানে কি আছে? মাঝখানে তুমি এইখানে দিলা কি, এখানে হলো তুমি তোমার ইডারে দিলে সেন্ট্রোমিয়ারে দিলে, তো এখানে একটু চেপে যাবে, এখানে একটু চেপে যাবে, এই যে চেপে গেল, চেপে গিয়ে যে একটু খাজ মতো একটু গর্ত মতো হয়ে গেল। তো এই জিনিসটাকে নাম দেওয়া হয়েছে মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন। এখন কি হয়? এখন শুধু যে একটা ক্রোমোজোমে মুখ্য কুঞ্চন আছে তা না, একটা ক্রোমোজোমে তুমি কি পাবা? একটা ক্রোমোজোমে তুমি গৌণ কুঞ্চন পাবা, গৌণ কুঞ্চন পাবা। একটা ক্রোমোজোমে তুমি কি পাবা? গৌণ কুঞ্চন পাবা। তো এই গৌণ কুঞ্চনকে গৌণ খাজও বলা হয়। তো যেমন মুখ্য কুঞ্চনকে মুখ্য খাজ বলা হয়েছে, আর ইংলিশে গৌণ কুঞ্চনকে কি বলা হয়েছে? মানে মুখ্য কুঞ্চনকে প্রাইমারি কনস্ট্রিকশন, আর গৌণ কুঞ্চনকে কি বলা হবে? এটাকে তোমার সেকেন্ডারি কনস্ট্রিকশন বলা হবে। কারণ তোমার গৌণর ইংলিশ হলো সেকেন্ডারি, আর খাজের ইংলিশ হলো কনস্ট্রিকশন, এজন্য সেকেন্ডারি কনস্ট্রিকশন। তো এটা একটু মাথায় রাখা। এখন এই গৌণ কুঞ্চন জিনিসটাকে একটু বোঝায়। এইখানে মুখ্য কুঞ্চন আছে, সেন্ট্রোমিয়ার থাকার কারণে আমরা বুঝলাম। এখন গৌণ কুঞ্চন জিনিসটাকে, গৌণ কুঞ্চন হলো, তোমাদেরকে আমি আগেই বলছিলাম যখন তোমাদেরকে নিউক্লিয়াস পড়াইছিলাম, যে নিউক্লিয়াসের চারটা অংশ, চারটা অংশের মধ্যে একটা অংশ কি? নিউক্লিওলাস। তো নিউক্লিওলাসটা কিভাবে থাকে? নিউক্লিওলাসটা তোমার ধরো এই যে নিউক্লিয়াসের মধ্যে এরকম ধরো ক্রোমাটিন তন্তু আছে, ক্রোমাটিন তন্তুর সাথে এই যে এইখানে ধরো এখানে আবার নিউক্লিয়াস আছে, আবার এবার ক্রোমাটিন তন্তুতে ভরা আছে। তার মানে দেখতেছো যে এই যে নিউক্লিয়াসটা কিন্তু আলাদা ভাবে নেই, এটা কিন্তু ক্রোমাটিন তন্তুর সাথে লেগে আছে। তো যখন এই ক্রোমাটিন তন্তুগুলা ক্রোমোজোমে পরিণত হয়ে যাবে, যখন কি হবে? যখন ক্রোমাটিন তন্তুটা ক্রোমোজোমে পরিণত হবে, তখন কি হবে? কোনো না কোনো ক্রোমোজোমের সাথে কিন্তু এই কি বলে, তাহলে কি বলে, কোনো না কোনো ক্রোমোজোমের সাথে কি হয়? কোনো না কোনো ক্রোমোজোমের সাথে এই হলো আমার নিউক্লিওলাস জিনিসটা লেগে থাকবে। এটা তোমার একটা ক্রোমোজোমও হইতে পারে, আবার কয়েকটা ক্রোমোজোমও হইতে পারে। এটা হলো তোমার প্রজাতি ওয়াইজ ভ্যারি করবে। তো এই নিউক্লিওলাসটা কিন্তু কোনো কোনো ধরো এইখানকার আমার পুরা ক্রোমাটিন তন্তু কি হয়েছে? পুরা ক্রোমাটিন তন্তু ক্রোমোজোমে পরিণত হয়ে গেছে। ধরো এই একটা ক্রোমোজোম তৈরি হলো এই ক্রোমাটিন তন্তু থেকে, তো এই ক্রোমোজোমের সাথে একটু আমার নিউক্লিওলাসটা লেগে থাকলো, এখানে লেগে থাকলো। আরেকটা ক্রোমোজোম তৈরি হলো, এই ক্রোমোজোমের সাথে একটু আমার নিউক্লিওলাসটা লেগে থাকলো, আরেকটা তৈরি হলো, আরেকটার সাথে এই যে একটু লেগে থাকলো। এরকম কয়েকটা ক্রোমোজোমের সাথেও লেগে থাকতে পারে। আবার হলো কিসে মানে এরকম একটা ক্রোমোজোমের সাথেও লেগে থাকতে পারে, এটা প্রজাতি ওয়াইজ ভ্যারি করবে। তো এরকম হইতে পারে। তো এই জিনিসটা ধরো, তার মানে কি, কিছু কিছু ক্রোমোজোম আছে যাদের সাথে নিউক্লিওলাস লেগে থাকে। কেমনে লেগে থাকে? এই ধরো আমার এখানে নিউক্লিওলাস জিনিসটা লেগে থাকলো, ধরো এই যে এই ক্রোমোজোমের এইখানে, এইখানে ধরো এই যে এইখানে হলো আমার নিউক্লিওলাস জিনিসটা লেগে থাকলো, এই যে নিউক্লিওলাস লেগে থাকলো, এটা হলো আমার নিউক্লিয়াস। তার মানে কি, এই যে এখানে কিন্তু একটা খাস তৈরি হয়ে যাবে, এখানে কিন্তু একটা খাস তৈরি হয়ে যাবে, তাই না? এই যে নিউক্লিয়াস এই যে এখানে লেগে থাকলো, এই যে হলো আমার নিউক্লিয়াস। তার মানে কি, এই যে এখানে কিন্তু এই যে একটা খাস তৈরি, এই যে এখানে যেরকম এরকম খাস তৈরি হয়ে গেছিল, এখানে কিন্তু এরকম একটা খাস তৈরি হয়ে যাবে নিউক্লিয়াস লেগে থাকার কারণ। তাহলে এই খাসকে কি বলবো? এটাকে তো মুখ্য কাজ বলে দিচ্ছি, যে এই যে খাস, এই খাসকে আমরা গৌণ কুঞ্চন বলবো। এই খাসকে কি বলবো? এই খাসকে আমরা গৌণ খাস বলবো। তো জিনিসটা আমরা বুঝতে পারছি। এই গৌণ খাস কিছু কিছু প্রজাতিতে অনেকগুলা ক্রোমোজোমের মধ্যেও থাকতে পারে, ক্রোমোজোমের সাথেও থাকতে পারে, আবার কিছু কিছু প্রজাতিতে শুধুমাত্র একটা ক্রোমোজোমের সাথেও থাকতে পারে। এটা প্রজাতি ওয়াইজ ভ্যারি করবে। তো এই জিনিসটা আমাদের জানা লাগবে যে এই খাসটা কোন গৌণ খাস বলা হয়। তো এই জিনিসটা কিন্তু তোমাদের বইতে এই জিনিসটা অত প্রপারলি বোঝাই নাই, তোমাদের বইতে জিনিসটা একদম মানে কি বলবো, মানে প্রপারলি তোমাকে বোঝাইতে পারে নাই। তো তোমাদের একটু বোঝা লাগবে যে তোমার এই জিনিসটা আসলে কি।
এই খাসকে কি বলা হয়? এই খাসকে তোমার বলা হয় হলো, মানে এই খাসকে তোমার বলা হয়, এই খাসকে তোমার কি বলা হয়? এই খাসকে তোমার বলা হয় হলো গৌণ কুঞ্চন বা গৌণ খাস বলা হয়। এখন এই গৌণ খাসের সাথে একটা জিনিসের একটা সম্পর্ক আছে, সেটা কি? সেটা হলো স্যাট। তো এইখানে তোমাদেরকে একটা জিনিস আমি একটু বলি, এখানে জিনিসটা কি, তোমাদের একটা জিনিস ভুলায় যায়। তোমরা স্যাট ওয়ার্ডটার সাথে পরিচিত, আমি তোমাদেরকে যখন নিউক্লিয়াস পড়াইছিলাম তখন তোমাদের এই স্যাট জিনিসটা পড়াইছিলাম, স্যাট বা স্যাটেলাইট। স্যাট বা স্যাটেলাইট, তো তোমাদের বইতে এই জিনিসটা প্রপারলি তোমাদেরকে বোঝায়নি, তোমাদেরকে একদম মানে কনফিউশনের মধ্যে রেখে দিচ্ছে। তো আমি তোমাদেরকে এই কনফিউশনটা দূর করবো। কনফিউশনটা কিভাবে দূর করবো তোমাদেরকে বলি, যে আসলে ধরো এই একটা ক্রোমোজোম, তাই না? ক্রোমোজোমে ধরো এই সেন্ট্রোমিয়ার আছে, এখানে তোমার খাস তৈরি হয়েছে, এই খাসকে তোমার মুখ্য খাস বলেছি, মুখ্য খাস গেল। দেন ক্রোমোজোমের এইখানে তোমার হলো কি লেগে আছে? নিউক্লিওলাস লেগে আছে, নিউক্লিওলাস, নিউক্লিওলাস লেগে আছে। তো এইখানে একটা খাস তৈরি হয়েছে, এই খাসকে আমরা কি বলেছি? গৌণ খাস বলেছি। এখন এই যে নিউক্লিওলাসের দেখো এই যে এই অংশটুকু কিন্তু এই খাদের সাথে লেগে আছে, যে নিউক্লিওলাসের যে এই যে অংশটুকু, এই অংশটুকু থেকে তোমার মূলত স্যাট বলা হয়, বা স্যাট বা স্যাটেলাইট বলা হয়। এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে, এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে, যে তোমার নিউক্লিওলাসের যেই অংশটুকু, নিউক্লিওলাসের যেই অংশটুকু তোমার হলো এই যে ক্রোমোজোমের সাথে লেগে থাকে, নিউক্লিওলাসের যেই অংশটুকু তোমার ক্রোমোজোমের সাথে লেগে থাকে ওই অংশটাকে স্যাট বলা হয়। আর ক্রোমোজোমের যেই অংশটুকু থাকে ওই অংশটুকুকে তোমার গৌণ খাস বলা হয়। এই জিনিসটা তোমাদের বলাই যাবে, তোমাদের গৌণ খাস আর স্যাট এই দুইটা জিনিস তোমরা বই পড়ে কোনোদিন বুঝতে পারবে না। তোমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে গৌণ খাস কি। গৌণ খাস হলো তোমার এই নিউক্লিওলাসের কারণে ক্রোমোজোমে যে খাঁজটা তৈরি হয় ওটাকে তোমার গৌণ খাঁজ বলা হয়। আর হলো তোমার হইলে নিউক্লিওলাসের, অর্থাৎ নিউক্লিওলাসের যেই অংশটুকু তোমার ক্রোমোজোমের সাথে লেগে থাকে, নিউক্লিওলাসের যেই অংশটুকু তোমার ক্রোমোজোমের সাথে লেগে থাকে ওই অংশটুকুকে তোমার স্যাটেলাইট স্যাট বলা হয়। অর্থাৎ ওই স্থান, যেই স্থানটুকু লেগে থাকে ওই স্থানকে স্যাট বলা হয়। অর্থাৎ ক্রোমোজোমের অংশ হলো গৌণ কুণ্ডন, আর নিউক্লিয়াসের অংশ হলো তোমার স্যাট। কোন অংশটুকু? যেই অংশটুকু লেগে থাকতেছে ওই অংশটুকু। তো আমি তোমাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি যে জিনিসটা আসলে কি। তো তোমরা কখনো স্যাট আর হলো গৌণ খাঁজ গোলাবে না। গৌণ খাঁজ হলো ক্রোমোজোমের অংশ, যে অংশটা নিউক্লিয়াসের সাথে লেগে থাকে। আর স্যাট কি? স্যাট হলো নিউক্লিওলাসের অংশ, যেই অংশটুকু তোমার ক্রোমোজোমের গৌণ খাঁজের সাথে লেগে থাকে। এই হলো বিষয়। তো মূলত আমরা হলো স্যাট আর এই জিনিসগুলো বুঝে গেলাম। এখন আমাদের গৌণ খাস সম্পর্কে দুই তিনটা তথ্য জানা লাগবে। গৌণ খাসকে কি বলা হয়? গৌণ খাসকে তোমার নিউক্লিওলাস গঠনকারী ই বলা হয়, নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয়। তো গৌণ খাসকে কেন নিউক্লিওলাস পুনর্গঠন অংশ বলা হয় এটা তোমরা তো বুঝেই গেলা, যে কারণ কি, এই যে গৌণ খাসের এখান থেকে কি হয়? নিউক্লিওলাসটা থাকে, এজন্য একে কি বলা হয়? একে তোমার নিউক্লিওলাস, নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয়। পুনর্গঠন অঞ্চল বলা হয়। কেন বলা হয়? কারণ কি, এখান থেকে তোমার মূলত কি হয়? এখানে তোমার নিউক্লিয়াসটা অবস্থান করে, বা এইখান থেকে মানে জিনিসটা দেখে মনে হচ্ছে যে এখান থেকে আমার নিউক্লিয়াসটা সৃষ্টি হচ্ছে বা গঠিত হচ্ছে, দেখে তো তাই মনে হচ্ছে, এই জন্য একে নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল, বা হলো তোমার ইংলিশে হলো কি বলা হয়? ইংলিশে তোমার নিউক্লিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার, অর্গানাইজার রিজিয়ন বলা হয়, অর্গানাইজার রিজন বলা হয়। তো এই সবগুলার প্রথম অক্ষর নিয়ে এখানকার এন, এখানকার ও, আর এখানকার ওর, আর নিয়ে এটাকে অর বলা হয়। অর্থাৎ তোমার গৌণ কুঞ্চনকে কি বলা হয়? নর বলা হয়, নর। অর্থাৎ তোমার যেই জায়গা থেকে নিউক্লিয়াস তৈরি হয় ওই জায়গাটাকে তোমার নর বলা হয়, ক্রোমোজোমের যেই জায়গা থেকে তৈরি হয়। অর্থাৎ এই হলো তোমার গৌণ কুঞ্চনের আরো কিছু নাম, এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল, বা ইংলিশে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, বা নর বলা হয়। তা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জানা লাগবে, কি জানা লাগবে? মানুষে 5 জোড়া নখ থাকে। মানুষে কি থাকে? মানুষের পাঁচ পাঁচ জোড়া নখ থাকে, মানুষের 5 জোড়া নখ থাকে। এখন এই জিনিসটা কেমনে কি? মানুষের 5 জোড়া নখ থাকে, তো 5 জোড়া নখ জিনিসটা আসলে কি আমি তোমাদেরকে বলি। 5 জোড়া নখ থাকে মানুষের, তো মানুষের কিভাবে 5 জোড়া নখ থাকে এটা তোমাদেরকে বোঝায়। তো মানুষের এখানে তোমার কিছু ক্রোমোজোমের সংখ্যা দিয়ে আছে, যে মানুষের 13 নাম্বার ক্রোমোজোম, মানে এখানে ক্রোমোজোম বলা নাই, জোড়ার কথা বলা আছে, বুঝছো? জোড়ার কথা বলা আছে। অর্থাৎ মানে মানুষের জোড়া না, মানে তোমার 5টা ক্রোমোজোমের কথা বলা আছে, অর্থাৎ পাঁচটা ক্রোমোজোমের কথা বলা আছে এখানে। কি কি? তো তোমরা ক্রোমোজোমের নাম কোনোদিন মনে রাখবা না, ক্রোমোজোমের কত নাম্বার ক্রোমোজোম মনে রাখবে না, জাস্ট মাথার কাছে মানুষের 5 জোড়া নর আছে, কেমনে আছে তোমাদেরকে বোঝায়। তো এই হলো এই সেই 5টা ক্রোমোজোম, এইটা একটা ক্রোমোজোম, এইটা একটা ক্রোমোজোম, এইটা একটা ক্রোমোজোম, এইটা একটা ক্রোমোজোম, আর এইটা আরেকটা। এই হলো সেই 5টা ক্রোমোজোম, এই 5টা ক্রোমোজোম। ভালো কথা। এখন এখানে নম্বর দিয়ে আছে ধরো 13, 14, 15, 21, 22। ধরো এটা হলো আমার 13, এটা হলো আমার 14, এটা হলো 15, আর এটা হলো তোমার 21 আর 22। তো নিচে লেখা লাগতো 15, 21 আর হলো 22। তো ভালো কথা। তো এদের কি আছে? এদের সাথে হলো তোমার কি আছে? এদের সাথে আমার নিউক্লিওলাস জিনিসটা আছে। কেমনে আছে? ধরো এই ধরো আমার নিউক্লিওলাস, তো এই ধরো এইখানে, এই ধরো এইখানে আমার নিউক্লিওলাসটা আছে। এখানে যদি আমার নিউক্লিয়াস থাকে তাহলে জিনিসটা একটু ইয়ে হয়ে গেলে, এটা আসলে বেশি দূরে আঁকানো হয়ে গেছে, আর একটু কাছে আঁকানো উচিত ছিল।
আসলে বোঝানো লাগবে, তো এই জন্য কাছে আনানো লাগবে। ধর এই জিনিসটা, এইখানে ধরো নিউক্লিওলাস আছে, দেন কি আছে, এইখানে একটা ক্রোমোজোম আছে, এইখানে আরেকটা ক্রোমোজোম আছে। তো এইখানে ধরো এইখানে একটা গৌণ খাঁজ তৈরি হয়েছে, আবার এইখানে আরেকটা গৌণ খাঁজ তৈরি হয়েছে। তার মানে কি, এই যে এক জোড়া গৌণ খাঁজ, তারপরে এইখানে কি, এইখানে এক জোড়া গৌণ খাঁজ, তারপরে এইখানে কি, এই যে এইখানে এক জোড়া ক্রোমোজোম, এরকম 5টা ক্রোমোজোমে 5 জোড়া গৌণ খাঁজ পাবো। আর গৌণ খাঁজকে কি বলা হয়, গৌণ খাঁজকে নর বলা হয়। এর জন্য বলছে কি, মানুষের হলো 5 জোড়া নর থাকে। তা আমি, আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমি তোমাদেরকে কি বোঝাইতে চাচ্ছি। যে গৌণ খাঁজ জিনিসটা কি, গৌণ খাঁজ হলো তোমার এই নিউক্লিয়াস থাকার কারণে ক্রোমোজোমে যে ইটা সৃষ্টি হয়, ক্রোমোজোমে তোমার হলো তোমার গৌণ খাঁজ থাকার কারণে কি হয়, গৌণ খাঁজ থাকার কারণে তো, সরি, নিউক্লিয়াসের কারণে ক্রোমোজোমে যে খাঁজটা তৈরি হয়, ওই খাঁজটাকে তোমার গৌণ খাঁজ বলা হয়। কারণ গৌণ খাঁজে যেহেতু নিউক্লিয়াস থাকে, এই জন্য একে নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল বা নর বলা হয়। তো এটা কি হয়, এটা তোমার কোনো কোনো প্রজাতিতে একটা ক্রোমোজোমের সাথেও থাকতে পারে এই নিউক্লিয়াসটা, আবার কোনো কোনো প্রজাতিতে অনেকগুলো ক্রোমোজোমের সাথেও থাকতে পারে। তো মানুষের কয়টা ক্রোমোজোমের সাথে আছে, 5টা ক্রোমোজোমের সাথে নিউক্লিয়াস আছে। ভালো কথা, এখন 5টা ক্রোমোজোমের 2টা বাহুর সাথে এরা থাকে। এর জন্য কি বলা হয়েছে, যেহেতু 2টা বাহু, প্রতিটা বাহুতে একটা একটা খাঁজ দ্বারা 2টা খাঁজ, এরকম করে 10টা খাঁজ, এই জন্য 5 জোড়া নর বলা হয়েছে। কারণ প্রতিটা একটা একটা করে, ধরো 5টা ক্রোমোজোমে যদি 2টা বাহুতে থাকে, এই জন্য 5 জোড়া, 2টা 2টা করে 10টা হয়ে যাচ্ছে। এই জন্য বলছে কি, মানুষের হলো 5 জোড়া নর আছে, 5 জোড়া নর আছে বলে 5টাই আছে। তো এই এই জিনিসটাই তোমার মূলত বোঝাইছে। তো তোমরা জিনিসটা একটু বোঝো, মানে আমি তোমাদেরকে মানে যতটুকু প্রপারলি সম্ভব বোঝানোর ট্রাই করলাম। তারপরে গৌণকুঞ্জন, তাইলে আমাদের গেল গৌণকুঞ্জন সম্পর্কে। যদি তোমরা এই জিনিসটা বোঝো, তাইলে তোমার গৌণকুঞ্জন হয়ে যাবে। দেন আরেকটা জিনিস বলা আছে, স্যাটেলাইট বা স্যাট। তো এই জিনিসটা কি, তোমাদেরকে অলরেডি বুঝাই ফেলছি। এটা কিন্তু তোমাদের বইতে একদম মানে কি বলবো, কনফিউজ করে বলা আছে। মানে তুমি যদি এইটা পড়ো, তাহলে তোমার গৌণকুঞ্জন গোলাই যাবে, আবার গৌণকুঞ্জন বললে এটা গোলাই যাবে। অর্থাৎ এই দুইটা একসাথে তুমি বুঝতে পারবে না। তো আমি এই জন্য তোমাদেরকে আগে দুইটা একসাথে বুঝাই দিচ্ছি। অর্থাৎ ক্রোমোজোমে যে খাঁজটা হয়, ওটা হলো কি, ওটা হলো গৌণকুঞ্জন। আর হলো নিউক্লিয়াসের যেই অংশটা গৌণকুঞ্জনের সাথে লেগে থাকে, ওই অংশটাকে, ওই অঞ্চলটাকে তোমার স্যাট বা স্যাটেলাইট বলা হয়। এতটুকু হলো মেইন জিনিস। দেন কি বলা আছে, নিউক্লিয়াস বহনকারী ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। অর্থাৎ মানুষের এই যে 5টা ক্রোমোজোম, যে 5টা ক্রোমোজোমের সাথে কি আছে, নর আছে। অর্থাৎ এই 5টা ক্রোমোজোমকে আলাদাভাবে কি বলা হয়, এই 5টা ক্রোমোজোম আলাদাভাবে তোমার স্যাট ক্রোমোজোম বলা হয়। এই 5টা ক্রোমোজোমকে আলাদাভাবে কি বলা হয়, স্যাট ক্রোমোজোম বলা হয়। অর্থাৎ কারণ কি, এই ক্রোমোজোম গুলার সাথে কি আছে, এই ক্রোমোজোম গুলার সাথে তোমার কি আছে, এই ক্রোমোজোম গুলার সাথে হলো তোমার নিউক্লিয়াস আছে। এই জন্য এগুলাকে স্যাট ক্রোমোজোম বলা হয়। তো এই জিনিসটা বলা আছে, নিউক্লিয়াস বহনকারী ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। এখন তোমার উদাহরণ দিছে, কিন্তু এই জিনিসটা পুরো ইললজিক্যাল। এই জিনিসটাই তোমার মাথাটাকে ঘুরাই দেবে। এখানে তোমার 3টা উদাহরণ দিয়ে আছে। 3টা উদাহরণ কি কি, তোমার তুলা, পাট, শোলা। এখন আমার কথা হলো, তোমার কথা হলো, তুমি কি, আমি প্রকৃত কোষে, প্রকৃত কোষে তো সুগঠিত নিউক্লিয়াস থাকে, এতটুকু তো আমরা জানি। আমরা প্রথম থেকে তো এটাই পড়ে আসছি যে কি, প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। কিন্তু এরা এখানে যা বলছে, এরা এখানে কি বলছে, এরা এখানে বলছে যে স্যাট ক্রোমোজোম কাদের পাওয়া যায়, স্যাট ক্রোমোজোম তুলা, শোলা, পাট, ইটিসি, এইগুলাতে পাওয়া যায়। এখন কথা হলো, তার মানে কি, এরা এটা বুঝাচ্ছে যে তুলা, শোলা, পাট বা আরো কিছু আছে, এইগুলা বাদে অন্য কোনো, মানে অন্য কোনো নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না। কারণ তোমার যদি নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে, অবশ্যই তোমার নিউক্লিয়াসে কি থাকবে, অবশ্যই নিউক্লিয়াসে তোমার স্যাট ক্রোমোজোম থাকবে। অবশ্যই নিউক্লিয়াসে স্যাট ক্রোমোজোম থাকবে, কারণ কি, এই নিউক্লিওলাসের কোনো না কোনো ক্রোমোজোমের সাথে লাগানো থাকা লাগবে। এর জন্য তোমার দুনিয়ায় যত জীব আছে, যাদের ক্রোমোজোম আছে, তাদেরই স্যাট ক্রোমোজোম আছে। তো এই জিনিসটা পুরো ইললজিক্যাল। কিন্তু যেহেতু বইতে তোমার 3টা উদাহরণ দিয়ে আছে, এখন অনেকে তো তোমার স্যার যখন প্রশ্ন করে, স্যার তো অত ভেবে চিন্তে প্রশ্ন করবে না, স্যার দিয়ে দিল যে নিচের গণ্ডিতে স্যাট ক্রোমোজোম থাকবে না, 3টা উদাহরণ আছে, আরেকটা কিছু ঢুকাই দিল, তাহলে ওই যে ওইটা অ্যান্সার হয়ে যাবে। এই জন্য আমাদের একটু মুখস্থ করা লাগবে যে এখানে 3টা উদাহরণ আছে, স্যাট ক্রোমোজোম থাকে এরকম 3টা উদাহরণ আছে, কি কি, তুলা, শোলা, পাট। তুলা, শোলা, পাট, তো এই 3টা আমরা মাথায় রাখা লাগবে। বা তোমরা এই জিনিসটাও মাথায় রাখবে যে এটা পুরো আজাইর একটা কথা। অর্থাৎ দুনিয়ায় যত জীব আছে, যাদের ক্রোমোজোম আছে, তাদের অবশ্যই স্যাট ক্রোমোজোম থাকবে। স্যাট ক্রোমোজোম যদি না থাকে, তার মানে এটা বোঝাচ্ছে যে ওই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস নেই। এখন একটা প্রকৃত কোষী জীব হইলে অবশ্যই তার মধ্যে নিউক্লিওলাস থাকবে। তো এই জিনিসটা পুরো একটা আজাইরা কথা। বা তোমরা যেহেতু আমাদের এক্সাম্পল, মানে এমসিকিউর জন্য আমাদের জিনিসটা মাথায় রাখা লাগবে যে তুলা, শোলা, পাট, তুলা, শোলা, পাট, এদের স্যাট ক্রোমোজোম আছে। বাট এই জিনিসটা পুরোপুরি একটা ভুল কথা। এই জিনিসটা, এখন কথা হলো, এই জিনিসটা ভুলে যায়, মানে আমি ভুলে যেতাম, বুঝছো, আমার জিনিসটা মনে থাকতো না। তো আমি কেমনে মনে রাখি, তুলা, সলা, দুইটার নিচে লা আছে। তো এরা আমি যদি, তুমি যদি তুলাটা মনে রাখতে পারো, তাই পরীক্ষার হলে অপশন গুলা টেস্ট করে তুমি সোলাকে বের করে আনতে পারবে। অর্থাৎ তুমি তুলা জানো যে কি আছে, স্যাট ক্রোমোজোম তুলাই আছে, বাট তুলার সাথে কি আছে তুমি জানো না, তখন তুমি অপশন মিলাও। আমি এমনি পড়ছিলাম তুলা, আরেকটা তুলার সাথে মিল দেখে আরেকটা নাম পড়েছিলাম। এতটুকু তুমি মাথায় রাখবে যে আমি তুলা পড়েছিলাম, তুলার সাথে মিল আছে, এরকমই একটা নাম পড়েছিলাম। তো তুমি এখন খোঁজো, অপশনের ভিতরে খোঁজো যে এখানে কি আছে, এখানে সোলা আছে, তো সোলার মিল আছে কি তুলার সাথে। তো এমনি তুমি বোঝো। আরেকটা কি আছে, ধান আছে, ধানের সাথে তুলার কোনো মিল নেই, তার মানে ধান নেই, ধান ভুল, তার মানে সোলা।
এমনি আমি এমনি মনে রাখতাম তুলা সোলা, তুলা সোলা, তুলার সাথে মিলে রেখে সোলাটা আমার মনে এসে যাচ্ছে, এইভাবে আমি এই দুইটা জিনিস মনে রেখে দিতাম, জাস্ট মাথায় রাখতাম যে তুলাতে স্যাট ক্রোমোজোম আছে, আরেকটা তুলার সাথে মিল রেখে আরেকটা নাম আছে, কি আছে, সোলা আছে, তাই এমনি মনে রাখতাম। আর পাটটা একটু মুখস্থ রেখে দিতাম যে তুলা সোলার সাথে কি আছে, পাট আছে, তুলা সোলার সাথে কি আছে, পাট আছে। এইভাবে আমি এই তিনটা অপশন মনে রাখতাম। তো এই তিনটাতে স্যাট ক্রোমোজোম আছে, ঠিক আছে, এই তিনটাতে আছে, এই তিনটা সহ দুনিয়ায় যত জীব আছে সবারই স্যাট ক্রোমোজোম আছে, বাট এখানে তোমার তিনটার কথা বলা আছে। তো এমসিকিউর জন্য তোমার এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে যে তুলা সোলা পাট এগুলাতে স্যাট ক্রোমোজোম আছে, বাট তুমি তো লজিকের দিক থেকে দেখো তাহলে এটা একটা পুরো ভুল কথা, বাট এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। তারপরে আরেকটা কথা বলেছে কি, সোলার 1 নং ক্রোমোজোমে স্যাট ক্রোমোজোম, সোলার কি, সোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। তো এই যে মানুষের ধরো 1 নং ক্রোমোজোম, এই জিনিসটা আজাইরা কথা না, কারণ 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে জিনিসটা কি বোঝাচ্ছে, মানুষের 5টা ক্রোমোজোমে তোমার স্যাটেলাইট আছে, মানুষের 5টা ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। কোন 5টা ক্রোমোজোম, 13, 14, 15, 21, 22। তো এই 13, 14, 15, 21, 22 তোমার মনে রাখা লাগবে না, কিন্তু সোলার ক্ষেত্রে মাত্র একটা ক্রোমোজোমে তোমার নিউক্লিয়াসটা লেগে থাকে, একটা ক্রোমোজোমে। মানুষের 5টা ক্রোমোজোমে লেগে থাকে, সোলার ক্ষেত্রে একটা ক্রোমোজোমে নিউক্লিয়াস লেগে থাকে, এই জন্য বলছে সোলার 1 নং ক্রোমোজোমে তোমার কি থাকে, স্যাটেলাইট থাকে, অর্থাৎ 1 নং ক্রোমোজোমে তোমার নিউক্লিয়াস লাগা থাকে, আর কোনো ক্রোমোজোমে লাগা থাকে না। তো এটা মাথায় রাখবে যে সোলার 1 নং ক্রোমোজোমে কি থাকে, এই নিউক্লিয়াসটা থাকে। কত নং ক্রোমোজোম, 1 নং ক্রোমোজোমে থাকে, অর্থাৎ সোলাতে একটা ক্রোমোজোমে লাগানো থাকে। আর মানুষের কয়টা ক্রোমোজোমে লাগানো থাকে, 5টা ক্রোমোজোমে লাগানো থাকে। এইভাবে যদি তুমি বুঝে বুঝে বলো তাহলে এই জিনিসগুলো তোমার মনে থাকবে, যে সোলার একটা ক্রোমোজোমে লাগানো থাকে আর হলো মানুষের 5টা ক্রোমোজোমে লাগানো থাকে। তো এই হলো একটা এমসিকিউ আসতে পারে, তো এইগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। তো এইখানে তোমার মূলত এই হলো গৌণকুঞ্চন আর স্যাটেলাইট, খুবই কনফিউশন দুইটা টপিক, এটা যদি তুমি পড়ো তুমি আরো বেশি কনফিউজ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমার এই ভিডিওতে আমি যেমন বললাম এটা যদি তোমরা 1-2 বার একটু দেখো তাহলে কিন্তু জিনিসটা তোমার মাথায় ক্যাচ করবে, আর এটা যদি তুমি বুঝে পড়ো তাহলে তুমি কোনো কনফিউশনে পড়বা না। তো এই হলো আমি তোমাদেরকে এই গৌণকুঞ্চন আর হলো তোমার কি বলে স্যাটেলাইট মোটামুটি বুঝাই দেওয়ার ট্রাই করলাম। তারপরে কি আছে, তারপরে আছে হলো আমার টেলোমিয়ার। তো টেলোমিয়ার টপিকটা লাস্টে, আরেকটা টপিক আছে তোমার কি, আরেকটা টপিক আছে তোমার টেলোমিয়ার। তো টেলোমিয়ার টপিকটা সম্পর্কে আমরা একটু পড়বো, টেলোমিয়ার। তো টেলোমিয়ার, তাই না, এখন টেলোমিয়ার জিনিসটা কি একটু তোমাদেরকে বলি। টেলোমিয়ার জিনিসটা কি, টেলোমিয়ার হলো ধরো এটা হলো আমার ক্রোমোজোম, এইটা একটা ক্রোমোজোম। তো ক্রোমোজোমের যে মাথা, বুঝছো, এই যে ধরো প্রতিটা ক্রোমোজোমের যে মাথা আছে, ক্রোমোজোমের যে ক্রোমাটিড আছে, তাই না, ক্রোমাটিড আছে, 2টা ক্রোমাটিড নিয়ে গঠিত। তো ক্রোমাটিড যে মাথা আছে, মাথাটার গঠন একটু আলাদা, মানে ক্রোমাটিডের যে মাথাগুলা থাকে মাথাগুলার গঠন একটু আলাদা। তো মাথাগুলার গঠন কিভাবে আলাদা, তো মানে মাথায় কি থাকে, মাথায় হলো তোমার ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে। ডিএনএ রিপিটেড সিকোয়েন্স বলতে তোমার ধরো এরকম আছে, ডিএনএ রিপিটেড সিকোয়েন্স বলতে জিনিসটা কি, ধরো ডিএনএ এর ভিতরে তোমার কি আছে, নাইট্রোজেন ক্ষার আছে, অ্যাডেনিন, গুয়ানিন, তারপরে কি আছে হলো সাইটোসিন, আর হলো তোমার থায়োমিন, এগুলো হলো ডিএনএ 4টা নাইট্রোজেন বেস। তো তোমার এই যে এইখানে এইখানে কি থাকবে, এখানে ধরো এই যে ডিএনএ আছে, তো ডিএনএ এর মধ্যে তোমার ধরো ডিএনএ এর মধ্যে কি থাকে, ডিএনএ এর মধ্যে ধরো এরকম ভাবে ধরো একটা ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন আর থায়ামিন থাকলো, থায়ামিন আর অ্যাডেনিন থাকলো। তো এই জায়গাটা কি হবে, এই জায়গাটা কি থাকবে, এখানে তোমার মানে একটা না শুধু অ্যাডেনিন থায়ানিন, অ্যাডেনিন থায়ানিন, অ্যাডেনিন থায়ানিন একটা না থাকতে থাকবে। এই জায়গাটা ধরো একটা না সাইটোসিন গুয়ানিন, সাইটোসিন গুয়ানিন এরকম থাকে। বা নর্মাল ডিএনএ তে কি হয়, নর্মাল ডিএনএ তে তোমার এইগুলো ডিফার করে, অর্থাৎ অ্যাডেনিন থায়ানিন তার নিচে সাইটোসিন গুয়ানিন তারপরে থাইমিন অ্যাডেনিন এমনি থাকে। বাট এখানে একটা না অ্যাডেনিন থায়ানিন থাকতেই থাকে, এখানে একটা না সাইটোসিন গুয়ানিন থাকতে পারে, এখানে একটা না থাইমিন অ্যাডেনিন একটা না থাকবে। এরকম ভাবে কিভাবে একটা রিপিটেড সিকোয়েন্স পাবা। তো এই অংশটাকে অর্থাৎ প্রতিটা ক্রোমাটিডের মাথায় তোমার কি থাকবে, প্রতিটা ক্রোমোজোমের মাথায় হলে এরকম হলো কি থাকবে, মানে সিকোয়েন্সটা এরকম রিপিটেড থাকবে। তো জিনিসটা আসলে আমার একটু ভুল গেছে, আমার ভুল বলতে এটা আসলে তোমার একদম মাথায় থাকে, বুঝছো, এটা একদম মাথায় থাকে। এটা মানে দুই দিকে থাকবে না, আমি জিনিসটা একটু আমার বুঝতে ভুল হয়েছে, জিনিসটা দুই দিকে থাকবে না, জিনিসটা তোমার একদিকে থাকবে, বুঝছো, মানে একদিকে মানে যে কোনো একদিকে থাকবে, দুই দিকে থাকবে না। অর্থাৎ যে কোনো একদিকে হলো দুইটা ক্রোমাটিডের মাথায় হলো কি থাকবে, দুইটা ক্রোমাটিডের মাথায় যে কোনো একদিকে এরকম হলো রিপিটেড সিকোয়েন্স থাকবে। তো এই যে জিনিসটা, এই যে অংশটা, এই যে রিপিটেড সিকোয়েন্সের অংশটাকে এটাকে তোমার টেলোমিয়ার বলা হয়। এটাকে তোমার কি বলা হয়? এটাকে তোমার টেলোমিয়ার বলা হয়। এখন টেলোমিয়ারের কাজ কি, টেলোমিয়ার জিনিসটা কি, ধরো আমার কোষ বিভাজিত হচ্ছে, বুঝছো, কোষ কেমনে বিভাজিত হয়, কোষ বিভাজিত হলে কি হবে, এই যে ক্রোমোজোমটা তোমার জায়গায় মাঝখান থেকে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যায়, 2টা ক্রোমাটিড আর একটু সেন্ট্রোমিয়ার থাকবে, সেই জিনিসটা কি হবে, আবার নতুন একটা ক্রোমোজোম তৈরি করবে, নতুন ধরো 2টা ক্রোমোজোম এখান থেকে তোমার তৈরি হলো, এখান থেকে এই 2টা ক্রোমোজোম তৈরি হলো। এখন এই 2টা ক্রোমোজোমের মাথায় হলো রিপিটেড সিকোয়েন্স থাকলো, এই রিপিটেড সিকোয়েন্স 2টা ক্রোমোজোমের মাথায়ও আছে। কিন্তু কাহিনী কি হয়েছে, ধরো এই যে এইখানে ধরো তোমার, ধরো ফর এক্সাম্পল ধরো 2 সেন্টিমিটার জায়গা ধরে এই দুই জায়গায় কি আছে, 2 সেন্টিমিটার জায়গা ধরে এই জায়গাটা কি আছে, এই জায়গাটা হলো তোমার ইটা ছিল, তোমার হলো ক্রোমাটিডটা ছিল।
মানে এই টেলোমিয়ারটা কি 2 সেন্টিমিটার জায়গা জুড়ে রিপিটেড সিকোয়েন্স ছিল তোমার এই ক্রোমোজোমে। বাট ক্রোমোজোমটা যখন বিভাজিত হবে ওইখানেও তোমার টেলোমিয়ার থাকবে, কিন্তু তখন আর 2 সেন্টিমিটার জায়গা জুড়ে থাকবে না। ফর এক্সাম্পল এখানে আবার 1 সেন্টিমিটার জায়গা জুড়ে আছে, 1 সেন্টিমিটার জায়গা অর্ধেক হবে এরকম না, বাট কমে যাবে। অর্থাৎ এখানে 2 সেন্টিমিটার জায়গা ধরে আমার এই রিপিটেড সিকোয়েন্সটা ছিল, বাট এইখানে কি হয়, এখানে তোমার হলো 1 সেন্টিমিটার জায়গা ধরে রিপিটেড সিকোয়েন্স আছে। তো এরকম করতে করতে কি দেখবা একসময় কি হবে, একসময় কিন্তু টেলোমিয়ার কিন্তু একদম জিরো হয়ে যাবে, একসময় কিন্তু টেলোমিয়ার আর থাকবেই না। তখন কি হবে, তখন ওই কোষটা মারা যাবে। তো এইভাবে তুমি হলো টেলোমিয়ারের মাধ্যমে কি আছে, টেলোমিয়ারের মাধ্যমে তুমি একটা কোষ কখন মারা যাবে এই জিনিসটা কাইন্ড অফ প্রেডিক্ট করতে পারো। অর্থাৎ তুমি যদি দেখো যে এক সময় কি হচ্ছে, তুমি ক্যালকুলেট করলে যে কতবার বিভাজিত হইলে এর টেলোমিয়ারটা একদম না হয়ে যাবে, কতবার বিভাজিত হইলে এর টেলোমিয়ারটা একেবারে না হয়ে যাবে। যখন তুমি দেখবা যে এতবার বিভাজিত হইতে হইতে 2 থেকে 1 হলো, 1 থেকে হাফ হলো, হাফ থেকে 2.5 হলো, এরকম করতে করতে 0 হয়ে গেছে, তার মানে এতবার বিভাজিত হওয়ার পরে আমার কোষটা মারা যাবে। অর্থাৎ টেলোমিয়ার যখন একদমই থাকবে না তখন কোষটা মারা যাবে। এই হলো জিনিসটা। তো এইভাবে তুমি হলো টেলোমিয়ার মাধ্যমে একটা কোষ তোমার কখন মারা যাবে এই জিনিসটা কাইন্ড অফ প্রেডিক্ট করতে পারো টেলোমিয়ারের এই দৈর্ঘ্যের হিসাব করে। এই জন্য তোমার এখানে একটা লাইন বলা আছে কি, যে কোষ বিভক্ত হলে একটা কোষ কতবার বিভক্ত হবে তা হলো টেলোমিয়ার, টেলোমিয়ার নির্ধারণ করে। কিভাবে নির্ধারণ করে, কারণ এর আকারটা তোমার কমতে থাকে, এর দৈর্ঘ্যটা কমতে থাকে, এর দৈর্ঘ্যটা যখন 0 হয়ে যাবে তখন আর কোষটা বিভাজিত হবে না। তুমি এই জিনিসটা যদি প্রেডিক্ট করে, অর্থাৎ তুমি যদি রিসার্চ করে দেখো যে এই সিকোয়েন্সে এটা হলো বিভক্ত হচ্ছে, ওই সিকোয়েন্স অনুযায়ী তুমি যখন 0-তে চলে আসবে তো কতবার বিভক্ত হচ্ছে, তো ওই জিনিসটা তুমি হলো টেলোমিয়ার দ্বারা নির্ধারণ করতে পারবা। আর এখানে এটাও বলে দিচ্ছে যে প্রতি বিভাজনে টেলোমিয়ার দৈর্ঘ্য কমে, তো ওই জিনিসটাও আমি তোমাদেরকে বলছি। অর্থাৎ টেলোমিয়ার দ্বারা তুমি প্রেডিক্ট করতে পারবা যে একটা কোষ কতবার বিভক্ত হবে, এই জিনিসটা প্রেডিক্ট করতে পারবা। দেন কি প্রেডিক্ট করতে পারবা, দেন প্রেডিক্ট করতে পারবা যে কোষ হলো কোষের হলো মানে এই জিনিসটা শুধু প্রেডিক্ট করতে পারবা যে কি একটা কোষ কতবার বিভক্ত হবে, এটা তুমি টেলোমিয়ার দ্বারা প্রেডিক্ট করতে পারবা। কিভাবে প্রেডিক্ট করতে পারবা, যে ওই হলো টেলোমিয়ারের দৈর্ঘ্যটা কমে যায়, কমতে কমতে যখন 0 হবে তখন ওর কোষের বিভাজন বন্ধ হয়ে যাবে। এই হলো দুইটা জিনিস টেলোমিয়ার সম্পর্কে বোঝার জিনিস। আর জিনিসটা কিন্তু বুঝছি যে তোমার কোষের মাথায় হলো কি একটা না সিকোয়েন্স, অর্থাৎ অ্যাডেনিন থাইমিন এই সিকোয়েন্সটাই বারবার থাকবে, অন্য কোনো সিকোয়েন্স থাকবে না। অর্থাৎ মাথার ডিএনএ তে শুধু অ্যাডেনিন থাইমিন অ্যাডেনিন থাইমিন অ্যাডেনিন থাইমিন এইভাবে থাকবে। তারপরে হলো তোমার বা সাইটোসিন গুয়ানিন সাইটোসিন একভাবে থাকবে, এই জিনিসটাই মূলত টেলোমিয়ার। এই হলো জিনিস। আর এখানে তোমার আরেকটা লাইন তোমার জানা লাগবে কি, হলো অধিক বয়সে মানুষের জরা রোধে টেলোমিয়ার ভূমিকা পালন করে। এখন জরা রোধে জিনিসটা কি, এটা আসলে আমিও এক্স্যাক্টলি জানি না যে জরা রোধে জিনিসটা কি। তো তোমরা জাস্ট মাথায় রাখবে কি, যে অধিক বয়সে মানুষের জরা রোধে টেলোমিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিক বয়সে, এটা একটা এমসিকিউ হিসেবে মাথায় রাখবে যে মানুষের জরা রোধে টেলোমিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, টেলোমিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। এই জিনিসটা তোমরা এমসিকিউ হিসেবে মাথায় রাখবা যে অধিক বয়সে মানুষের জরা রোধে টেলোমিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন জরা রোধের জিনিসটা কি, এটা আমি এক্স্যাক্টলি জানি না। তো তোমরা যদি পারো কোনো জায়গা থেকে জেনে নিও, আর না জানলে আমার মতো একটু মুখস্থ করে রেখো। আমি কোনোদিন আমার মানে জানার প্রয়োজনীয়তা আমি অনুভব করি নাই যে জরা রোধের জিনিসটা কি, আমি জাস্ট মুখস্থই রাখি যে জরা রোধে ভূমিকা পালন করে কে, টেলোমিয়ার, জরা রোধে ভূমিকা পালন করে টেলোমিয়ার। তো তোমরা এটা একটু মাথায় রাখবা যে কি অধিক বয়সে মানুষের জরা রোধে কে ভূমিকা পালন করে, অধিক বয়সে মানুষের জরা রোধে ভূমিকা পালন করে হলো টেলোমিয়ার। এই হলো মোটামুটি আমার ক্রোমোজোমের আমার অর্ধেক ক্লাস আমি তোমাদেরকে এই পর্যন্তই শেষ করতেছি। আমি নেক্সট ক্লাসে তোমার মোটামুটি এই যে ক্রোমোজোমের ভৌত গঠন কিন্তু আমি অলরেডি তোমাদেরকে শেষ করাই ফেলছি। ভৌত গঠনে তোমার লাস্ট টপিক ছিল টেলোমিয়ার, আমার দাগানোর মধ্যে আমি টেলোমিয়ার টপিকটা অলরেডি তোমাদেরকে কমপ্লিট করে দিছি। টেলোমিয়ার পরে কি আছে, টেলোমিয়ারের পরে তোমার ওই যে 5টা শক আছে, তো ওই 5টা শক আর হলো রাসায়নিক গঠন, এই দুইটা জিনিস আমি নেক্সট ক্লাসে এই মানে এই ক্রোমোজোমের যে পার্ট 2 ভিডিও আছে ওই পার্ট 2 ভিডিওতে এই দুইটা জিনিস এক্সপ্লেন করে দেন পুরো ক্রোমোজোম টপিকটা শেষ করবো। তো আজকের মতো ক্রোমোজোমের পার্ট 1 ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।